আচ্ছা, খেয়াল করেন। তো আপনারা হচ্ছে আগের ক্লাসে আমরা পড়াইছিলাম আপনাদেরকে, ইয়াটা পড়াইছিলাম তাই না, যে ডিলের ব্যাপার স্যাপার পড়াইছি, আরসি ডিলে, এলমোর ডিলে মোটামুটি কয়েকবার পড়ানো হয়েছে, অনেকদিন ধরে পড়ানো হচ্ছে। তো আই হোপ ওই টপিকগুলোতে আপনাদের আর প্রবলেমস নাই। এখন যেটা আসবো সেটা হচ্ছে ডিলে আমরা বের করছিলাম। তো ডিলেতে কিছু টার্ম থাকে তাই না? একটা এলমোর ডিলে যখন আমরা বের করি, ওই এলমোর ডিলেটা কি মাল্টিপল টার্ম থাকে না, বলেন তো? অনেকগুলো টার্ম থাকে, মনে করেন এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে যে এ বি হচ্ছে একটা টার্ম, বিসি একটা টার্ম, সি একটা টার্ম। তো আপনারা যখন ডিলেটা করছিলেন, ফাইনাল আরসি এলমোড দিয়ে যখন ডিলে বের করছিলেন, সেখানে কি এরকম মাল্টিপল টার্ম আসছিল কিনা বলেন তো? ফল টাইম বলেন আর রাইস টাইম বলেন বা প্রোপাগেশন বলেন বা কন্টামিনেশন ডিলে বলেন, সবগুলোতেই এরকম মাল্টিপল টার্ম আসছিল। হ্যাঁ, তো এই মাল্টিপল টার্ম গুলাকে বলে ডিলে কম্পোনেন্টস, ঠিক আছে? এই টার্ম গুলাকে বলে ডিলে কম্পোনেন্টস বা কম্পোনেন্টস অফ ডিলে। তো এই যে কম্পোনেন্টস গুলা কি কি, তো এই যে আপনার যে একটা ডিলেতে যে মাল্টিপল টার্ম গুলো থাকে, এই টার্ম গুলাকে তো বেসিক্যালি দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়। একটা কম্পোনেন্ট হচ্ছে প্যারাসিটিক ডিলে, আর একটা হচ্ছে ইফোর্ট ডিলে, ঠিক আছে? একটা হচ্ছে কি প্যারাসিটিক ডিলে, আর একটা হচ্ছে ইফোর্ট ডিলে। তো হোয়াট ইজ প্যারাসিটিক ডিলে? প্যারাসিটিক ডিলে হচ্ছে ইজ দ্য টাইম ফর এ গেট টু ড্রাইভ ইটস ওন ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স, ঠিক আছে? একটা গেট তার নিজস্ব যে ক্যাপাসিটেন্স গুলাকে ড্রাইভ করার জন্য যে ডিলেটা হয়, আপনাদের ওই যে প্যারাসিটিক ক্যাপাসিটর ছিল বলছিলাম বারবার, তাই না? এই যে এখান থেকে খেয়াল করেন, এই সার্কিটের দিকে খেয়াল করেন। এই সার্কিটে এই যে এই থ্রি সিটা, এই থ্রি সি এগুলা কি একটা পুল ডাউন নেটওয়ার্কের নিজস্ব ডিফিউশন ক্যাপাসিটেন্স না, বা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স না এগুলো? মনে আছে আপনাদের এটা? জি স্যার। হুম। তো এই যে এই টার্মটা, এই যে থ্রি সি, এই যে থ্রি সি, এই যে এগুলো এগুলো হচ্ছে ওদের ডিফিউশন ক্যাপাসিটেন্স, বা এই ডিফিউশন ক্যাপাসিটেন্স এর যে মানে ক্যাপাসিটেন্স গুলো যেসব টার্মে থাকবে, সেই টার্মগুলো হচ্ছে ডিলের প্যারাসিটিক টার্ম বা প্যারাসিটিক ডিলে বলে। আর যেই ডিলেতে এইচ টার্ম থাকবে, তাই না, ওই যে এইচ নাম্বার বলি না আমরা, যে এইচ নাম্বার অফ সেম গেট যদি থাকে, তখন মানে যে ডিলের যে পার্টে বা ডিলের মাল্টিপল টার্মের মধ্যে যে টার্মগুলোতে এইচ থাকবে, সেই টার্মগুলোকে বলবো ইফোর্ট ডিলে। বুঝা গেছে? বলছে ডিপেন্ডস অন এইচ এন্ড ইজ দ্য টাইম ফর এ গেট টু ড্রাইভ দ্য লোড ক্যাপাসিটেন্স। বেসিক্যালি আপনার লোড বলতে কোনটা যেন বুঝি আমরা? এই যে পি মস মানে আপনার সি মসের এই যে লোড টার্মিনাল, যেটা আউটপুট টার্মিনালের যে লোড গুলো থাকে, তাই না, এই যে 9C 5C এগুলো, তাই না? এগুলো হচ্ছে লোড না? এই যে এটা তো এই পুরোটা হচ্ছে আপনার পুল আপ নেটওয়ার্ক, আর এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ আর পুল ডাউনের মাঝখান থেকে আমরা আউটপুটটা নেই, যে মাঝখান থেকে আউটপুটটা বের করছি। এই আউটপুট গুলোতে, এই আউটপুট নোডে যে ক্যাপাসিটর গুলো, এই যে এই 9C, এই যে ইনপুটের 5 অন্য ড্রাইভ সরি লোডের ইনপুট গুলো, মানে 5C আর 9C হচ্ছে ড্রাইভারের আউটপুটটা। এই সবগুলা হচ্ছে কি আউটপুট টার্মিনালে কানেক্টেড না? এই আউটপুটের টার্মিনালে কানেক্টেড গুলাই হচ্ছে বেসিক্যালি আপনার লোড। হ্যাঁ, এটা লোডের থেকেও আসবে, আর আপনার ড্রাইভার থেকেও আসবে। তো এই যেগুলো হচ্ছে, যে ডিলেটা আপনার এই যে আউটপুট টার্মিনালের বা লোডের টার্মিনালের যে ক্যাপাসিটরের জন্য যে ডিলেটা হয়, সেটা হচ্ছে আপনার কি ইফোর্ট ডিলে। বুঝা গেছে? সবাইকে এটা বুঝতে পারছেন? তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে কিরকম, মনে করেন আপনি একটা ডিলের টার্ম পাইছেন। সেই টার্মটা হচ্ছে মনে করেন এটা, যে একটা ডিলে পাইছেন আপনি, যে এরকম, যে এই যে এটা পাইছেন 12 প্লাস 5H RC। তাহলে এই 12 প্লাস 5H RC এটাকে যদি আপনি ঠিকমতো করে মাল্টিপ্লাই করেন, বা ঠিকমতো ইয়া করেন, ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে বাইরের পার্টটা যদি মাল্টিপ্লাই করেন, তাহলে কি হবে? 12RC প্লাস 5HRC, তাই না? এই দুইটা টার্ম আসছে কিনা বলেন তো? এই একটা টার্ম, এই একটা টার্ম, তাই না? এই যে এটাকে যখন ব্রেক ডাউন করছেন, 12 প্লাস 5H হোল মাল্টিপ্লাইড বাই RC, এই পুরোটাকে যখন ব্রেক ডাউন করবেন, তখন 12RC প্লাস 5HRC হবে। তাহলে এই যে 12RC, এটা হচ্ছে আপনার বেসিক্যালি কি বলেন তো? প্যারাসিটিক ডিলে, ঠিক আছে? এটাকে বলে কি প্যারাসিটিক ডিলে বলে। আর এই যে বাকি এইচ ইনভলভ যেখানে, বা 5HRC যেটা, এতটুকু হচ্ছে আপনার কি, এই যে এটা হচ্ছে ইফোর্ট ডিলে, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে আপনাকে যদি পরীক্ষায় বলে যে ডিলে কম্পোনেন্টস গুলা বা এক্সপ্লেইন করেন, তাহলে একটা প্যারাসিটিক ডিলে হবে, একটা হবে ইফোর্ট ডিলে, অথবা বলতে পারে যে নাম দিয়ে বলতে পারে যে কোনটা প্যারাসিটিক ডিলে, কোনটা ইফোর্ট ডিলে, সেটা এক্সপ্লেইন করেন। তাহলে পারবেন না এরকম? স্যার, পুল আপ আর মানে 12 ভার্সিটা কি পুল আপ আর পুল ডাউন নেটওয়ার্কের না না, পুল মাঝখানের আপ, কম্পোনেন্ট গুলো না? আপনার ওই পুল আপ পুল ডাউন এগুলো চিন্তা করার দরকার নাই তো। এখানে আপনাকে আমি বলছি যেই টার্মের মধ্যে এইচ থাকবে, সেই টার্মটা হচ্ছে আপনার ইফোর্ট ডিলে, যে টার্মে এইচ নাই সেটা হচ্ছে প্যারাসিটিক ডিলে। সোজা কথা।
স্যার কোশ্চেনটা করলাম কারণ হলো স্যার এলমোর ডিলে কেসগুলোতে আমরা যখন মানে ডিলে ক্যালকুলেশন করতেছিলাম তখন স্যার বলছিলেন স্যার কিছু কিছু কেস আমরা প্যারাসিটিক ডিলে গুলাকে ইগনোর করতেছি। সেটা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে, বেস্ট কেসের ক্ষেত্রে, মানে কন্টামিনেশন ডিলের ক্ষেত্রে প্যারাসিটিক গুলোকে আমরা ইগনোর করি। হ্যাঁ, তো তখনও তো আমরা এই ওয়াই ওয়াই টার্মিনাল ওয়াই নোডের সবগুলাই তো আমরা তখনও স্টিল মানে হ্যাঁ কনসিডার ওই, করি। হ্যাঁ। তাহলে তো 12টা কি ওয়াই এর মধ্যে পড়ে, এটা প্যারাসিটিক হইলে মানে স্যার বেসিক্যালি যেখানে এইচ, মানে এইচ টার্মটা ইনভলভ থাকবে, মানে লোডের যে টার্মটা, তাই না? জি স্যার। যদি খেয়াল করেন, গেট টু ড্রাইভ দ্য লোড, তো এই যে 5 HRC, এটা কোত্থেকে আসছে? এটা এইচ হচ্ছে, নাম্বার লোড থেকে আসছে। হ্যাঁ এই 5RC, এটা হচ্ছে আপনার একটা মাত্র লোডের ইনপুট ক্যাপাসিটেন্স ছিল। তাহলে এইচ সংখ্যক যদি এরকম আপনি ড্রাইভারের সাথে যদি এইচ সংখ্যক দেন, তাহলে কি হবে? 5HRC হবে না? তাহলে বেসিক্যালি ওই লোডের গুলা, সোজা কথা, এইচ ইনভলভ আছে যে টার্মে, সেটা পুরোটাই হচ্ছে আপনার কি, E4 দিলে। আর প্যারাসিটিক হচ্ছে কি, সোজা কথা, এটা হচ্ছে এই 5, মানে এইচ ইনভলভ নাই যে টার্মগুলো, সেগুলো সবগুলোই প্যারাসিটিক। বুঝা গেছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখি চলেন এরপরে, এখানে এখানে খেয়াল করেন একটু। তো এখানে দেখেন, এখানে আমি যদি আপনাকে বলি যে এখানে আপনি ডিলে ক্যালকুলেট করছেন, এখানে দেখেন এই যে ফাইনালি ডিলে কত পাইছেন, সবকিছু ক্যালকুলেট করার পরে ফাইনাল টার্মটা কত আসছে? 15 + 5HRC, তাই না? তাই কিনা বলেন তো? স্যার তাহলে এখানে বলেন তো, এই 15 + 5HRC, এখানে আপনার E4 দিলে কোনটা আর প্যারাসিটিক দিলে কোনটা, বলতে পারবেন কেউ? স্যার এফোর্ট ইজ 15 আর প্যারাসিটিক 5, উল্টা বললাম উল্টা স্যার। বলে ফেলছেন, এক্স্যাক্টলি 15RC, এটা হচ্ছে বেসিক্যালি এটা, এই আরসি দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুলোকে মাল্টিপ্লাই করে দেন। তাহলে আসতেছে দেখি 15RC প্লাস 5HRC। এই 15RC যেটা, এটা হচ্ছে আপনার কি, E4 প্যারাসিটিক দিলে, তাই না? এটা হচ্ছে আপনার প্যারাসিটিক দিলে। আর এই যেখানে এইচ ইনভলভ আছে, সেটা হচ্ছে আপনার কি, E4 দিলে। বুঝা গেছে? বলেন তো, সবাই কি এটা বুঝতে পারছেন? জি স্যার। কেউ কি আছেন যে বুঝেন না? তাহলে একটু কাইন্ডলি বলেন। মানে এটা ডিলের পার্ট, আমরা পাওয়ার পড়বো, বাট এই ডিলের এই বললাম, বলছিলাম ক্লাসে যে ছোট্ট একটা যেটা পার্ট বাকি থাকতে পারে ছোটখাটো, এগুলো একটু দেখাই দিব। ওটা কঠিন কিছু না, বেসিক্যালি আপনার আগের যেটা বের করে আনছেন এখান থেকে এইটা আসছে, তাই না? তো দেখো কথা, এইচ ইনভলভ থাকবে যে, যে পোর্শনটুকুতে আপনি পুরো ইন্টায়ারলি পুরোটা হচ্ছে কি, ওই যে প্রত্যেকটা টার্মকে ভেঙে ভেঙে লিখবেন, এভাবে ব্র্যাকেট থেকে সরাইয়ে জাস্ট যোগ আকারে লিখবেন, সামেশন আকারে পুরো টার্মকে লিখবেন, পুরো এক্সপ্রেশনটাকে লিখবেন। লেখার পরে এই অনেকগুলো মাল্টিপল টার্ম তৈরি হবে, এই মাল্টিপল টার্মের মধ্যে যেই টার্মটাতে এইচ আছে, সেই টার্মটাই হচ্ছে বেসিক্যালি, বা সেই টার্মগুলো হচ্ছে আপনার বেসিক্যালি E4 দিলে, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে প্যারাসিটিক দিলে, যেখানে এইচ ইনভলভ নাই। বুঝতে পারছেন সবাই? স্যার আমাদের যদি লোড হিসেবে একটা ইনভার্টার লাগানো হয় বা একটা লোড লাগানো হয় হুম, তখন তো হ্যাঁ। এইচ টার্ম থাকবে না। তখন মাথায় রাখবেন কোনটা, তখন মাথায় রাখবেন এই যে মানে লোডের ক্যাপাসিটর কোনটা, এখানে আপনি বলেন এখানে লোডের ক্যাপাসিটর কোনটা? 5C। লোডের থেকে 5C আসছে না? একটা লোডের জন্য একটা 5C আসবে। মানে আমি হ্যাঁ। যেটি বললাম যে আপনার এই যে E4 ডিলেটা হচ্ছে বেসিক্যালি কিসের, এই যে টু ড্রাইভ দ্য লোড, ঠিক আছে? তাহলে লোডের ইনপুট যেটা, সেটাই হচ্ছে আপনার E4 দিলে, ঠিক আছে? এইচ যদি না থাকে, যদি একটা মাত্র এইচ এর ভ্যালু যদি 1 হয়, মানে লোড যদি একটা হয়, তাহলে অবভিয়াসলি এইচ এর ভ্যালু 1, তাই না? ইন দ্যাট কেস E4 দিলে কোনটা হবে? ওই যে একটু ট্র্যাক করবেন, ট্র্যাক করে কোন পার্টটা হচ্ছে আপনার লোড থেকে আসছে সেটা নেবেন। লোড থেকে কোনটা, সেটা তো আমরা মুখস্থ করার কিছু না, আপনারা যখন আরসি ইকুইভ্যালেন্ট করবেন তখন তো লোডটা দেখতেই পাবেন, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, নাকি ব্যাকগ্রাউন্ডের কোনো নয়েজ আসতেছে আপনাদের এদিকে? স্যার স্পষ্ট স্যার। স্যার না, ক্লিয়ার স্যার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। না, আমার ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ আছে, আমি একটু লোকেশন, উইয়ার্ড একটা লোকেশনে আছি হঠাৎ করে। আপনাদের ক্লাস নিতে হবে, এখানেই বসে গেছি এই জন্য। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, এবার আসেন পাওয়ারে, ঠিক আছে? পাওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবে মাস্ট, মানে একদম শিওর। তো বেসিক্যালি আপনাদেরকে বলছিলাম 4টা কোশ্চেন আসবে, সেখানে পাওয়ার একটা। এই জিনিসটার বেসিক্সটা ভালো করে বুঝুন, কারণ কোশ্চেন কেমন করে বলা যাচ্ছে না। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বলেন, পাওয়ার হচ্ছে আপনার, আচ্ছা, পাওয়ার বোঝার আগে আপনাদেরকে আমি বলি, কোনো একটা ইলেকট্রিক কম্পোনেন্টস এর মধ্যে আপনার কি, ইলেকট্রিক কম্পোনেন্টস এর ক্ষেত্রে ওই কম্পোনেন্টস এর এগেইনস্টে কি থাকে, অ্যাক্রসে ভোল্টেজ মেজার করতে পারি আমরা, ওই ওই ওটার মধ্যে দিয়ে কারেন্ট মেজার করতে পারি আমরা, তাই না? তো আমরা ভোল্টেজ যদি কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ভিতরে মানে দুই টার্মিনালের অ্যাক্রসে যদি ভোল্টেজ মেজার করি, সেটাকে যদি সময়ের সাপেক্ষে করি, তাহলে সেটাকে কি বলি আমরা, মানে ভিটি দিয়ে শো করি, তাই না? মানে সময়ের সাথে যদি ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়, এটা কোথায় হয় জানো? যেমন সাইন ওয়েভের ক্ষেত্রে এটা বেশি হয়, তাই না? সাইন ওমেগাটি যদি আপনার ভোল্টেজের ইনপুট হিসেবে যদি সাইন ওমেগা কোনো একটা সাইন ওয়েভ দেন, তাই না? তো এটাকে আমরা
এভাবে লিখতে পারি। তো ভিটি মনে করেন আপনার ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এর অ্যাক্রসে ভোল্টেজ, আর আইটি হচ্ছে আপনার ওই ইলেকট্রিক কম্পোনেন্টস এর মধ্যেকার কারেন্ট। ঠিক আছে? তাহলে এই ভি আর আই এর মধ্যে যে রিলেশনাল যে গ্রাফটা, সেই গ্রাফটাকে আমরা কি বলি বলেন তো? আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলি, তাই না? বা সোজা কথা, আই এবং ভি এর মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রিলেশন, সেটাকে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স বলি, সোজা কথা, তাই না? পড়ে আসছে এগুলো। আচ্ছা, এখন পাওয়ারের ফর্মুলা কি? আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেটা, সেটা পাওয়ার তো বুঝেন, শুধু পি। ইনস্ট্যান্টেনিয়াস কোথেকে আসে? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে হচ্ছে সময়ের মানে ইউনিট, মানে সময়ের সাথে কানেক্টেড যে পাওয়ারটা, যে পি অফ টি, মানে একটা স্পেসিফিক টাইমে পি অফ টি মানে কি? সময়ের সাথে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে এরকম। এর মধ্যে আপনি কোনো একটা স্পেসিফিক টাইমে যদি কোনো একটা পাওয়ার বের করতে চান, একটা স্পেসিফিক টাইমে, তখন সেটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হয়ে যায়। ঠিক আছে? এটা তেমন কনসার্ন না আমাদের। তো আমরা আমরা কি করি বলেন তো? পাওয়ার কিভাবে ক্যালকুলেট করি? পি ইকুয়ালস টু কি? ভিআই না? আমরা কি করি? পি ইকুয়ালস টু ভিআই লিখি না? বলেন তো। জি স্যার। পি ইকুয়ালস টু ভিআই। এখন আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে চাই, মানে সময়ের সাপেক্ষে যদি পাওয়ারটার চেঞ্জটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে? ভি হবে নাকি ভিটি হবে? ভি অফ টি আর আই অফ টি হবে, রাইট? এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাই না? তাহলে কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এর অ্যাক্রসে ভোল্টেজ যদি আপনার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ যদি ভিটি হয় আর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যদি আইটি হয়, তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমরা ওই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এর পাওয়ারটা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পেয়ে যাবো। বুঝা গেছে? এই জিনিসগুলো মাথায় রাখেন একটু, মানে এই জিনিসগুলো কাজে লাগবে সামনে। ওকে, এটা একটা গেল। এবার আসেন পাওয়ার তো গেল, এবার এনার্জি ক্যালকুলেশন কিভাবে করি সেটা একটু দেখি। আচ্ছা, এই যে পাওয়ারের ক্যালকুলেশন এটাই এই বক্সের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এবার আসেন এনার্জি আসলে কি? এনার্জি কি বলেন তো? হোয়াট ইজ এনার্জি? মানে দ্য এনার্জি কনজিউমড অর সাপ্লাইড ওভার সাম ইন্টারভেল টাইম। বেসিক্যালি আপনি পাওয়ার কতক্ষণ ধরে যদি কনজিউম করতেছেন, সেটা একটা টাইম ইন্টারভেলের মধ্যে আপনি কতক্ষণ ধরে ইয়া করতেছেন, পাওয়ারটা কনজিউম হচ্ছে, সেটাই হচ্ছে বেসিক্যালি আপনার এনার্জি। এনার্জি হচ্ছে কি বলেন তো? বেসিক্যালি আপনি এটা লিখতে পারেন, এই যে এভাবে এনার্জিটাকে লেখা যায়, পি অফ টি উইথ রেসপেক্ট টু ইন্টিগ্রেশন অফ পি অফ টি উইথ রেসপেক্ট টু ডিটি ইন দ্য ইন্টারভেল অফ টাইম। মানে 0 থেকে টি সময়ে আপনি কোনো একটা পাওয়ার, কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে বা এনার্জি কনজিউম হচ্ছে, বা আপনি পাওয়ার সাপ্লাই দিচ্ছেন, সেটাই হচ্ছে কি বেসিক্যালি এনার্জি, তাই না? সেটাই কি এনার্জি কিনা বলেন? জি স্যার। এনার্জির ইকুয়েশন Yes, হচ্ছে sir. এটা। হ্যাঁ, তো এনার্জি বেসিক্যালি আপনি হচ্ছে পাওয়ারটাকে যদি সময়ের সাপেক্ষে আপনি একটা স্পেসিফিক টাইম ইন্টারভেলের মধ্যে যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে কোনো একটা স্পেসিফিক টাইম ইন্টারভেলের মধ্যে যদি কোনো একটা পাওয়ারকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, তাহলে সেখান থেকে আমরা কি পাই? আসলে এনার্জি পাই, তাই না? Okay, তো এনার্জির এই ইকুয়েশনটা মাথায় রাখেন যে পি অফ টি, ইন্টিগ্রেশন অফ পি অফ টি উইথ রেসপেক্ট টু ডিটি ইন এ টাইম ইন্টারভেল অফ 0 টু টি। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এনার্জির ইকুয়েশন। আচ্ছা, এখন এই সবগুলো জাস্ট আপনার ইকুয়েশন, এগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট আমি ডেরিভেশনটা একটু দেখাবো, দ্যাটস ওয়াই এগুলো বলতেছি। ওকে, এবার বলেন এভারেজ। এতক্ষণ তো আপনি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করছিলেন, তাই না? যেটা কিনা সময়ের সাথে সাথে কি হয়? চেঞ্জ হয়। তা আপনি জানতে চাচ্ছেন পাওয়ারের একটা মানে একটা স্পেসিফিক ভ্যালু জানতে চাচ্ছেন। এখন বলেন তো, যে পাওয়ারটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, ওই পাওয়ারটার কি স্পেসিফিক কোনো অ্যাকুরেট ভ্যালু বলা যাবে? এক এক সময় এক একটা। তো এই জন্য আমরা কি করি? ওই পাওয়ারটার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার একটা এভারেজ ভ্যালু দিয়ে মেজার করার চেষ্টা করি, যে থ্রু আউট দ্য হোল টাইম এভারেজ পাওয়ার কত ছিল, তাই না? সময়ের সাপেক্ষে যদি কোনো একটা পাওয়ারের ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, আমরা তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এই পাওয়ার এটাই। তো ওটা বলতে, কারণ এক এক সময় এক এক রকম পাওয়ার, তো ওভারঅল আমরা যেটা করি, একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যালে এটা এভারেজ পাওয়ার আমরা বলে থাকি। এভারেজ পাওয়ার দিয়ে সেটাকে আমরা ডিফাইন করি, কারণ হচ্ছে ওই থ্রু আউট দ্য ইন্টারভ্যাল ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ারের ভ্যালুগুলোকে একসাথে নিয়ে সেগুলোকে অ্যাভারেজ করে আমরা একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে পাওয়ারের অ্যাভারেজ ভ্যালু। পি অ্যাভারেজ বের করি কিভাবে বলেন তো? পি অ্যাভারেজের ফর্মুলা কি বলেন তো? একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে, মনে আছে? পড়ে আসছেন, জি ওয়ার্ক স্যার। ডান ইন এ ইউনিট ইন্টারভেল অফ টাইম ইকুয়ালস টু পাওয়ার। মনে আছে না? বাচ্চাকালে পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে। একক সময়ে কিন্তু কাজ মানে এনার্জি, আর এনার্জি যে কথা, ওয়ার্ক ডান তো একই কথা, তাই না? পড়ে আসছেন না? ওয়ার্ক ডান, Yes, ওয়ার্ক sir. ডান ইকুয়ালস টু কি? জি স্যার। এনার্জি, তাই না? আমরা যদি বলি যে কোনো একটা ইলেকট্রিক বাল্বের পাওয়ার হচ্ছে 15 ওয়াট, হুম, তো যদি বলি কোনো একটা ইয়া, সরি কোনো একটা পাওয়ার না, কোনো একটা ইয়ার যদি আমরা বলি যে পাওয়ার যদি বলি 15 ওয়াট, বলি কোনো একটা লাইটের 15 ওয়াট বলে যদি পাওয়ার, তাহলে এটা আসলে কি বোঝাচ্ছি? 15 ওয়াট বলতে বোঝাচ্ছে আসলে ওই ইলেকট্রিক বাল্বটা প্রতি সেকেন্ডে কি জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, রাইট? প্রতি সেকেন্ডে 15 জুল করে এনার্জি কনভার্ট করতে পারে ওই লাইটটা ইলেকট্রিক এনার্জিকে
ডিফারেন্ট এনার্জিতে কনভার্ট করতেছে বেসিক্যালি, তার মানে কাজ করতেছে। এনার্জি কনভার্সনটাও তো কাইন্ড অফ কাজ, ঠিক আছে, একটা শক্তি থেকে শক্তির আরেকটা ফর্মে কনভার্ট করতেছে। তো কোনো একটা বাল্বের পাওয়ার যদি 15 ওয়াট হয়, এটা মিন করে যে ওই বাল্বটা পার সেকেন্ডে 15 জুল করে ইলেকট্রিক্যাল এনার্জিতে অন্য এনার্জিতে কনভার্ট করতেছে, ঠিক আছে। তো বেসিক্যালি পাওয়ারের ইকুয়েশন এখান থেকেও একটা পাই আমরা, যে ওয়ার্ক ডান অথবা এনার্জি কনভার্টেড পার ইউনিট অফ টাইম, তাই না, E/T। তাহলে পাওয়ারের এটা হচ্ছে পাওয়ারের এভারেজ ভ্যালুর ফর্মুলা। আর পাওয়ারের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা কি ছিল, মানে টাইম সময় সাপেক্ষে পাওয়ারের যেটা সেটা ছিল VT ইন্টু IT, তাই না, উপরে লেখা আছে। তাহলে পাওয়ারের একটা এভারেজ পাওয়ারের জন্য একটা ফর্মুলা, আর আপনার পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর জন্য আরেকটা ফর্মুলা পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো জাস্ট সামারি করতেছি আপনার বেসিক্স গুলা, আমি এগুলো মুছে দিই। তাহলে এবার বলেন, আমি যদি এখন কোনো একটা, মনে করেন আমি একটা রেজিস্টরের বা কোনো একটা এতে খেয়াল করেন রেজিস্টরের, মনে করেন আমি পাওয়ার বের করতে চাচ্ছি বা এনার্জি বের করতে চাচ্ছি, তাহলে বলেন তো এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ যদি VR হয়, আর যদি এর মধ্যে যদি কারেন্ট যদি IR হয়, তাহলে আমরা পাওয়ার কিভাবে বের করব, P কিভাবে বের করবো বলেন তো, VR ইন্টু IR, তাই না, এভাবে না জি করবো। স্যার। P/VI ইনস্ট্যান্টেনিয়াস বের করতেছি এই জন্য এখন আমরা আবার জানি এনার্জি কিভাবে ক্যালকুলেট করে, হচ্ছে পাওয়ারকে একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি, যদি P টাকে যদি একটা টাইম ইন্টিগ্রেশন 0 থেকে T সময়ের মধ্যে যদি আমরা এই পাওয়ারটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল এনার্জিটা পেয়ে যাবো, তাই না, তাই তো। যে আমরা যদি এই যে এটা খেয়াল করেন, যে E = P/T ফ্রম 0 to T, এটা বেসিক্যালি ওইখান থেকে আসছে, আপনি এইখান থেকেও পাইতে পারেন। এই যে যেহেতু P উল্টাও করা যায়, যে P অ্যাভারেজ যদি আপনার E/T হয়, তাহলে আপনি বেসিক্যালি এখান থেকেও এই যে কি বলতে পারেন, P বলতে পারেন না, P অ্যাভারেজ অ্যাভারেজ না নিয়ে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস দিই, তাহলে আপনার কি লিখতে পারি, P সময়ের সাপেক্ষে নিচ্ছি এবং ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে তো এনার্জিটা পেয়ে যাচ্ছি। একই কথা না বলেন তো, জি স্যার। ভাইস ভার্সা দুইভাবে আপনি আনতে পারেন। তো বেসিক্যালি আমরা যখন আপনার এই যে এটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি এখন তাহলে আমরা বলি, যদি আমরা রেজিস্টরের অ্যাক্রসে যদি আমরা পাওয়ার এনার্জি বের করতে ক্যালকুলেট করতে চাই, তাহলে বেসিক্যালি কি করব, এনার্জি করব কিভাবে, এই যে P টাকে, মানে ওই রেজিস্টরের পাওয়ার সময়ের সাপেক্ষে পাওয়ারের চেঞ্জটাকে সময়ের সাথে ডিফারেন্সিয়েট করব 0 থেকে T সময়ের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা পাওয়ারটা পেয়ে যাবো। সেম ভাবে যদি আমরা একটা ভোল্টেজ সোর্সের জন্য পাওয়ারটা এনার্জিটা বের করতে চাই, একটা ভোল্টেজ সোর্সের আমরা কিন্তু এনার্জি ক্যালকুলেট করতেছি আপাতত, ঠিক আছে, পাওয়ার ইউজ করে এনার্জি ক্যালকুলেট করতেছি, কেন করতেছি এটা একটু পরে দেখবেন। সেম ভাবে আমরা যদি এনার্জি ভোল্টেজ সোর্স, তাহলে রেজিস্টরের জন্য হচ্ছে এরকম, ভোল্টেজ সোর্সের জন্য যদি করতে চাই, তাহলে বলেন তো ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, VDD, তাই না। VDD কি সময়ের সাথে চেঞ্জ হয় বলেন তো, একটা ভোল্টেজ সোর্সের, একটা DC ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু কি সময়ের সাথে চেঞ্জ হয়? না স্যার। তাহলে আমি যদি একটা ভোল্টেজ DC ভোল্টেজ সোর্সের জন্য যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে কি, সময়ের সাথে পাওয়ারের যদি চেঞ্জ হয় সেই পাওয়ারটা, ঠিক আছে, তাহলে মানে টাইম ডিপেন্ডেন্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো আপনি যদি পিটি বের করেন একটা DC ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবভিয়াসলি VDD তো লিখতে পারবেন না, পারবেন? না স্যার। VDD লেখা যাবে না, কারণ ডিসি ভোল্টেজের তো সময়ের সাথে টি এর কোনো VD এর কোনো চেঞ্জ হয় না, তাহলে চেঞ্জ হয় কি, আইটা চেঞ্জ হয়, তাহলে VD ইন্টু I/T লিখবেন, তাই না। তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা জানি রেজিস্টরের ক্ষেত্রে কি, যে ভিটাও ছিল কি সময়ের টাইমের সাথে ডিপেন্ডেন্ট, আর আইটাও ছিল টাইমের সাথে ডিপেন্ডেন্ট, কিন্তু একটা DC ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে VT ভোল্টেজটা আর সময়ের সাপেক্ষে ডিপেন্ডেন্ট হচ্ছে না, জাস্ট কারেন্টটা সময়ের সাথে ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে এটা হবে না বলেন তো লিখলে, যে P/T dt, and P/T আবার VD ইন্টু IDT লেখা যায়, ঠিক আছে, 0 থেকে T সময়ের মধ্যে, বুঝতে পারছেন? স্যার Okay. আইটা চেঞ্জ জানি কেন হইতেছে, কারণ ওহমস ল অনুযায়ী ভি আর আই তো কানেক্টেড, সো এ- এখানে। হ্যাঁ, কিন্তু আপনার ওই যে একটা ভোল্টেজ সোর্সের কারণে যদি আপনার মানে একটা ভোল্টেজ সোর্সের টোটাল পাওয়ারটা তো চেঞ্জ হয় না, কিন্তু একটা ভোল্টেজ সোর্সের মধ্যে কি পরিমাণ কারেন্ট আছে সেটা তো সময়ের সাথে চেঞ্জ হইতেই পারে। রেজিস্ট্যান্সের চেঞ্জের কারণে। না, ইন্টারনালি ভোল্টেজ সোর্সের ভিতরে ইন্টারনাল মেকানিজমের কারণে এটা ভোল্টেজের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হইতেই পারে, এটা সমস্যা না, সমস্যার সাথে এটা চেঞ্জ হয়। কিন্তু একটা DC ভোল্টেজ আছে, মনে করেন, আচ্ছা আপনাকে একটা এক্সাম্পল দিই আমি। মনে করেন এই একটা ভোল্টেজ সোর্স মনে করেন, হ্যাঁ, এটা DC ভোল্টেজ সোর্স, এটার সাথে আমি রেজিস্টর দিয়ে এখানে একটা AC ভোল্টেজ সোর্স সেট করে দিলাম। তাহলে বলেন তো, এটা এই যত আপনি AC ভোল্টেজের কারণে কি আপনার বেসিক্যালি এই ভোল্টেজ এই দুই টার্মিনালের ভোল্টেজের কোনো ডিফারেন্স হবে? না স্যার। না, কিন্তু কারেন্ট কিন্তু ঠিকই চেঞ্জ হবে, কারণ কি, যে এটা তো কন্টিনিউয়াসলি
এই যে এসি এসি সাপ্লাই করতেছে, তো ওটার কারণে কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু ওই এসি দেন, এসি মানে তো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে রাইট কন্টিনিউয়াসলি, তো জি ওই স্যার। এসি অ্যাপ্লাই করার কারণে মানে আপনার ডিসি সোর্সের ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওটার মধ্যেকার কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এসি যে এসিতে দিয়ে রাখেন অন্য টার্মিনালে। বুঝতে বুঝতে পারছি পারছেন স্যার। এখন? ওকে, তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আপনার এনার্জিটা এভাবে ক্যালকুলেট করবেন। ওকে, এবার আসেন একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, আমরা যেটা নিয়ে কনসার্ন, আমরা একটা ক্যাপাসিটরের জন্য কারণ কি আমাদের এই যে আরসি মডেলে আপনার অনেকগুলো রেজিস্টার আছে, অনেকগুলো ক্যাপাসিটর আছে, আমরা ওটা নিয়ে বেশি কনসার্ন ক্যাপাসিটরটা কি হবে। তো একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে খেয়াল করেন, আমি এটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে বলেন তো, একটা ক্যাপাসিটরের মধ্যে যে অ্যাক্রসে মনে করেন ভোল্টেজ হচ্ছে আপনার ভিসি, কত? যে ভিসি, একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিসি আর কারেন্ট হচ্ছে আইসি, তাই না? সি ফর ক্যাপাসিটর। ওকে, ভিসি মানে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ, আইসি হচ্ছে ওই ক্যাপাসিটরের মধ্যেকার কারেন্ট। এখন একটা ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন কি আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা পড়ে আসছেন 250 তে, 251ও পড়ছেন মোস্ট প্রবাবলি। তো সেটার ফর্মুলা হচ্ছে আইসি ইকুয়ালস টু সি ইনটু ডিভিসি বাই ডিটি, পড়ছিলেন এটা? জি স্যার। তাই না? এটা মুখস্থ থাকার কথাও না, এটা বেসিক্যালি অন্য অন্য অনেকভাবে ডিরাইভ করা যায়, আমি দেখাই দিই। কিউ ইকুয়ালস টু কি? আইটি, তাই না? এখন আপনি আবার জানেন ক্যাপাসিটেন্স ইকুয়ালস সি ইকুয়ালস টু কিউ বাই ভি, মানে আপনার ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি কি হবে? এটা তো আপনি জানেন তাই না, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এটা কি জানেন সবাই? জি স্যার। এটা তো সবাই জানার কথা, সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে আবার কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে সি ইকুয়ালস টু আইটি বাই ভি লেখা যায়। আইটি বাই যদি লেখা যায় তাহলে আপনি এখানে আই ইকুয়ালস টু কি লিখতে পারেন? সিভি বাই টি। এখন আপনি যদি এখন এটাকে মানে সময়ের সাথে যদি আপনি ডিফারেন্সিয়েট আকারে দেখাতে চান, তাহলে আইসি ইকুয়ালস টু সি ইনটু ডিভি বাই ডিটি হয়ে গেল, ঠিক আছে? তো ওইখান থেকে ফর্মুলাটা আসছে, আসলে মুখস্থ করার কিছু নাই। বুঝতে পারছেন সবাই এটা? হুম। তো বেসিক্যালি কোনো একটা ক্যাপাসিটরের অ্যাক্রস মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে বা ক্যাপাসিটরের দুই টার্মিনালে কি পরিমাণ ভোল্টেজ আছে এবং ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স থেকে বের করা যায় কিভাবে। এই যে সি সি মানে হচ্ছে এই যে এই সিটা, সি মানে হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের ভ্যালু, আর আপনার ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিসি, সেটা সময়ের সাপেক্ষে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা মাল্টিপ্লাই করলে ক্যাপাসিটরের মধ্যে কারেন্টটা পেয়ে যাবেন, তাই তো? ওকে, তাহলে এখন আমি যদি বলি পাওয়ার, এই যে ক্যাপাসিটরের পাওয়ারটাকে যদি আমি এভাবে লিখি যে পি অফ সি টি, এটাকে যদি এভাবে লিখি যে ভিসিটি মাল্টিপ্লাইড বাই আইসিটি, কোনো কি সমস্যা হবে বলেন তো? নো স্যার। ঠিক আছে, তাহলে আমি এখন এনার্জি ক্যালকুলেশন করব, মানে ইসি ক্যালকুলেট করবো। ইসি ক্যালকুলেট করতে হলে কি করবো বলেন তো? শূন্য থেকে টি সময়ের মধ্যে পিটি পিসিটিটাকে ক্যালকুলেট করবো সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করে, রাইট? এটাই তো, রাইট? জি স্যার। মানে এটা করলে আলটিমেটলি, আচ্ছা এটাকে আমি এখানে নিয়ে জায়গা যেহেতু এখানে আছে, এখানে যদি এখানে লিখি তাহলে 0 থেকে টি করলাম, এই পিসিটিটাকে আমি কি লিখতে পারি? এই যে এটা লিখতে পারি না, যে এটা দিয়ে লেখা রিপ্লেস করতে পারি, তাহলে কি হবে? ভিসিটি ইন্টু আইসিটাকে কি দিয়ে, যে আইসিটাকে কি দিয়ে লিখবো, এই আইসির ভ্যালুটা দিয়ে লিখবো, যেহেতু ক্যাপাসিটর আইসি, সেটা হচ্ছে সি ইন্টু ডিভিসি ডিভাইড বাই ডিটি, তাই না? তাই কিনা বলেন? ইন্টু আবার ডিটি, এই ডিটি হচ্ছে ফর্মুলা ডিটি, এই যে এই ডিটিটা। তাহলে আপনি এই যে আইসিটাকে লেখার পরে এখন বলতে এই ডিটি আর এই ডিটি কাটা যাবে না, এই যে এই ডিটি আর এই ডিটি কি কাটা না? জি স্যার। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিয়ে যদি লিখি, তাহলে আমার আর কি পড়ে থাকলো? শুধু কি পড়ে আছে দেখেন তো, আমার পড়ে আছে এখন জাস্ট যে ডি ভিসি, মানে সোজা কথা সিটাকে বাইরে নিয়ে আসি, তাহলে 0 থেকে টি ভিসিটি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ভিসি, যেটা পড়ে আছে না দেখেন তো এই বক্সের মধ্যে পার্টটা, জি বাকিগুলোকে স্যার। আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে সব ইরেজ করে দিচ্ছি, যতটুকু পড়ে ততটুকু দেখেন জাস্ট। তাহলে সবকিছু ক্যালকুলেশন করার পরে আমার বেসিক্যালি কি আসতেছে? শুধু ভোল্টেজটাকে ইন্টিগ্রেট করবো এই টাইমের মধ্যে, ওটাকে ক্যাপাসিটরের সাথে গুণ দিব। এক্স্যাক্টলি, এই যে সিটাকে শূন্য থেকে আমি ক্লিয়ার করে লিখে একটু, যে ভিসি টি উইথ কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছে এখন, ওই যে টি ভিটি ভিটি কাটা যাওয়ার কারণে সময়টা বাদ চলে গেছে, তাহলে এখানে বাকি আছে কি শুধু। আচ্ছা, আর আপনি মনে আছে তো যে যখন আমি ডিভিসি করছি তাহলে আমার কি ওই ভোল্টেজের লিমিট, সরি এই যে ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে না? ওই যে ইন্টিগ্রেশনের বেসিক রুল, এখন 0 থেকে ক্যাপিটাল টি ছিল, এখন 0 থেকে ভিসি পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, তাই না? এটা হচ্ছে লিমিট চেঞ্জিং যেটা বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো বেসিক্যালি এটাকে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হবে বলেন তো? সি সি এর জায়গায় থাকবে এই কোন, মনে করেন তো ইন্টিগ্রেশন যদি এক্স কে যদি ডিএক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতাম কি আসতো? এক্স স্কোয়ার বাই 2 আসতো না? বলেন তো, এক্স কে যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম এক্স, জি স্যার। জি স্যার। তো এখন আপনি ভিসি কে ডিভিসি রেসপেক্টে করতেছেন, তাহলে কি আসবে? ভিসি বি স্কয়ার বাই স্কোয়ার টু। বাই
ভিসি স্কোয়ার বাই 2 হবে না, Yes, sir. তাই না? তাহলে এই জিনিসটাকে আপনি একসাথে কি লিখতে পারেন, হাফ সিভি স্কোয়ার লিখতে পারেন কিনা, হাফ সিভিসি স্কোয়ার। তাহলে এই হাফ সিভি স্কোয়ারটার ইম্পর্টেন্সটা কি, কেউ কি আমাকে বলতে পারবেন? এই হাফ সিভি স্কোয়ার আসলে কি বের করছি আমরা এতক্ষণ? So energy. হ্যাঁ, কার এনার্জি? So yeah, ক্যাপাসিটেন্সের capacitor. ক্যাপাসিটরের একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটর এনার্জি। তাহলে একটা ক্যাপাসিটর এনার্জি কোথা থেকে আসছে? মানে একটা ক্যাপাসিটর যে চার্জ হইলো, সে আসলে কি করতেছে, চার্জ হওয়ার মাধ্যমে কি করতেছে, এনার্জি স্টোর করতেছে না? জি স্যার। তাহলে আমি একটা ক্যাপাসিটরের যদি সর্বোচ্চ ভিসি পরিমাণ ক্যাপাসিটর মানে ভোল্টেজ যদি একটা সরি একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ যদি সর্বোচ্চ ভিসি পরিমাণ হইতে পারে, সর্বোচ্চ ভিসি পরিমাণ সে ভোল্টেজ হোল্ড করতে পারে, ইন দ্যাট কেস ওই ক্যাপাসি এবং সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যদি সি হয়, তাহলে বেসিক্যালি ওই ক্যাপাসিটরের স্টোর এনার্জির পরিমাণ হচ্ছে হাফ সিভি স্কয়ার। আমি আসলে এতক্ষণ প্রুফ করে এটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা ক্যাপাসিটর সর্বোচ্চ কতটুকু আপনার একটা সি ক্যাপাসিটেন্সের একটা ক্যাপাসিটর সর্বোচ্চ কতটুকু এনার্জি স্টোর করতে পারে, হাফ সিভি স্কোয়ার পরিমাণ ক্যাপাসিটি মানে এনার্জি স্টোর করতে পারে। ঠিক আছে, ক্যাপাসিটর তো বেসিক্যালি এনার্জি স্টোরই তো করে, তাই না? চার্জ হওয়ার মাধ্যমে এনার্জি স্টোর করে, ডিসচার্জ হওয়ার মাধ্যমে ওই স্টোর করা এনার্জিটাকে ডিসচার্জ করে দেয়, তাই তো? তাই কিনা বলেন তো? জি স্যার। তাহলে এতটুকু মনে রাখেন যে একটা ক্যাপাসিটর যার কিনা ক্যাপাসিটেন্স সি, তার স্টোর করা এনার্জির পরিমাণ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এতটুকু কি সবাই ক্লিয়ার বলেন তো আমাকে? কারো কি বুঝতে সমস্যা হয়েছে এতটুকু? স্যার কথা হচ্ছে আমাদেরকে কি খালি আপনার কথা কেটে কেটে আসতেছে, সবাই কি ওনার কথা শুনতে পারতেছেন নাকি আমার এই ক্ষেত্রে? লাগবে আচ্ছা, আপনার কথা কাটা কেটে জানি যাচ্ছে। যিনি কথা কি বলছেন আফরিদা আফাফ, আপনি মনে হয় কথা বলতেছেন আপনার ডেরিভেশন গুলো আসতে আচ্ছা, আপনাদের সবার ক্ষেত্রে কি সেম হচ্ছে? আমাকে একটু রেসপন্স করেন, অন্য কেউ কি জি আছেন? স্যার, Yes, ওর sir. কথা কেটে কেটে আসতেছে। স্যার আচ্ছা ঠিক আছে, আফরিদা আফাফ আপনার কথাটা কেটে আসতেছে। স্যার আপনি ও মেবি বলতে স্যার ডেরাইভেশন কি আসতে পারে? না, ডিরাইভেশন আসবে না, আমি এই জন্য বারবার বলে দিচ্ছি ডিরাইভেশন আসবে না, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি, মুখস্থ করানোর চাইতে আমি আপনাকে দেখাচ্ছি আগে যে কিভাবে কি হচ্ছে। আমি পরে হঠাৎ করে ইকুয়েশনটা লিখে বসে থাকবো, আপনি হা করে তাকিয়ে থাকবেন যে কোত্থেকে আসলো এই জিনিস। ঠিক আছে, আমি জাস্ট বুঝাচ্ছি যে একটা ক্যাপাসিটর তাহলে কি পরিমাণ ক্যাপাসিটি মানে এনার্জি স্টোর করতে পারে সেটা আমরা কিভাবে এক্সপ্রেস করি, এই হাফ সিভি স্কোয়ার দিয়ে আমরা সেটাকে এক্সপ্রেস করি, হাফ সিভি স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে একটা ক্যাপাসিটর কতটুকু এনার্জি স্টোর করতেছে সেটা বের করার জন্য ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা জানতে হবে এবং ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা আমাদের জানতে হবে। এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আরেকবার রিপিট করুন স্যার। মানে কোন জিনিসটা, পুরো প্রুফটা এই নাকি? স্যার, এই 2 সেকেন্ড আগে যেটা বললেন স্যার। আচ্ছা, একটা ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারে সেটা আমরা কিভাবে বের করব, যে হাফ সিভি স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে একটা জি স্যার। ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতেছে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ওই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটেন্স আর ভোল্টেজ। আর ওর না স্যার। ওর অ্যাক্রসে ভোল্টেজ থাকে না, ওই ক্যাপাসিটর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে জি আমরা স্যার। এখন, ঠিক আছে, এটা এখন কিভাবে আসছে হাফ সিভি স্কয়ার সেটা এতক্ষণ প্রুফ করে দেখাইছি। যারা দেখতে চাইছেন নিজের থেকে ইন্টারেস্ট আছে তারা দেখে নিয়েছেন, বা ভিডিওতে রেকর্ড যারা করতেছেন রেকর্ডেড হয়ে আছে, তো পরে দেখে নিন যদি জানতে চান আর কি। হ্যাঁ, আমি জাস্ট টার্মিনোলজি গুলোর সাথে আপনাকে পরিচয় করাচ্ছি। শুধু ম্যাথ করতে দিলে ম্যাথ পারবেন, বাট কনসেপ্টটা বুঝে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাকে বলেন, তার মানে আমি বলেন তো এই যে এটা হচ্ছে একটা বেসিক ইনভার্টার সার্কিট, তাই না? এই ইনভার্টার সার্কিটটা কখন বলেন তো রাইজ টাইম ডিটেক্ট করার সময় কি হয়, এটা চার্জ হয়, তাই না? এই পথ ধরে কি সিএল মানে লোড বোঝাচ্ছি, সিএল মানে কি লোড ক্যাপাসিটর, সিএল ফর লোড ক্যাপাসিটর। বলেন তো যখন আপনার চার্জিং হবে তখন এই সিএলটা কি, আমি যে রাস্তাটা আঁকছি গ্রিন লাইন ধরে, এই রাস্তা ধরেই চার্জিং হবে না বলেন তো? জি স্যার। চার্জিং হবে, ঠিক আছে। আর যখন ডিসচার্জিং হবে তখন দেখো তো এই রেড লাইন, যেটা রেড লাইন ধরে ডিসচার্জ হবে কিনা বলেন তো? জি স্যার। ওকে, এখন আমি বললাম যে এই ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে এবং এই ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। এখন কোশ্চেন, ও যখন ক্যাপাসিটরটা যখন চার্জ হচ্ছে সে কতটুকু এনার্জি স্টোর করতেছে বলেন তো? এই ক্যাপাসিটরটা কতটুকু এনার্জি স্টোর করবে? Half হাফ CV সিভি square. স্কোয়ার। হাফ সি CV square. সিএল Half CV square. সিএল ভি স্কয়ার। এখন কত হচ্ছে, এই ভি স্কয়ারটা কি, তাহলে কি সাপ্লাই ভোল্টেজ না ভিটা? তাহলে কি স্যার ভি আউট এখানে এটা? না না, ওয়েট করেন, দেখেন এই যে ভিসি যেটা, এই ভিসিটা আসলে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ছিল, কিন্তু এটা আপনি যখন একটা ক্যাপাসিটরকে চার্জ করেন তখন সেই ক্যাপাসিটরটা কতটুকু ভোল্টেজ হোল্ড করে, ওকে যে সাপ্লাই ভোল্টেজ
ভোল্টেজটা দিয়ে সাপ্লাই দিচ্ছেন, সেই সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ পর্যন্ত চার্জ হয়ে যায় না, সে মানে ভোল্টেজ হয়ে যাওয়ার পর্যন্ত চার্জ হতে থাকে না ও। ইয়েস স্যার। মানে একটা ক্যাপাসিটরকে চার্জ করার সময় যে সাপ্লাই ভোল্টেজটা ইউজ করতেছেন, সেই সাপ্লাই ভোল্টেজের সমান পরিমাণ যখন ক্যাপাসিটরটার অ্যাক্রসে ভোল্টেজ হয়ে যায় তখন পর্যন্ত সে চার্জ হয়েই থাকে, তাই তো? যখনই আপনার সাপ্লাই ভোল্টেজের ভোল্টেজ ওর চাইতে কমে যায় তখন সে ডিসচার্জ হওয়া শুরু করে। তাহলে আমাকে বলেন, এই যে আমরা যে হাফ সিভি স্কোয়ার লিখলাম, এখানে আসলে এই ভিটা দ্বারা আসলে আরেকটা জিনিস বুঝাই, কি বুঝাই বলেন তো? ওই সাপ্লাই ভোল্টেজ সোর্সের ভোল্টেজের পরিমাণটাও বুঝায় না? জি স্যার। এটা কি সবাই ধরতে পারছেন এই কথাটা? জি স্যার। তাহলে আপনি চিন্তা করেন, এই যে সিএল ক্যাপাসিটরটা গ্রিন লাইন দিয়ে যেটা চার্জ হচ্ছে, সেটা আসলে সাপ্লাই কে দিচ্ছে? চার্জ হওয়ার সময় সাপ্লাই সোর্স হিসেবে কে কাজ করতেছে? ভিডিডি না? সো ভিডিডি। ভিডিডি। তাহলে এই সিএলটার কতটুকু, মানে ভিডিডি দিয়ে যদি ভিডিডি থেকে সাপ্লাই পেয়ে যদি আপনার সিএলটা চার্জ হইতে থাকে, তাহলে এই সিএল ক্যাপাসিটরটা কতটুকু এনার্জি হোল্ড করতে পারবে? হাফ সিএল ইন্টু ভিডিডি স্কোয়ার, তাই না? এই যে হাফ সিভি স্কোয়ার, সিটা হচ্ছে এখানে সিএল, আর ভি ভি হচ্ছে এখানে কি সাপ্লাই ভোল্টেজটা। এটা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্যাপাসিটর কতটুকু চার্জ হোল্ড করতে এনার্জি হোল্ড করতে পারতেছে এই ক্ষেত্রে, চার্জিং হওয়ার ক্ষেত্রে এখানে হাফ সিএল ইন্টু ভিডিডি স্কোয়ার। এটা কি বুঝে গেছে? ক্লিয়ার সবার এটা? এখানে ভিডিডিটা কি ভি আউট হওয়া উচিত না? না না না, বেসিক্যালি আমাকে বলেন, আপনার এই যে ভিডিডি যেটা, আপনার এই সিএলটা কতক্ষণ পর্যন্ত চার্জ হবে? এই ভিডিডির সমান ভোল্টেজ হওয়ার আগ পর্যন্ত চার্জ হতে থাকবে না? জি স্যার। তাহলে যখন আপনার সিএলটা পুরোপুরি চার্জ হয়ে যাবে, তাহলে সিএল এর অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইমারি সোর্স। ওকে। তাই না? প্রাইমারি সোর্স বা ভিডিডির সমান, সাপ্লাই জি ভোল্টেজের স্যার, সমান হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি। জি স্যার। তা আমি স্যার ওই যে এর জন্য কি আলাদা করে আমার আবার ভিসি ক্যালকুলেট করা লাগতেছে না? না, এই ভিসি যে সাপ্লাই ভোল্টেজটাই তো আপনার ভিসি হয়ে যাচ্ছে না? বেসিক্যালি একটা ক্যাপাসিটর তো তাকে যে ভোল্টেজ দিয়ে তাকে চার্জ করতেছেন, ওই ভোল্টেজের সমান পর্যন্তই তো সে বেসিক্যালি কি হবে, চার্জ হবে না? তাহলে আমি ওই যে ভিসির জায়গায় ভিডিডি লিখে ফেলতে পারি এখানে। বুঝে গেছে? ওই হাফ সিভি স্কোয়ারটাই, জাস্ট সিটা এখন ওই সিএল দিলাম লোড ক্যাপাসিটর বোঝানোর জন্য, আর সিভি স্কোয়ারের জায়গায় ওর সাপ্লাই ভোল্টেজটা লিখে দিলাম, কারণ একটা ক্যাপাসিটর বাই ডিফল্ট মানে ক্যাপাসিটরকে যখন চার্জ করবেন সে কত ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে, মানে ওর অ্যাক্রসের যে ভিসি সেটা কত হবে আসলে, সাপ্লাই ভোল্টেজের সমান হবে না চার্জ হইতে হইতে এক সময়? জি স্যার। তো সেই জন্য ভিসি না লিখে ভিডিডি স্কোয়ার লিখছি। বুঝা গেছে এটা? সবাই কি এটা বুঝছেন? কেউ কি আছেন যে বুঝেন নাই? অমিয় মালাকার, আপনি কি বুঝতেছেন? হ্যাঁ, আফিদা আফাফ, জি, আপনার জাস্ট এই কোয়েশ্চেনটা মনে রাখতে হবে, এটা প্রুফ আসবে না। অমিয় মালাকার, আপনি কি আছেন, শুনতেছেন? নাই, একজনও নাই মনে হচ্ছে। যাই হোক। তারপরে তাহলে এটা কি বুঝছেন সবাই, যারা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, উপরে ধরে নিচ্ছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার, তাহলে আমরা বুঝতে পারলাম যে সিএল লোডটা যখন, মানে লোড ক্যাপাসিটরটা যখন চার্জ হবে তখন সে হাফ সিভি স্কোয়ার পর্যন্ত এনার্জি স্টোর করতেছে। কিন্তু কথা হচ্ছে আপনার এই ভিডিডি যেটা, মানে ওর সাপ্লাই সোর্স যেটা, এই সাপ্লাই ভোল্টেজের এই ভিডিডি এ কতটুকু এনার্জি স্টোর করতেছে সেটা আপনার জানতে পারলে ভালো হয়, তাই না? তাহলে এই ভিডিডি আসলে আপনারা এই ক্যালকুলেশন আমি দেখাইছি, এই যে ভিডিডি আসলে কি, ভিডিডির ইয়াটা কিভাবে ক্যালকুলেট করবেন, ওই যে এখানে দেখাইছি না, এই যে এই ক্যালকুলেশনটা না, এরকম করে করলে কি একটা ভিডিডি বা ডিসি ভোল্টেজ সোর্সের স্টোর করা এনার্জির পরিমাণটা বের করে ফেলতে পারবেন না এই ফর্মুলা দিয়ে? তো আপনারা ক্যালকুলেট করে দেখবেন এই ভিডিডিটা আসলে আলটিমেটলি এই ভিডিডি ভোল্টেজ সোর্সটা কতটুকু এনার্জি স্টোর করতে পারতেছে। সি এল, এই যে এখানে আমি আবার প্রুফ করে দিচ্ছি, যে এই জিনিসটা এখানে প্রুফ করা আছে, দেখেন এই প্রুফ করে দেখবেন, এই ভিডিডি ভোল্টেজ সোর্সটা যে কিনা তখন সাপ্লাই ভোল্টেজ হিসেবে কাজ করতেছে, ও কতটুকু এনার্জি স্টোর করতে পারে? ও আসলে সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করতে পারে। কতটুকু? সিএল ভিডিডি স্কোয়ার পর্যন্ত এনার্জি স্টোর করতে পারে। বুঝতে পারছেন? ওকে, ভিডিডি সোর্সটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স কনসিডার করে আমরা এনার্জি হিসাব করতেছি। এনার্জি হিসাব করতেছে, এক্স্যাক্টলি। ভিডিডি তো একটা আচ্ছা, ভোল্টেজ সোর্সই, তো অবভিয়াসলি একটা ভোল্টেজ সোর্স, রাইট? ওকে স্যার। তাহলে আমি বলতেছি এই ভিডিডি ভোল্টেজ সোর্সটা সে নিজে কত, মানে বুঝলাম সে একটা ক্যাপাসিটরকে চার্জ করছে, চার্জ করে সেই ক্যাপাসিটরটা কতটুকু এনার্জি স্টোর করলো, হাফ সিভি স্কোয়ার বা হাফ সিএল ভিডি স্কোয়ার করলো, ঠিক আছে? যেখানে ভিডি হচ্ছে ওই ভোল্টেজ সোর্সটার নিজের ভোল্টেজের ভ্যালু। কিন্তু ওই ভোল্টেজ সোর্স নিজে কতটুকু এনার্জি স্টোর করতে পারতেছে সেটা দেখা লাগবে। সেটা দেখতেছি, সেটা আসছে কত, ক্যালকুলেশন নিজে দেখা আছে, যে গ্রিন বক্সের মধ্যে ক্যালকুলেশন দেখেন নিচে, তো সেটা ক্যালকুলেট করে দেখতে পাবেন সেটা কত,
সিএল ভিডি স্কোয়ারের সমান পরিমাণ এনার্জি স্টোর করতেছে। তাহলে বলুন তো, ক্যাপাসিটরের স্টোর করা এনার্জির চাইতে ভোল্টেজ সোর্সের এনার্জি স্টোর করা এনার্জি কত, দ্বিগুণ না, জি ডাবল স্যার। না? কারণ এই যে ক্যাপাসিটরের স্টোর করা এনার্জি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, আর ভোল্টেজ সোর্সটা করতেছে সিভি স্কোয়ার। তাহলে বেসিক্যালি আপনি এটা বলতে পারেন যে ভিডিডিটা আপনার এই সিএলটাকে চার্জ করতেছে ঠিক আছে, কিন্তু ভিডিডির স্টোর করা এনার্জি পুরোটা ক্যাপাসিটর স্টোর করতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে না। পারতেছে না। কতটুকু পারতেছে স্টোর করতে? ভিডিডির কতটুকু এনার্জি স্টোর হাফ করতে হাফ পারছে? হাফ হাফ। পারতেছে। তাহলে এখন আপনার কোশ্চেন, বাকি হাফ কোথায় গেছে? ভি ভি আউট দিয়ে বাইরে। না, একটু চিন্তা করেন, ভিডিডি হচ্ছে ভোল্টেজ লস্ট সোর্স, হয়ে গেছে। এক্স্যাক্টলি ডিস্টেন্সে লস হয়ে গেছে, ওইটাই লস্ট। হচ্ছে আপনার সুইচিং এনার্জি লস, যেটা মানে সুইচিং এর সময় ওইটাই চলে গেছে। এই পিমোস দিয়ে আসছে না, এই পিমোস দিয়ে আসার সময় পিমোসের মধ্যে দিয়ে হিট হিসেবে চলে গেছে, মানে ওইটাই আপনার সুইচিং লস। আমরা তো পাওয়ার পড়তেছি, ওইটাই হচ্ছে সেই লসটা। তাহলে আপনার এই যে ভিডিডি যেটা ভোল্টেজ সোর্স, সে সিএল ভিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করতেছে, পারে স্টোর করতে পারে বেসিক্যালি, কিন্তু সে যখন সিএল কে চার্জ করতেছে, চার্জ করার সময় সিএল আসলে ওই ভোল্টেজ সোর্স যতটুকু এনার্জি স্টোর করে রাখছিল পুরো এনার্জিটা সিএল স্টোর করে রাখতে পারতেছে না। সিএল ভোল্টেজ সোর্সের অর্ধেক পরিমাণ এনার্জি স্টোর করছে, তাহলে ভোল্টেজ সোর্সের বাকি এনার্জিটা কোথায় গেল? সে তো পুরোপুরি চার্জ করে দিল সিএল কে। তাহলে আপনার অ্যাকর্ডিং টু দা কি কনজারভেশন অফ ল কি হওয়ার কথা ছিল, সরি কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, সেই অনুযায়ী কি হওয়ার কথা ছিল? এনার্জি তো চেঞ্জ হওয়ার কথা না, বা পাওয়ার তো সরি মানে ইয়া তো হারায় না, তাই এনার্জি জাস্ট ইয়া চেঞ্জ করে, ওভারঅল এনার্জির পরিমাণ তো সেম থাকার কথা। কিন্তু আপনার ভিডিডি যতটুকু এনার্জি স্টোর করতেছে, ক্যাপাসিটরটা সেই পরিমাণ এনার্জি স্টোর করতে পারতেছে না, যদিও ভিডিটাই আপনার হচ্ছে কি সিএল কে চার্জ করতেছে। তাহলে বাকি এনার্জি কোথায় গেছে? ওই যে পিমোসের মধ্যে দিয়ে আসার সময় এখানে কি হয়ে গেছে, লস হয়ে গেছে, সুইচিং লস, সুইচিং এনার্জি, এটা আর কি, বুঝতে পারছেন? সুইচিং করার সময় এটা চলে গেছে, বুঝা গেছে এটা? জি স্যার। হ্যাঁ। এখন এবার ডিসচার্জিং এ আসি। বলেন তো, ডিসচার্জিং এর সময় সিএল যে পরিমাণ, সিএল কতটুকু এনার্জি স্টোর করে রাখছে এখন? মানে ডিসচার্জিং এর সময় সিএলটাই তো ভোল্টেজ সোর্স, রাইট? সিএলটা জি কত, স্যার। হাফ সিএল সিএল ভি ভিডিডি। স্কোয়ার। হ্যাঁ, সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করে রাখছে। ও পুরোটা আসলে এই যাওয়ার সময় এনমসের মধ্যে ও পুরোটা লস করে ফেলবে। তাহলে কি ওইটাও কোথায় চলে গেল? ওইটাও কি এন সুইচিং এ চলে গেল এনমস। না, এনমসের সুইচিং এ চলে গেল? জি স্যার। তাহলে আমাকে বলেন, পি মসের সুইচিং এ কতটুকু এনার্জি লস হয়েছে? হাফ হাফ। সিভিডি স্কোয়ার, তাই কি না? জি স্যার। এটা হচ্ছে কোথায় গেছে? পিমসে। পি মসের সুইচিং এ গেছে এটা, তাই না? পি মসের সুইচিং এর জন্য এই হাফ সিভিডি স্কোয়ার চলে গেছে। আর এন মসের সুইচিং করার সময় কি ভিডিডি কাজ করতেছে, নাকি ওই সিএলটা ডিসচার্জ হওয়ার সময় সেটা কাজ করতেছে? ডিসচার্জিং ক্যাপাসিটর ডিসচার্জিং কাজ এক্সাক্টলি, করতেছে। ক্যাপাসিটর ডিসচার্জিং কাজ করতেছে যখন এনমসটা অন হচ্ছে। তাহলে এনমস যখন অন হচ্ছে তখন বেসিক্যালি আপনার সিএলটা ডিসচার্জ হচ্ছে এনমসের থ্রুতে। তাহলে এনমস সিএল কতটুকু এনার্জি স্টোর করে রাখছিল? হাফ হাফ সিভিডি সিএল স্কোয়ার ভি করে স্কোয়ার। রাখছিল। এখন এই সিএলডি স্কোয়ার পুরোটা আবার এনমসের অ্যাক্রসে চলে গেল। তাহলে পি মসের অ্যাক্রসে গেল হাফ সিভিডি স্কোয়ার, এনমসের অ্যাক্রসে গেল বাকি হাফ সিভিডি স্কোয়ার। তাহলে ইন্টায়ার সুইচিং এনার্জি কত হলো এখন? সিভি স্কোয়ার। টোটাল সুইচিং এনার্জি কত হলো? সিভি স্কোয়ার ভিডিডির অরিজিনাল পাওয়ারটা আর কি, এক্স্যাক্টলি, এনার্জি। এনার্জি হিসেবে চলে, মানে এই যে পি মস প্লাস কি এনমস ইকুয়ালস টু সিএল ভিডিডি স্কোয়ার, রাইট? এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে আপনার এই যে সুইচিং যে হচ্ছে এনমস আর পিমস, তাহলে ইন্টায়ার ভিডিডি যতটুকু এনার্জি স্টোর করে রাখতে পারে সেই পুরোটাই আসলে আলটিমেটলি সুইচিং এ চলে যাচ্ছে একটা সময়, তাই না? গ্র্যাজুয়ালি। এটা কি বুঝতে পারছেন সবাই এতটুকু? তাহলে বেসিক্যালি আমি কি বলবো, সুইচিং এনার্জি কত হয়েছে এক্ষেত্রে? সিএল ভিডিডি স্কোয়ার হচ্ছে, বা ভিডি স্কোয়ার হচ্ছে কিনা বলেন তো? কারো কি বুঝতে সমস্যা আছে এই জিনিসটা? কারো বুঝতে সমস্যা হলে বলেন। হ্যাঁ, তাহলে আচ্ছা, এখানে কি আছেন? অনুভব সাহা, আপনি কি আছেন? Yes, sir. আচ্ছা, আফ্রিদা আফাব, আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা জানি না, বারবার রিপিট করতে বলতেছেন, মানে একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করতেছি, যেহেতু আমি জিজ্ঞেস করছি যে বুঝতেছেন কিনা। আচ্ছা, ডিসচার্জিং এর স্যার পার্টটা। স্যার আমার নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছে, তো ওই জন্য আর কি আমার আর কি আপনার কথা শুনতেও একটু কেটে কেটে আচ্ছা আসতেছে, ওই জন্য আচ্ছা, আর কি। সমস্যা নেই, আমি রিপিট করতেছি, সমস্যা নেই। বেসিক্যালি বলেন তো, চার্জিং এর সময় আপনার এই রাস্তা ধরে চার্জিং হলো সিএলটা, সিএল চার্জ হওয়ার পরে সিএল কতটুকু এনার্জি স্টোর করতেছে? হাফ সিভি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করতেছে। এখন এই ভিডিডি যেটা, ও কতটুকু এনার্জি স্টোর করতে পারে? ও ইন্টায়ারলি সিভি স্কোয়ার পরিমাণ এনার্জি স্টোর করতে পারে।
তো এইখান ভিডিডি সেটা সিভি স্কোয়ার এনার্জি স্টোর করতে পারে, কিন্তু সে এই ভিডিডিটাই যখন আপনার সিএল কে চার্জ করতেছে, চার্জ করার সময় কি সিএল ওই সিভি স্কোয়ারের পুরো এনার্জিটা স্টোর করতে পারতেছে না, বরং সিএল হচ্ছে ওই ভিডি এর টোটাল এনার্জির হাফ পরিমাণ, মানে হাফ সিভি স্কোয়ারটাকে স্টোর করতেছে। তাহলে বাকি হাফ সিভি স্কোয়ার কোথায় গেল? ভিডিডি চার্জিং এর সময় সে যদি তার পুরো ভোল্টেজটা হারাই ফেলছে, তাহলে বাকি এনার্জিটা কোথায় গেল? যেহেতু ওর এনার্জির অর্ধেক পরিমাণ লোড ক্যাপাসিটরটা স্টোর করতে পারতেছে, বাকি অর্ধেক অবভিয়াসলি কোথাও না কোথাও লস হয়েছে। সেটাই হচ্ছে সুইচিং এনার্জি, পি মসের সুইচিং এনার্জি, ঠিক আছে? তাহলে চার্জিং এর সময় বেসিক্যালি এই পি মসের একটা হাফ সিভি স্কোয়ার চলে গেছে, এটাই পি মসের সুইচিং এনার্জি, পি মসের সুইচিং এনার্জি। আর যখন ডিসচার্জিং হয় তখন বেসিক্যালি এই ক্যাপাসিটরটাই তো ডিসচার্জ হয় এই রাস্তা ধরে। এই ক্যাপাসিটরের স্টোর এনার্জি হচ্ছে হাফ সিভি স্কোয়ার, ডিসচার্জিং এর সময় এই হাফ সিভি স্কোয়ার পুরোটা এনমসের অ্যাক্রসে লস করে ফেলে। তাহলে এনমসের সুইচিং এর পিছনে বাকি হাফ সিভি স্কোয়ার চলে গেছে। তাহলে এই দুটাকে যোগ করলে ইন্টায়ার সুইচিং এনার্জিটা পাবেন সিভি স্কোয়ার, যেটা কিনা আসলে কি ওই ভিডিডি যতটুকু এনার্জি স্টোর করতে পারে তার সমান, রাইট? এখন বুঝতে পারছেন? স্যার তার মানে লস্ট এনার্জিটা কি ডিসচার্জিং দিয়ে চলে যাচ্ছে? লস্ট এনার্জিটা ডিসচার্জিং দিয়ে কি বোঝাচ্ছে মানে কি? মানে আপনার আমি টোটাল দেখাচ্ছি আপনার পিমোস আর এনমোস সুইচিং সুইচিং করার সময় টোটাল এনার্জি কতটুকু লস হচ্ছে। এখন বলো তো টোটাল এনার্জি কতটুকু লাগতেছে পিমোস আর এনমোসকে সুইচিং? ভিডিডি দিয়ে যতটুকু এনার্জি যাচ্ছে, সিএল। ভিডিডি যতটুকু এনার্জি না, ভিডিডি যতটুকু এনার্জি স্টোর করতে পারতেছে পুরোটাই আলটিমেটলি সুইচিং ইউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটালি। মানে সামহাও একবার চার্জিং করার সময় অর্ধেক ক্যাপাসিটরকে দিয়ে দিছে, বাকি অর্ধেক সে পিমোস এর অ্যাক্রসে লস করে ফেলছে, কারণ চার্জিং এর সময় সে তাকে পিমোস দিয়ে যাওয়াই লাগবে, তাই না? চার্জিং সময় তাকে পিমোস দিয়ে যাওয়াই লাগবে। তো পিমোস এর মধ্যে অর্ধেক হারাইছে, বাকি অর্ধেক সে সিএল কে স্টোর করছে, বাকি অর্ধেক সিএল স্টোর করছে। সিএলটা যখন আবার ডিসচার্জ হচ্ছে তখন তো আবার পিমোসটা বন্ধ, তখন এনমোসটা খোলা, তখন এই সিএল তার বাকি যে হাফটা ছিল সেটা, সিএল এর হাফটা আসলে কার? এটা তো ভিডিডি দেওয়া ছিল চার্জ হওয়ার সময়। তাহলে সেই ভিডিডির দেওয়াটা সিএল স্টোর করছে, সেই স্টোর করাটা এখন আবার এনমোস দিয়ে যাওয়ার সময় ডিসচার্জ হয়ে সেটাও হারাইছে। তাহলে আলটিমেটলি ভিডিডির পুরোটাই তো লস হয়ে গেল মানে সুইচিং এর জন্য, রাইট? তাহলে ভিডিডি রিস্টোর করা এনার্জিটাই তো আলটিমেটলি সুইচিং এনার্জি হচ্ছে। সরি, বুঝতে পারছেন এটা? জি স্যার। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আফ্রিদা, আফা, বুঝতে পারছেন? স্যার আমরা ইন্টার এনার্জি বলতে কি ইন্টার এনার্জি অফ সুইচিং বলতেছি? আবার বলেন তো কি বলতেছে? স্যার ইন্টার এনার্জিটা বলতে কি টোটাল মানে সুইচ। আচ্ছা হ্যাঁ স্যার, ইন্টার এনার্জি যেটা বলছিলেন ওই টোটালটাই ইন্টারিং কি মানে হচ্ছে কি? এন্টায়ার টোটাল যে এন্টায়ার একটা আচ্ছা, এনার্জি পাচ্ছে। ইন্টার এনার্জি না, ওটা ভিডিডি, মানে আপনার সাপ্লাই ভোল্টেজের এনার্জির কথা বলতেছি ভিডিডি। ওটা ইন্টার না, ওটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজের এনার্জি। সাপ্লাই ভোল্টেজ কতটুকু, এটাই তো আপনাকে এতক্ষণ দেখা যাচ্ছে, আমি এতক্ষণ এই যে এত ফর্মুলা প্রুফ না করেছি স্যার আমি দেখে। এটা বলতেছি না, স্যার এটা বলতেছি না আমি। স্যার আমার ফার্স্টে চার্জ হলো হচ্ছে হাফ সিভি স্কোয়ার, দেন হচ্ছে আবার ডিসচার্জ হলো হচ্ছে হাফ সিভি স্কোয়ার। হ্যাঁ, তো তো টোটাল যে লসটা হলো এই টোটাল পুরোটাই লসটা তো কি আপনার পুরোটাই সুইচিং না? হ্যাঁ এটাই বলতেছি স্যার, মানে পুরোটা মিলিয়ে সুইচিং বলতেছে কি নাকি? হ্যাঁ, ওটাই তো বললাম যে পুরোটা একটা হচ্ছে পি। বেসিক্যালি আপনার এখানে পুরো সুইচিং এ কয়টা পার্ট আছে? পি মসের সুইচিং আছে, এন মসের সুইচিং আছে। হ্যাঁ পি মসের সুইচিং হবে কখন? চার্জিং এর সময়। আর এন মসের সুইচিং হবে কখন? ডিসচার্জিং এর সময়। এটা তো ডিসচার্জিং এতক্ষণ এর মানে সময়। পুরো থ্রু আউট দা কোর্স, মানে লাস্টের মিডের পর এটাই পড়ে আসছে। তো বেসিক্যালি পি মস যখন চার্জিং হবে যখন, তখন আপনার ওই যে পি মসের সুইচিংটা হবে। তো চার্জিং এর সময় যে হাফ হচ্ছে পি মসের অ্যাক্রসে চলে যাচ্ছে লস হিসাবে, আর বাকি অর্ধেক সিএল ক্যাপাসিটরটা স্টোর করতেছে, সেটা ডিসচার্জিং এর সময় ওইটাও হারাই ফেলতেছে এন মসের অ্যাক্রসে। তাহলে টোটাল ভিডিডি ভিডিডির মধ্যে যা ছিল পুরোটাই তো হারাই ফেলছেন আপনি, তাই সুইচিং হিসেবে। তাহলে আলটিমেটলি ভিডিডি রিস্টোর করা পুরো এনার্জিটাই আপনার সুইচিং এর কাজে লাগতেছে। বুঝতে পারছেন এটা? জি স্যার বুঝতে পারছি। তাহলে সোজা কথা সবকিছু সামারি হচ্ছে একটাই, যে আপনার সুইচিং এনার্জি হচ্ছে সিএল ভিডিডি স্কয়ার। এটা মাথায় রাখেন, এই সবকিছুর মেইন কথা হচ্ছে এটা। এটাই এতক্ষণ দেখাইছি যে পুরা এন্টায়ার সুইচিং এনার্জি হচ্ছে সিএল ভিডিডি স্কয়ার। বুঝা গেছে এটা? আফরিদা, আফাফ, আপনি কি বুঝতেছেন? জি স্যার, আমি এই নিয়ে 3বার। আচ্ছা, আপনি চাইছেন যদি মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করতে পারেন, অনেক সময় ওয়াইফাই তে ঝামেলা থাকে। জি বলেন, কেউ একজন কোশ্চেন না, করতেছেন। পাওয়ার থেকে কি আমাদের আলাদা কোশ্চেন থাকবা পুরা হান্ড্রেড নাকি? 100% পাওয়ার থেকে কোশ্চেন থাকবে, মানে শিওর এটা। ক্লাসে আমি বারবার বলছি, কেএল থেকে একটা, লি থেকে একটা, পাওয়ার থেকে একটা, ডিলে থেকে একটা, চারটা থেকে চারটা কোশ্চেন আসবে, সম্ভাবনা আছে চারোটার মধ্যেই চারটা কম্বাইন করে দিতে পারে। তো একটা টপিক বাদ চারটার দিয়ে যে মধ্যে আপনি চারটা কম্বাইন মানে? থাকতে পারে। লি এর মধ্যে একটা ঢুকাই দিছে পাওয়ারে, লি এর এলমোরে কেএল এর মধ্যে ঢুকাই দিছে একটা ডিলের, আবার ডিলের মধ্যে পাওয়ার এত ঢুকাই কষ্ট দিছে দিবেন পাওয়ার। আমাদের? সো বেসিক্যালি আপনি চারটা যদি না পড়ে যান, আপনার সম্ভাবনা নাই আসলে পুরো সবগুলো হায় পড়া হায় করার। রে। সব পড়া লাগবে আপনার। স্যার ফাইনাল কি স্যার 40-এ?
ফাইনাল 45, 15 15 15। বেসিক্যালি গত বছরের যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নটাই হচ্ছে আবার। মিডে কেন চেঞ্জ করছে এটা আমরাও জানি না, আসলে সেন্ট্রালি বলছিল মিডে চেঞ্জ করতে, বাট ফাইনালি আবার আগেরটা ব্যাক করতেছে। 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট এরকম সময় পাবেন মোস্ট প্রবাবলি, টাইম পাবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো পাওয়ারের এই ইকুয়েশনটা কি মানে এই যে স্টোর সুইচিং এনার্জিটা কি বুঝতে পারছেন জি সবাই? স্যার। Yes, sir. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে বলছে আবু হুসাইন বলতেছেন, আচ্ছা আপনাদেরকে অ্যাসাইনমেন্টের কথা এখন কেন আসছে? উনি কোশ্চেন করলেন যে n-1 অ্যাসাইনমেন্ট কাউন্ট হবে কিনা। যে n-1ই কাউন্ট হবে ক্লাসে, মানে অনেকবার মাল্টিপল টাইমস আমি এটা ক্লিয়ার আউট করছি। হ্যাঁ, এখন আবারও বলতেছি এটা n-, বাট এখন আপনি পড়ার দিকে মনোযোগ দিন, ওই অ্যাসাইনমেন্ট বা কুইজ এগুলো দিয়ে মনোযোগ দিয়ে লাভ নেই, এখন যা গেছে শেষ ওটা। আচ্ছা, এবার আসেন তাহলে এখন আপনার বেসিক্যালি সুইচিং এনার্জিটা বুঝছেন আপনি। এখন কথা হচ্ছে বেসিক্যালি আপনি মনে করেন আপনি চাইলে ইচ্ছা মতো সুইচিং করতে পারেন না? ওই যে বাটন, যেমন লাইটের বাটন অফ অন অন অফ করে করে আপনি কি ইচ্ছা মতো সুইচ অন অফ করতে পারেন কিনা? পারেন কিনা বলেন তো? জি স্যার, পারি। হ্যাঁ, তো বেসিক্যালি মনে করেন আপনি একটা এই গেটের যে, মানে যেহেতু মসফেট ইউজ করতেছেন, মসফেট তো একটা সুইচ, এই মসফেটের সুইচ আপনি এভারেজ একটা ফ্রিকোয়েন্সিতে সুইচিং করতেছেন, মানে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পর পর আপনি সুইচটাকে অন অফ করতেছেন ওভার সাম টাইম টি। ঠিক আছে, টি সময় পর পর আপনি এটাকে সুইচিং করতেছেন, সোজা কথা। ঠিক আছে, একটা স্পেসিফিক সময় পরে আপনি এটাকে সুইচিং করতেছেন। ওকে, তো এই যে এফ ডাব্লিউ এস যেটা, এটা মানে আসলে কি বলেন তো? এটা ফ্রিকোয়েন্সি, সুইচিং ফ্রিকোয়েন্সি। এটা মানে কি? এস ডাব্লিউ মানে কি? সুইচিং। এটা আসলে কি বোঝাচ্ছে? সুইচিং ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই না? এটা আসলে সুইচিং ফ্রিকোয়েন্সি এফ এস ডাব্লিউ। তো সুইচিং ফ্রিকোয়েন্সি মানে কি বলেন তো? 1/t, তাই না? 1/t এস ডাব্লিউ মানে সোজা কথা হচ্ছে আপনি একটা ফুল সাইকেলে কয়বার সুইচিং করতেছেন, বা টোটাল টি টাইম পিরিয়ডে কয়বার সুইচিং করতেছেন। ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝে বলেন তো? ফ্রিকোয়েন্সি বলতে আসলে কি বুঝি আমরা? কেউ কি বলতে পারবেন ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? একটা ইউনিট অফ টাইমে কতবার কোনো একটা জিনিস ঘটে আর কি। এক্স্যাক্টলি তার একটা জিনিসের টাইম পিরিয়ড, মনে করেন একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে আপনার ওই কোনো একটা জিনিস আপনি কয়বার রিপিট করতেছেন, সেটাই তো ফ্রিকোয়েন্সি, সোজা কথা। তো মনে করেন আপনার এই যে আপনি এফ এস ডাব্লিউ হচ্ছে তার সুইচিং ফ্রিকোয়েন্সি। এখন আপনি টি সময় ধরে যদি এই জিনিসটাকে করতে থাকেন, তাহলে এই টি সময়ে টোটাল কতটুকু কয়বার সুইচিং করবেন? এফ এস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি, ইয়েস স্যার। তাই না? ঠিক আছে, আপনার যদি একটা জিনিসের সুইচিং ফ্রিকোয়েন্সি মানে রিপিটেশন হওয়ার যে ফ্রিকোয়েন্সি, রিপিট করার যে ফ্রিকোয়েন্সিটা, সেটা যদি আপনার এফ হয় বা এফ এস ডাব্লিউ হয়, সুইচিং ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতক্ষণ পর পর সুইচিং করতেছেন সেটা। হ্যাঁ, এটা করার পরে যদি টি সময় যদি করেন, তাহলে বেসিক্যালি আপনার এই যে এটাই বলতেছে যে দ্য লোড ক্যাপাসিটর উইল চার্জ অ্যান্ড ডিসচার্জ কত, এফ এস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি টাইমস, মানে এতবার ওই আপনার সি ক্যাপাসিটরটা চার্জ হবে ডিসচার্জ হবে, চার্জ হবে ডিসচার্জ হবে। এটা আপনার এত অত ইম্পর্টেন্ট কিছু না। সো বেসিক্যালি সব আমি এখানে আর আপনাদেরকে অত ডিটেলসে আমি পড়াবো না, এখানে ডিটেলসে পড়াতে গেলে আপনার। আচ্ছা বলেন তো, প্রত্যেকবার চার্জ ডিসচার্জিং এর সময় আপনার কতটুকু সুইচিং হচ্ছে, সুইচিং এনার্জি যাচ্ছে প্রত্যেকবারে? হাফ, সরি সিবি স্কোয়ার হচ্ছে না, সিবিডি স্কোয়ার হচ্ছে না প্রত্যেক সুইচিং এ? হ্যাঁ, প্রত্যেক সুইচিং এ সিবিডি স্কোয়ার আপনার এনার্জি, সুইচিং এনার্জি যাচ্ছে। তাহলে আপনি যদি এফ এস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি সময় টি বার যদি সুইচিং করেন, তাহলে এই এতবার, এই যে এফ এস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি, এটা তো একটা ইউনিট, হ্যাঁ, কতবার সুইচিং হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে এফ টাইমস টি বার যদি সুইচিং করে, তাহলে কতটুকু এনার্জি যাবে? এতটুকু এনার্জি যাবে না? এই যে দেখেন আমি গ্রিন বক্স করে দিচ্ছি, এতটুকু এনার্জি লাগবে না? প্রত্যেকবারে জি যদি স্যার। সিবিডি স্কোয়ার পরিমাণ সুইচিং এনার্জি হয়, তাহলে এফ এস ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি বারে কতটুকু সুইচিং এনার্জি হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দিবেন, তাই তো? তাহলে টোটাল টোটাল সুইচিং হচ্ছে। এখন আপনি যদি অ্যাভারেজ পাওয়ারটা বের করতে চান, অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি ছিল? পি অ্যাভারেজ, এটার ফর্মুলা কি ছিল বলেন তো? ই ই বাই বাই টি। ই বাই ক্যাপিটাল টি ছিল না? জি স্যার। তাহলে এখন এখানে টোটাল টোটাল এনার্জি কত পাচ্ছেন আপনি? এফ এস ডাব্লিউ টি সিভিডি। সিবিডি স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল টি, তাই না? আচ্ছা, তাহলে এই ঠিক যে টি আছে। টি কাটা, তাহলে আলটিমেটলি ফর্মুলা হচ্ছে এফ এস ডাব্লিউ সিবিডি স্কোয়ার। এটা হচ্ছে আপনার
অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা। তাহলে আপনার, আমরা তো পাওয়ার নিয়েই কনসার্ন, তাই না? তাহলে আপনার পাওয়ারের ফর্মুলা আপনি পেয়ে গেছেন, এই ফর্মুলাটি আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপনার এই ফর্মুলাটি মনে রাখতে হবে। তাহলে এই যে হচ্ছে আপনার সুইচিং পাওয়ারের ফর্মুলা হচ্ছে যে এটা। ঠিক আছে, আপনাকে এতটুকু পড়াইছি মাত্র, হ্যাঁ এতটুকু পড়ছেন, এতটুকু কি বুঝতে সমস্যা আছে? তাহলে এই এখানে এফএসডব্লিউটা কি? সুইচিং ফ্রিকোয়েন্সি, তাই না? সুইচিং ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝাচ্ছে? কতক্ষণ পর পর সুইচিং হচ্ছে আপনার, বা আপনি কত মানে সুইচিং এর রিপিটেশন বা সুইচিং এর ফ্রিকোয়েন্সি, যেটা কতক্ষণ পর পর সুইচিং করতেছেন সেটা হচ্ছে, বা ইউনিট টাইম পিরিয়ডে আপনি কতবার সুইচিং করতেছেন সেটা। ঠিক আছে, সো সেটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি। সুইচিং ফ্রিকোয়েন্সির সাথে সিভিডি স্কয়ার গুণ করে দিলে আপনি টোটাল পাওয়ার অফ সুইচিংটা পাচ্ছেন আর কি, পি সুইচিংটা পাচ্ছেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে একটা এখানে একটা নতুন একটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে আলফা নামক একটা জিনিস আছে, এটাকে আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলে। কি বলে? আলফা। আলফা নামক একটা জিনিস আছে যেটাকে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলি। এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা আসলে কি? অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সির রেশিও। সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সির রেশিও। ঠিক আছে, এই ক্লক ফ্রিকোয়েন্সি কি বলেন তো? একটা সিস্টেম তো একটা স্পেসিফিক ক্লকে চলে না আপনার, চলে কিনা বলেন তো? আপনার ইন্টায়ার সিস্টেমটা একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে রান করে কিনা? ওই যে আপনি মাস্টার স্লেভ পড়ছেন, মাস্টার স্লেভে কি দিয়ে রাখছেন? একটা ক্লক দিয়ে রাখছেন না? তো ওই ক্লক সময় পর পর হচ্ছে আপনার কি, যে মাস্টার এখানে দিচ্ছেন, এই যে এখানে স্লেভ দিচ্ছেন, তো মাস্টার স্লেভের কি ছিল? ক্লকটা ইনপুট ছিল কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ক্লকটা হচ্ছে সিস্টেমের ক্লক। আর আপনার ইনপুট দিয়ে রাখছিলেন কিউ, এই কিউটা কতক্ষণ পর পর আপনি চেঞ্জ করছেন সেটার মনে করেন সেটা হচ্ছে এফএসডব্লিউ। বুঝতে পারছেন? ওকে আমি স্যার। একটা এক্সাম্পল দিলাম আর কি, একটা সিস্টেমের যে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি, যেটা এই ক্লক ফ্রিকোয়েন্সিকে কি ফ্রিকোয়েন্সিও বলা যায়? সিস্টেম ফ্রিকোয়েন্সি বলা যায়। আপনাদের অ্যাসাইনমেন্টে এরকম ম্যাথ আমি দিয়ে রাখছি কিন্তু, হ্যাঁ সিস্টেম ফ্রিকোয়েন্সি, এটাকে এই ক্লক ফ্রিকোয়েন্সিটাকে সিস্টেম ফ্রিকোয়েন্সিও বলা যায়। তো এই সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। আর আপনার এই যে আপনি যে মনে করেন মাস্টার স্লেভের কথা বললাম, যে ক্লকটা দিয়ে রাখছেন সেটা হচ্ছে আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি বা নর্মাল ক্লক। আর ইনপুট দিয়ে রাখছেন মনে করেন কিউ, মাস্টার স্লেভের, সেই কিউটা কতক্ষণ পর পর চেঞ্জ করতেছে সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএসডব্লিউ বা সুইচিং ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা? আরেকবার একটু। আচ্ছা, এই যে মনে করেন মাস্টার স্লেভের যে কনফিগারেশন, সেখানে একটি ক্লক দিয়ে রাখছেন না মাস্টার এবং স্লেভে দুইটাতেই? জি স্যার। হ্যাঁ, সেটাই হচ্ছে ক্লক আর কি, ক্লক ফ্রিকোয়েন্সি যেটা, হ্যাঁ একটা কি- যেটা আপনি অ্যাপ্লাই করে রাখছেন, যে ক্লকটা অ্যাপ্লাই করছেন সেই ক্লকের যে ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। আর আপনার মাস্টার স্লেভে একটা ইনপুট দিয়ে রাখছেন না কিউ, ইনপুট দিয়ে, সরি কিউ না, মনে হয় ইনপুটটা ডি ছিল, রাইট? ইনপুটটাকে আমরা ডি দিয়ে লিখতাম না নাকি? তাই কি জি না বলেন স্যার। তো? ডি দিয়ে লিখতাম। তো এই ডিটা মনে করেন আপনি কি ডিটাকে আপনি কন্টিনিউসলি চেঞ্জ করতে থাকেন, নাকি আপনার কিছুক্ষণ পর পর চেঞ্জ করেন, আপনার ইচ্ছে হলে চেঞ্জ করেন? ডিটা আপনার উপর ডিপেন্ড করে না, আপনি কখন চেঞ্জ করবেন না করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে না? জি স্যার। হ্যাঁ, তো এই যে ডি এর যে চেঞ্জ করতেছেন, এই ডি এর চেঞ্জ করার যে ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে মনে করেন সুইচিং ফ্রিকোয়েন্সি। ডি এর ভ্যালু আপনি চেঞ্জ করতেছেন কতক্ষণ পর পর বা কত ফ্রিকোয়েন্সিতে, সেটাই হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? তাহলে সিস্টেম যে যে ফ্রিকোয়েন্সিতে চলে বা যে ক্লক ফ্রিকোয়েন্সিতে পুরো সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে আপনার ক্লক ফ্রিকোয়েন্সি। আর আপনার হাতে যেটা আছে ম্যানুয়ালি, যেটা আপনি হাত দিয়ে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারছেন, সিস্টেম ফ্রিকোয়েন্সি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, বেসিক্যালি ওটা দিয়ে দিয়ে ইনপুট দিন, ওটা এইভাবেই চলতে থাকবে। আর আপনার হাতে থাকবে কি, মনে করেন আপনি মাউসের কথা চিন্তা করেন, আপনার পুরো কম্পিউটার কি একটা স্পেসিফিক ক্লক পালসে চলতেছে কিনা? চলতেছে? পুরা এন্টায়ার কম্পিউটারের প্রসেসর তো একটা স্পেসিফিক ক্লকে চলতেছে তো, রাইট? জি স্যার। হ্যাঁ, ওটাই তো আপনার পিসির স্পিড ডিফাইন করে। তো আপনি মনে করেন মাউসে চাপ দিলেন, এখন মাউসে চাপ দেওয়ার যে ব্যাপারটা, এটা কার হাতে? এটা কি আপনার কম্পিউটার ঠিক করছে না আপনি ঠিক করতেছেন? আমি ঠিক করতেছি। আপনি ঠিক করেন। তাহলে এই যে আপনার মাউসের যে ক্লিক করলেন, সুইচিং করলেন, এটা হচ্ছে মনে করেন সুইচিং ফ্রিকোয়েন্সি, কতক্ষণ পর পর মাউসে চাপ দিবেন এটা। মনে করেন আপনি একটা মোটামুটি একটা রেগুলার ইন্টারভেল পর পরই সুইচিং করতেছেন, মনে করেন একটা ছন্দ ধরে রাখেন, মানে একটা রিদম মেনটেন করে করতেছেন, তাহলে একটা ফ্রিকোয়েন্সি থাকবে না সুইচিং এর, সেটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি। আর আপনার কম্পিউটার যেটাতে চলছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম ফ্রিকোয়েন্সি, রাইট, বা ক্লক ফ্রিকোয়েন্সি। এবার বুঝতে পারছেন? বুঝে গেছে ঋতিক সরকার? জি স্যার। ওকে, তাহলে বেসিক্যালি এই অ্যাক্টিভিটি ফ্যাক্টর বা আলফা, এটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সির রেশিও। তাহলে আপনি ফর্মুলা পাইছেন কি বলেন তো? এই যে সুইচিং ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই সিভিডি স্কোয়ার। তাহলে এই যে এই সুইচিং এফএসডব্লিউ কে কি লেখা যায় আসলে? আলফা ইনটু ক্লক ফ্রিকোয়েন্সি লেখা যায় না?
ইয়েস স্যার। স্যার এই যে এখান থেকে এই ফর্মুলাটা আলফা ইন্টু, এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এগুলা কি পরীক্ষায় দিয়ে দিবে না বের করতে হবে? এগুলো আপনাকে দিয়ে দিবে, দিয়ে আপনাকে সুইচিংটা বের করতে বলবে, ঠিক আছে? তাহলে এই এখন আপনার ফর্মুলা লাগবে হচ্ছে এই দুইটা, যে দুটো লিখে রাখছে এখানে, কোন ফর্মুলার কোন মানে কোন টার্মটা দিয়ে কি বোঝাচ্ছে ওইটা একটু মানে মাথায় রাখেন। সেটা দেখেন আপনার এই যে ভিডিডি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, এফ হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি, আলফা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, আর এফ এস ডাব্লিউ হচ্ছে কি সুইচিং ফ্রিকোয়েন্সি। তাহলে এইগুলাকে এই ফর্মুলা যদি মেনটেন করেন তাহলে আপনি কি সুইচিং পাওয়ার পেয়ে যাবেন, তাই না? জি স্যার। তাহলে কি এবার স্যার শুধু এইটা লাগবে? শুধু লাগবে এটা। এর আগে এত এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি টপিকগুলো আপনাকে এক্সপ্লেন করে আসছে। আমি তো ধরে মতো আপনাকে ফর্মুলা বলে দিতে পারবো না, যে ফর্মুলা ধরে করেন শেষ, তাহলে তো আর হলো না। আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝেছি, যারা বুঝার দরকার তারা বুঝছেন, যারা মনে করছেন যে বুঝার কোনো দরকার নেই, আমার নাম্বার পাইলেই হয়েছে, ওকে তারা ডিরেক্ট নাম্বারের পিছনে ছিলেন, সমস্যা নেই, এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে অ্যান্সার চলে আসবে। কথা বুঝতে পারছেন? কারো সমস্যা আছে এখানে এতটুকু পর্যন্ত? নো স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এবার আসেন, আচ্ছা এবার আমি বলছিলাম সোর্স অফ পাওয়ার ডিসিপেশন, ডাইনামিক পাওয়ার দুই রকমের পাওয়ার দুইভাবে লস হয়, একটা ডাইনামিক পাওয়ার ডিসিপেশন আর একটা হচ্ছে কি স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন। স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন হচ্ছে কিছুই না, যখন আপনার ডিভাইসটা কাজ করতেছে না, স্ট্যান্ড স্টিল পড়ে আছে, মানে ডিভাইসটা অফ বা ইনঅ্যাক্টিভ, তখন আপনার পাওয়ার লস হওয়ার কথা না, কিন্তু কিছু লিকেজ পাওয়ার বা ডিফারেন্ট কারণে কিছু আপনার সিস্টেমটা অফ থাকার পরেও কিছু পাওয়ার লস হয়ে যায়, সেই পাওয়ার লসটা হচ্ছে আপনার স্ট্যাটিক পাওয়ার লস। সেগুলো কি কি হতে পারে? থ্রেশহোল্ড লিকেজ হতে পারে থ্রু অফ ট্রানজিস্টর, দেখেন একটা অফ ট্রানজিস্টরের মধ্যে থ্রেশহোল্ড লিকেজ হতে পারে। তারপরে গেট লিকেজ হতে পারে থ্রু ডাইইলেকট্রিক ইনসুলেটর, একটা ডাইইলেকট্রিক ইনসুলেটর থাকে না, মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ওই অক্সাইডটাই ডাইইলেকট্রিক, ঠিক আছে? ওই অক্সাইডটার কারণে ইনসুলেটর হওয়ার কারণে কোনো কারেন্ট যাওয়ার কথা না, এই জন্য মসফেটের গেট টার্মিনালের কারেন্ট জিরো, আইজি ইকুয়ালস টু জিরো হয় মসফেটে, তাই না? মসফেটের গেট টার্মিনালে কোনো কারেন্ট যায় না, এই জন্য মসফেটটা কারেন্ট কন্ট্রোল না, ডিভাইস ভোল্টেজ কন্ট্রোল একটা ডিভাইস, ওকে? কিন্তু এই ইনসুলেটরটা পুরোপুরি যে কারেন্ট জিরো করে ফেলে তা না, কিছু পরিমাণ লিকেজ মাইক্রো বা ন্যানো রেঞ্জে কিছু লিকেজ কারেন্ট হয়, সেটার কারণে একটা লস হয়, সেটাকে বলি গেট লিকেজ, ওকে? তারপর জাংশন লিকেজ, আপনার বেসিক্যালি সোর্স এবং ড্রেনের সাথে বডির টার্মিনালে কি থাকে, একটা জাংশন থাকে কিনা বলেন তো? যে মনে করেন আপনার একটা মসফেট, এটা একটা ড্রেন, এটা হচ্ছে সোর্স, মাঝখানে অক্সাইড মানে ইয়া, তারপরে গেট, এই যে এটার মাঝখানে একটা জাংশন আছে কিনা, সাবস্ট্রেটের সাথে একটা জাংশন আছে না? এই পুরোটা হচ্ছে আপনার মনে করেন সোর্স, এটা হচ্ছে আপনার মনে করেন ড্রেন, আর এই পুরো বডিটা কি টাইপের হয়? এনমসের ক্ষেত্রে পি টাইপ হয় না, পি টাইপ সাবস্ট্রেট হয় না? তাহলে এই যে আপনার ড্রেন কোন টাইপের হয়? এন প্লাস, তাহলে এই যে এন প্লাস আর পি পি টাইপ, তাহলে এনপির একটা ডায়োড তৈরি হয়ে গেল, এখানে একটা জাংশন তৈরি হয়ে গেল না এতটুকুতে? এই জাংশন দিয়ে কিছু লস হয়, এটাকে জাংশন লিকেজ বলে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আপনার স্ট্যাটিক থাকা অবস্থায় মানে আপনার ডিভাইসটা বন্ধ, তারপরেও ডিভাইস দিয়ে কিছু পরিমাণ লস হয়, একটা হচ্ছে সাবস্টেশন লস, একটা হচ্ছে আপনার ডাইলেকট্রিক কি যেন বলে গেট লিকেজ লস, আর একটা হচ্ছে জাংশন লিকেজ, আর একটা হচ্ছে কন্টেনশন কারেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি অন্যান্য অন্যান্য বলতে পারেন আদার্স লিকেজ আর কি, হ্যাঁ? তো এগুলা সবগুলা যোগ করলে কি পাবেন? সবগুলোকে যোগ করলে স্ট্যাটিক কারেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই স্ট্যাটিক কারেন্ট লস পেয়ে যাবেন, এইগুলোর সাথে ভিডিডি গুণ করে দিলে এগুলো সবগুলো মানে এগুলো এই কারেন্টগুলো সোর্স কি বলেন তো? আলটিমেটলি সবগুলো কারেন্টে যাচ্ছে, এগুলো সোর্স কি? ভিডিডি না? সেই ভিডিডি থেকেই তো লিকেজ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসটা অফ কিন্তু স্টিল ভিডিডি থেকে লিকেজ হয়ে হয়ে এই জিনিসগুলো লস হচ্ছে। তাহলে আপনি যদি স্ট্যাটিক পাওয়ার লস বের করতে চান, এই সবগুলো কারেন্ট যোগ করে ভিডিডি দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে না? হবে কিনা বলেন তো? এটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনের কথা বলতেছি, কিন্তু টোটাল পাওয়ার ডিসিপেশন হচ্ছে ডাইনামিক এবং স্ট্যাটিক। ডাইনামিক মানে কি? ডিভাইসটা অন থাকা অবস্থায় কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেটা। স্ট্যাটিক হচ্ছে ডিভাইসটা অফ, মানে আপনি চাচ্ছেন না ডিভাইসটা পাওয়ার কনজিউম করুক, স্টিল লিকেজের কারণে পাওয়ার কনজিউম হচ্ছে, সেটা হচ্ছে পি স্ট্যাটিক। আর পি ডাইনামিক হচ্ছে ডিভাইসটা অন থাকার সময় যে পাওয়ারটা হয়। তাহলে স্ট্যাটিকটা বের করবেন কিভাবে? স্ট্যাটিক পাওয়ার লসের যে সোর্সগুলো আছে সবগুলোর কারণে যে কারেন্টটা পাবেন সেই কারেন্টটার সাথে ভোল্টেজ গুণ করে দিবেন। অ্যান্ড পরীক্ষায় থাকতে পারে আপনাকে যে আই সাব, আই গেট, আই জাংশন, আই কন্টেনশন দিয়ে দিবে, ভিডির ভোল্টেজও দিয়ে দিবে, বলবে যে স্ট্যাটিক পাওয়ার লস বের করে। তাহলে সবগুলো কারেন্টকে যোগ করে ভিডি দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে স্ট্যাটিক পাওয়ার লস পেয়ে যাবেন। বুঝা গেছে? এবার আসেন ডাইনামিক পাওয়ার লস, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা যে সুইচিং লস নিয়ে কথা বললাম, সুইচিং লসটা আসলে কোন টাইপের মধ্যে পড়ছে? ডাইনামিক পাওয়ার লসের মধ্যে পড়ছে না স্ট্যাটিক পাওয়ার লসের মধ্যে পড়ছে? ডাইনামিক স্যার। ডাইনামিকের মধ্যে পড়ছে। দেখেন ডাইনামিক পাওয়ার লস আবার দুই রকম। দেখেন স্ট্যাটিক পাওয়ার লস যেমন অনেক রকমের ছিল, সাবস্টেশন পাওয়ার লস, গেট পাওয়ার লস, জাংশন লিকেজ, তারপরে কন্টেনশন, সেম ভাবে ডাইনামিকও দুই রকমের হয়, সুইচিং আর একটা হচ্ছে শর্ট সার্কিট, ঠিক আছে? এই সুইচিংটাই আপনি ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা বের করছেন একটু আগে, যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইনটু সিস্টেম ফ্রিকোয়েন্সি ইনটু সিভিডি স্কয়ার, এটা একটা, অথবা সুইচিং ফ্রিকোয়েন্সি ইউজ করলে আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর লাগতেছে না, তাই না?
এই দুটো দিয়ে পাওয়ার সুইচিংটাই বের করবেন, সরি সুইচিং পাওয়ারটাই বের করবেন। আর এই পি শর্ট সার্কিট হচ্ছে বেসিক্যালি দেখেন শর্ট সার্কিট কারেন্ট ওয়েন দা পুল আপ নেটওয়ার্ক কারেন্ট এন্ড পুল ডাউন নেটওয়ার্ক কারেন্ট কি বলে মোমেন্টারিলি অন। আচ্ছা বলেন তো আপনারা ভিটিসি কার্ভ পড়ছিলেন কিনা? জি স্যার। আচ্ছা Yes, sir. বেসিক্যালি ভিটিসি কার্ভ তো পড়ছেন। আচ্ছা ওটাতে যাবো না, ওটাতে গেলে এখন আরো কমপ্লিকেটেড হয়ে যায়। বেসিক্যালি আপনি যখন মনে করেন আপনি গেইটে মনে করেন আপনার একটা ডিভাইসের মানে একটা ইনভার্টারে আপনি গেটে যখন ইনপুটে যখন এতে যখন আপনি একটা স্পেসিফিক ভোল্টেজ দিবেন, ঠিক আছে, মনে করেন ভি থ্রেশহোল্ড দিলেন, ইনপুটের থ্রেশহোল্ড ভোল্টেজ চাইতে বেশি দিলে সেটা অন হবে, কিন্তু এট দ্য সেম টাইম তখন আবার পিমোস কি হয়ে যাবে, অফ হয়ে যায় না? আচ্ছা এটাকে দেখাই দিই একটু। একটা ইনভার্টারের ভিটিসি কার্ভ কি এরকম না বলেন তো? এটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে ভি আউট, তাই না? তাহলে আপনার ইনভার্টারে যখন আপনি ইনপুট যখন 0 ভোল্ট দেন, আউটপুটে কত আসে? হাই 1 ভোল্টেজ আসে না? ভিডিডি আসে না? এটাই তো ইনভার্টারের সুবিধা। ইনভার্টারের নাম কেন আসছে ইনভার্টার? ইনপুটে 1 দিলে আউটপুটে 0 হয়ে যায়, ইনপুটে 0 দিলে আউটপুটে 1 হয়ে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আপনি যদি এতে যদি 0 দেন, মানে এটাই হচ্ছে আপনার ভিইন, মনে করেন এটা এ না দিয়ে এটাকে আমি ভিইন দেখাই। তাহলে একটি ইনভার্টারের ইনপুটে যদি আপনি ভি ইন দেন, তাহলে এই ভি ইন যদি 0 হয়, তার মানে কি হলো, আউটপুট কি আসবে এখানে? 1 আসবে না? ইনভার্টারতে এমনটাই হয় নাকি? এটা কি কেউ বুঝতেছেন না? এমন কেউ আছে যে ইনভার্টারের ইনপুটে 0 দিলে আউটপুট 1 হয়? কেউ একজন রেসপন্স করেন কাইন্ডলি। সেও বুঝে আছে। ওকে ঠিক আছে। আর আপনি যদি ইনপুটে যদি 1 দেন, তাহলে ভি আউট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখেন এই ভিটিসি কার্ভ খেয়াল করেন, এই যে ইনপুটে দিচ্ছেন 0, আউটপুট হয়ে যাচ্ছে 1 বা ভিডিডি। ইনপুটে দিচ্ছেন 0, তাহলে সরি ইনপুটে দিচ্ছেন ভিডিডি সমান, মনে করেন এটা ভিডিডি, তাহলে আউটপুট কি হয়ে যাচ্ছে? 0। কিন্তু হোয়াট ইফ আপনি ইনপুটে ভিডিডিও দিলেন না, 0 দিলেন না, মাঝামাঝি কোনো কিছু দিলেন, তখন কি হলো? তখন মাঝামাঝি থাকবে না একটা ভ্যালু। তো বেসিক্যালি আপনি যখন ইনপুটে 0 দেন, ইনপুটে যখন 0 দেন তখন এই পি মোসটা অন, এন মোসটা অফ। ইনপুটে যখন ভিডিডি দেন বা 1 দেন, তখন এই এন মোস অন, পি মোস আবার অফ। কিন্তু যদি ভিডিডিও এবং 0-র মাঝামাঝি ইনপুটে দিয়ে বসে থাকেন, তখন এন মোসটাও পার্সিয়ালি অন থাকে, পি মোসটাও কি পার্সিয়ালি অন থাকে না? জি স্যার। যখন পার্সিয়ালি দুটোই অন থাকে, তখন কি এই যে এই ভিডিডি হয়ে পি মোস এন মোস হয়ে গ্রাউন্ডে একটা শর্ট কারেন্ট যাওয়া শুরু করে না? ইয়েস স্যার। এটাই হচ্ছে শর্ট কারেন্ট লিকেজ, বুঝে গেছেন? বা শর্ট কারেন্ট লস। মানে যখন আপনার এটার পি মোস, ভ্যালুটা স্যার কিভাবে পাবো? এটা পরীক্ষায় কোশ্চেনে দিয়ে দেবে আপনাকে, ওকে স্যার। ঠিক আছে? তো বেসিক্যালি শর্ট কারেন্টটা কি বুঝে গেছে সবাই? যখন আপনার পিমোস এবং এনমোস দুটোই মোমেন্টারিলি অন থাকে, মানে পার্শিয়ালি অন থাকে, তখন বেসিক্যালি একটা পাওয়ার লস হয়। সেই পাওয়ার লসটাই হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট লস বলতে চাই। তো এটা ডাইনামিক পাওয়ারের মধ্যে পড়ে। তো আপনি ক্যালকুলেট করবেন এই পি সুইচিং। আর পি শর্ট সার্কিট যদি আই শর্ট সার্কিটটা দিয়ে দেয়, আই এসি যদি দিয়ে দেয়, এটার সাথে ভিডিডি কাউন্ট গুণ করে দিলে তো পেয়ে যাবেন, রাইট? পারবেন না? এসসি সরি শর্ট সার্কিট, আই শর্ট সার্কিটটা দিয়ে দিলে আপনি এটার সাথে ভিডিডি মাল্টিপ্লাই করলে শর্ট সার্কিট বলবে পাওয়ার লসটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার ওভারঅল পাওয়ারের সামারি। এখন আসেন ম্যাথ করবো, যা যা পড়ছেন এগুলো ইউজ করে এখন ম্যাথ করতে হবে, যেটা কিনা আপনার মেইন কাজ। হ্যাঁ, এখন একটা ম্যাথ প্রবলেম দেখাই আমাদেরকে। এই কোশ্চেনটা সবাই দেখেন একটু, যারা যারা ক্লাস করেন নাই, তারা এতক্ষণ মনোযোগ দেন নাই বা কেয়ার করেন নাই, তারা একটু ম্যাথটা করেন, তাহলে হয়তো কোশ্চেন অনেকটুকু কমন পড়লেও পড়তে পারে, বা এই টাইপের আসলে পারবেন অ্যাটলিস্ট। কোশ্চেনটা একটু পড়েন, আমি পড়ে যাই। কোশ্চেনটা হচ্ছে আপনার এই ডিজিটাল সিস্টেম অন চিপ in a 1 volt 65 nanometer process with 50 nanometer drawn channel length and lambda equals to 25 nanometer has 1 billion transistor। আচ্ছা, অনেক বড় একটা লাইন। এই প্রত্যেকটা লাইনে কি বলে রাখছে এগুলো নোট ডাউন করবেন। সবার আগে বলেন অন চিপ ইন এ 1 ভোল্ট বলতে কি বোঝাচ্ছে বলেন তো? ভিডিডি ইকুয়ালস টু কি দিয়ে দিচ্ছে আপনাকে? 1 ভোল্ট। 1 ভোল্ট 1 বলে দিচ্ছে, volt. ঠিক আছে? তাহলে আপনি প্রত্যেকটা লাইনে কি কি ইনফরমেশন আছে সেগুলোকে আগে নোট ডাউন করে ফেলবেন। এই ডিজিটাল সিস্টেম অন চিপ ইন এ 1 ভোল্ট 65, ওই 65 ন্যানোমিটার প্রসেসর যেগুলো আপনার বোঝার কোনো দরকার নেই, আপনি আপাতত এই একটা একটা করে জান। তাহলে এই যে ভিডিডি ইকুয়ালস টু 1 ভোল্ট, তারপরে আপনাকে ল্যাম্বডা ইকুয়ালস টু কত বলে দিচ্ছে? 25 ন্যানোমিটার বলে দিচ্ছে না? Yes, sir. ল্যাম্বডা ইকুয়ালস যদি 25 ন্যানোমিটার হয়, লেন্থ ইকুয়ালস টু কত হবে? 2 ল্যাম্বডা হবে না? মনে আছে? ল্যাম্বডা ইকুয়ালস টু 25 ন্যানোমিটার হলে এল কত হয়ে যাবে? 2 এল হয়ে যাবে, right? হ্যাঁ, এই যে 50 ওটাই বলছে। nanometer. এই যে এটাও বলেছে যে 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ, দেখছেন? খেয়াল করছেন?
ওকে, আচ্ছা আবার বলে দিচ্ছে আচ্ছা উইড তাহলে কত হবে, ইউনিট মসফেটের জন্য উইড কত হবে, 4 ল্যামডা না, ফর ল্যামডা। 4 ল্যামডা, এগুলো একটু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে। আচ্ছা আপাতত এগুলো না লিখি আর। আচ্ছা তারপরে আপনার বলে দিচ্ছে টোটাল মসফেটের সংখ্যা কত, কয়টা ট্রানজিস্টর আছে আপনার এরকম, 1 বিলিয়ন। তাহলে নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়নের পরে কয়টা শূন্য, 1 × 10⁹ না, চিন্তা করেন 1 বিলিয়নটা ট্রানজিস্টর আছে। আচ্ছা কিন্তু এই 1 বিলিয়ন ট্রানজিস্টরের মধ্যে 50 মিলিয়নটা হচ্ছে লজিক ট্রানজিস্টর আর বাকিগুলো হচ্ছে কি মেমোরি। আচ্ছা আমাকে বলেন তো, আপনার মোবাইল কম্পিউটারে হার্ড ড্রাইভ থাকে আর র্যাম থাকে, তাই না? এই দুইটাই কিন্তু আপনার কি মেমোরি, দুইটাই কি মেমোরি ডিভাইস নাকি একটা লজিক ডিভাইস একটা মেমোরি ডিভাইস? র্যাম তো মেমোরি ডিভাইস আর হার্ড ড্রাইভ লজিক। হার্ড ড্রাইভটা হচ্ছে মেমোরি ডিভাইস আপনার, আর আপনার যে প্রসেসরের যে আচ্ছা আচ্ছা। সেখানে প্রসেসরের যে ট্রানজিস্টর থাকে সেই ট্রানজিস্টরগুলো হচ্ছে লজিক ডিভাইস, আর হার্ড ড্রাইভ বা র্যামে যেগুলো থাকে সেগুলো মেমোরি ডিভাইস। তাহলে আপনার বেসিক্যালি মসফেট আপনার দুইটা কাজে ইউজ করি, এক লজিকের কাজে আর একটা হচ্ছে ডেটা স্টোরেজের কাজে। যেটা আপনার ফ্লিপ ফ্লপে পড়ে আছেন, ফ্লিপ ফ্লপ কি করে, ডেটা স্টোর করতে পারে। অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার বানান, রেজিস্টার হচ্ছে কি স্টোরেজ এলিমেন্টের সবচেয়ে ছোট ইউনিট। অনেকগুলো রেজিস্টার মিলে আপনি কি করেন, তারপরে গিয়ে এই আস্তে আস্তে এই মানে বেসিক্যালি যে হার্ড ড্রাইভ টাইপ এগুলো অনেকগুলো, এগুলো সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে রেজিস্টার। তাহলে আপনি দেখেন লজিক অপারেশন করতেছেন, আবার ওই সেম ট্রানজিস্টর দিয়ে কি ফ্লিপ ফ্লপের অপারেশনে পড়ছেন, মানে ডেটা স্টোর করার অপারেশনে পড়ছেন। তাহলে এই যে স্টোর করার অপারেশনটা আসলে মেমোরি হিসেবে ইউজ হয়, আর লজিকটা লজিক গেট হিসেবে ইউজ হয়, মানে লজিক অপারেশনের জন্য। তাহলে আপনার যে প্রসেসর হচ্ছে লজিক ইউনিট, আর আপনার হার্ড ড্রাইভ বা র্যাম এগুলো হচ্ছে আপনার কি মেমোরি ইউনিট, তাই না? তাহলে ট্রানজিস্টর কি দুই জায়গাতেই ট্রানজিস্টর ইউজ হয় কিনা বলেন তো, দুই জায়গাতেই ট্রানজিস্টর ইউজ হয় কিনা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে বলছে 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে, এই 1 বিলিয়নের মধ্যে 50 মিলিয়নটা বলছে লজিক আর বাকিগুলা কি মেমোরি বলে দিয়েছে। তাহলে আপনার এই যে এন লজিক ইকুয়ালস টু আমি 50 মিলিয়ন লিখে রাখছি, মিলিয়ন হইলে 6টা শূন্য থাকে, ঠিক আছে? মিলিয়ন হলে কয়টা শূন্য থাকে, 6টা শূন্য থাকে। তাহলে আপনার 50 মিলিয়ন, এই যে 50 মিলিয়ন, তাহলে এন লজিক হচ্ছে আপনার এই যে 15 × 10⁶, মানে আপনার টোটাল এই 50 মিলিয়ন হচ্ছে লজিক গেট হিসেবে কাজ করবে, আর বাকি যেগুলো মেমোরি হিসেবে কি টোটাল আপনার 1 বিলিয়ন ছিল। 1 বিলিয়ন সমান কত, কত মিলিয়ন, 1000 মিলিয়ন না, 1 বিলিয়ন ইকুয়ালস টু 1000 মিলিয়ন। তো 50 মিলিয়ন যদি এখানে আপনার মেমোরি লজিকে চলে যায়, তাহলে 1000 থেকে 50 বিলিয়নের বাকি কত থাকে, 950টা। তাহলে 950 মিলিয়ন হচ্ছে আপনার লজিক, সরি মেমোরি ইউনিট হিসেবে থাকবে। বুঝে গেছে এটা? তো এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা একটু একটু করে লিখলাম, ঠিক আছে? এবার আসেন তারপরে ইনফরমেশন কি দিছে, এন্ড দা এখানে বলেছে দেখেন এই যে দ্য এভারেজ লজিক ট্রানজিস্টর উইডথ হচ্ছে 12 ল্যামডা। দেখেন উইডথ কিন্তু ইউনিট মসফেট হইলে উইডথ হচ্ছে 4 ল্যামডা হবে, কিন্তু যদি আপনাকে উইডথ যদি স্পেসিফিক্যালি বলা যায় যে লজিক ইউনিট গুলোর উইডথ কত হবে বলেন তো, ডাব্লিউ লজিক এগুলোর উইডথ কত করে, 12 ল্যামডা করে। তাহলে এক ওকে। ল্যামডা সমান হচ্ছে 25 ছিল, তাই না? তাহলে 12 × 25 ন্যানোমিটার পুরোটা, ঠিক আছে? এটা ক্যালকুলেট করবেন। তারপরে আপনাকে বলে দিছে মেমোরি যে ট্রানজিস্টর গুলো, মেমোরি ট্রানজিস্টর গুলো হচ্ছে কত করে, 4 ল্যামডা করে, দেখছেন? তাহলে ডাব্লিউ মেমোরি MEM এটা হচ্ছে 4 ল্যামডা, 4 ইন্টু কত, 25, মানে 100 ন্যানোমিটার এরকম কিছু একটা, রাইট? 100 ন্যানোমিটার। তাহলে এই যে উইডটা বের করে, উইডটা কেন বের করছেন এটা কাজে লাগবে, একটু পরে দেখবেন। এই স্টেপ বাই স্টেপ ফলো করেন, যারা একটু মনোযোগ দিয়ে করেন তারা একটু করেন। আমি এখানে মুছে দিচ্ছি আমার সাথে সাথে এগুলো, মানে এগুলো পরে পেজে লেখা আছে, আসলে আপনাদের বোঝানোর জন্য এগুলো আমি লিখতেছি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো নোট ডাউন করছেন। তারপরে খেয়াল করেন আপনার এখন হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটাও বলে দিচ্ছি, দেখছেন এই যে মেমোরি ট্রানজিস্টর গুলোর অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত, মানে আলফা মেমোরি কত, আলফা মেমোরি কত কত 0.02, আর আপনার লজিকের জন্য মেমোরি অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত, 0.1, তাই না? 1 0.1। আচ্ছা এবার বলতেছে অ্যাজিউম ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউট 1 femtofarad অফ গেট ক্যাপাসিটেন্স অ্যান্ড 0.8 femtofarad অফ ডিফিউশন ক্যাপাসিটেন্স। আপনাদেরকে আমি পড়াইছিলাম ক্যাপাসিটেন্স টোটাল কয় রকমের হয়, দুই রকমের, একটা গেট ক্যাপাসিটেন্স, একটা ডিফিউশন ক্যাপাসিটেন্স। টোটাল ক্যাপাসিটেন্স হিসাব করতে হবে না আপনাকে, টোটালটা কি হচ্ছে ডিফিউশন প্লাস কি গেট, তাই না? বলছিলাম না, এটা ক্লাসে পড়াইছিলাম কিনা মনে আছে এগুলো? জি স্যার। টোটাল ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কি ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস গেট ক্যাপাসিটেন্স। আপনাদেরকে বলছিলাম যদি ডিফিউশন যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে এই গেটটাকেই টোটালটা ধরে নেবেন, রাইট? বলছিলাম কিনা? হ্যাঁ।
তাহলে আপনি টোটালটা হিসাব করেন, তাহলে টোটালটা আপনাকে বলে দিচ্ছে কন্ট্রিবিউট পার মাইক্রোমিটার বলে দিচ্ছে, কিন্তু এই পার মাইক্রোমিটার বলতে আসলে কি বোঝাচ্ছে? পার ইউনিট উইথ 1 ফেমটোমিটার, সরি ফেমটোফ্যারাড, সরি কিছু একটা হয়েছে এখানে, গ্লিচ হয়েছে। তাহলে আসলে ওই যে 1 ফেমটোফ্যারাড যেটা বললো, ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার যেটা বলছে, এটা আসলে এই পার মাইক্রোমিটার দিয়ে কি বোঝাচ্ছে? পার ইউনিট উইথ, ঠিক আছে? মনে করেন আপনার এখানে 100 ন্যানোমিটার হচ্ছে উইথ, তাহলে 1 ন্যানোমিটারে হচ্ছে আপনার 1 ন্যানোমিটার উইথ হচ্ছে 1 ফেমটোফ্যারাড করে ক্যাপাসিটেন্স আছে। তাহলে ইন্টায়ার ক্যাপাসিটেন্স একটা মসফেটের পুরো উইথ জুড়ে ক্যাপাসিটেন্স যদি পেতে চান, তাহলে 1 ফেমটোফ্যারাডের সাথে কাকে গুণ করতে হবে? ওই ট্রানজিস্টরের উইথ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে না? কেউ কি বুঝতেছেন এটা? স্যার এটা বুঝে নিয়েছে। সে আচ্ছা একটু আবার বলবেন। আচ্ছা, 1 ফেমটোফ্যারাড পার মিটার যেটা, এই যে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার যেটা, দেখেন 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, এটা কি? এটা বলতে আমি বলতেছি, এটা মানে আসলে কি বোঝাচ্ছে? ক্যাপাসিটেন্স পার ইউনিট অফ উইথ বোঝাচ্ছে। মানে আপনার 1 ফেমটোমিটার পার মাইক্রোমিটার বলতে বোঝাচ্ছে 1 মাইক্রোমিটার উইথের মধ্যে ক্যাপাসিটেন্স হচ্ছে 1 ফেমটোফ্যারাড। তাহলে আপনার যদি একটা মসফেটের উইথ যদি টোটাল 100 ন্যানোমিটার হয়, তাহলে আমি বলতেছি যে এই ট্রানজিস্টরের 1 মাইক্রোমিটার উইথের ক্যাপাসিটেন্স হচ্ছে 1 ফেমটোফ্যারাড। তাহলে 100 ন্যানোমিটার উইথের ক্যাপাসিটেন্স কত হবে? 1 টাইমস 100 হবে না? মানে উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না টোটাল ক্যাপাসিটেন্সটা বের করতে হলে? জি স্যার। এবার বুঝে গেছে? হ্যাঁ স্যার বুঝছি। বাকিটা সবাই বুঝছেন? বুঝি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এই সেম জিনিস কি ডিফিউশনে হচ্ছে? সেম জিনিস কোথায় হচ্ছে আবার? গেট ক্যাপাসিটেন্সে হচ্ছে, তাই না? দেখেন আমি আপনাদেরকে আগে যা যা পড়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগতেছে, এই জন্যই আগে বেসিক্যালি পড়ে আসছি। আচ্ছা এবার দেখেন আমি যে যে যা যা নোট করছি এগুলো নোট করা হয়ে গেছে। লজিক নাম্বার অফ লজিকের ইউনিটে আপনার 50 মিলিয়ন ছিল, ভিডিডি হচ্ছে এখানেও 1, এখানেও 1, আর আপনার মেমোরিতে হচ্ছে টোটাল 950 মিলিয়ন ট্রানজিস্টর আছে। আপনার একটা করে একটা ট্রানজিস্টরের জন্য ক্যালকুলেশন করবেন ক্যাপাসিটরটা, তারপরে বাকিগুলোর জন্য করে ফেলবেন। আপনাকে বের করতে বলছি কি দেখেন, নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিটেন্স, তাহলে ওয়্যার বলতে এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার ওয়েন অপারেটিং এট 1 গিগাহার্টজ। যে খেয়াল করেন এই যে এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার, মানে বেসিক্যালি আপনাকে এই পুরো এই যে 1 বিলিয়ন ট্রানজিস্টরের কথা বলতে, এই 1 বিলিয়ন ট্রানজিস্টরের পুরাটার জন্য বা এই পুরো ইন্টায়ার ডিজিটাল সিস্টেম অন চিপ, এই ডিজিটাল সিস্টেমের মধ্যে 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে, আপনাকে পুরো ডিজিটাল সিস্টেমের সুইচিং এনার্জি বের করতে বলছে বা সুইচিং পাওয়ার বের করতে বলছে। তাহলে এই পুরো ডিজিটাল সিস্টেমের সুইচিং পাওয়ার কিভাবে পাবেন? এখানে যতগুলো ট্রানজিস্টর আছে সবগুলো ট্রানজিস্টরের পাওয়ার বের করলেই তো হয়ে গেল, রাইট? হ্যাঁ, তো এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার, এস্টিমেট কেন বলতেছে? কারণ আপনি একদম অ্যাকুরেট ভালো পাবেন না, মোটামুটি ক্লোজ একটা ভ্যালু পাবেন, ঠিক আছে? ওয়াইল অপারেটিং এট 1 গিগাহার্টজ, এই যে অপারেটিং এট 1 গিগাহার্টজ, এটা আপনি বলেন তো এটা কি সুইচিং ফ্রিকোয়েন্সি দিছে না ক্লক ফ্রিকোয়েন্সি দিছে? সুইচিং ফ্রিকোয়েন্সি না সিস্টেম থেকে। অপারেটিং এট 1 গিগাহার্টজ মানে অপারেট করতেছে, অপারেট ক্লক এটা ক্লক ক্লক ফ্রিকোয়েন্সি। যদি বলে সিস্টেম ফ্রিকোয়েন্সি বা শুধু বলে যে বলে দেয় অপারেটিং এট 1 গিগাহার্টজ, এটা মানে আসলে ক্লক ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ওকে, যদি আপনাকে বলে দেয় যে অপারেটিং এট 1 গিগাহার্টজ বা অপারেটিং এট এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, ওটা আসলে ক্লক ফ্রিকোয়েন্সি বা সিস্টেম ফ্রিকোয়েন্সি বলে দিলেও সেটাও ক্লক ফ্রিকোয়েন্সি বুঝেন, ঠিক আছে? তাহলে আপনার কাছে সব ইনফরমেশন আছে। এখন একটা মাত্র চিন্তা করেন, একটা জিনিস খেয়াল করেন, আপনার লজিক লজিক ইউনিটের যে ট্রানজিস্টর সেগুলো একরকম, সেগুলোর জন্য একরকমের সুইচিং পাবেন, আর মেমোরি ইউনিটের জন্য যে ট্রানজিস্টর গুলো সেগুলোর জন্য আরেক রকমের সুইচিং এনার্জি, সুইচিং পাওয়ার পাবেন, তাই না? তাহলে বেসিক্যালি আপনার কাজ হচ্ছে একটা মাত্র লজিক গেটের বা একটা মাত্র লজিক গেটে ইউজ করা ট্রানজিস্টরের জন্য সুইচিং এনার্জি পাওয়ার বের করবেন, আর মেমোরি ট্রানজিস্টরের একটা মাত্র মেমোরি ট্রানজিস্টরের জন্য সুইচিং পাওয়ার বের করবেন। তারপরে কি সংখ্যা, এই যে 50 মিলিয়ন দিয়ে ওটাকে গুণ করবেন, আর 950 মিলিয়ন দিয়ে মেমোরির একটাকে গুণ করে দিলে কি টোটালটা যোগ করে দিলে কাজ হয়ে যাবে না? টোটালটা পাওয়ার পেয়ে যাবেন কিনা, তাই না? তার নেক্সটটাতে আসেন, খেয়াল করেন এই যে আমি এখন নোট ডাউন করছি যা যা করছি, ভিডিডি কেও তো এত লিখে রাখছি, কোশ্চেন থেকে এগুলো আমরা এক্সট্রাক্ট করছি। যে ল্যামডা ল্যামডা হচ্ছে 25, ডাব্লিউ লজিকের ল্যামডা কত ছিল, উইথ কত ছিল 12 ল্যামডা, আর আলফা অ্যাক্টিভিটি ফ্যাক্টর ছিল লজিকের জন্য 0.1। তাহলে বলেন তো টোটাল ক্যাপাসিটেন্স অফ এ ট্রানজিস্টর, একটা 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 ক্যাপাসিটরের মসফেট মানে মসফেটের সরি ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স কত? গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স। গেট ক্যাপাসিটেন্স দেওয়া ছিল 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর ডিফিউশন দেওয়া ছিল 0.8 পার, এই যে 0.8 দেখছেন, দুইটার জন্যই। এটা এটা কিন্তু দুইটার জন্যই, দেখছেন এই যে ট্রানজিস্টর মানে মেমোরিটার জন্য লজিকটার জন্য, বুঝতে পারছেন? দুইটার জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল, মানে দুইটার জন্য একই একই রকমের ক্যাপাসিটেন্স বলে দিচ্ছে।
তাহলে বলেন তো টোটালটা কত হবে? গেট প্লাস ডিফিউশন মানে 1 প্লাস 0.8, তাহলে 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এখন এই পার মাইক্রোমিটার বলতে কি বোঝাচ্ছে জানো? মনে আছে আপনাদের? বলেন তো পার মাইক্রোমিটার বলতে কি বোঝাচ্ছিল? পার ইউনিট লেন্থ উইডথ বোঝাচ্ছিল না? So wait, ক্যাপাসিটেন্স পার উইথ। পার উইডথ, এক্স্যাক্টলি, পার ইউনিট উইডথ। তাহলে বলেন তো আপনার এখানে লজিকের জন্য উইডথ কত? 12 ল্যামডা না? 12 ল্যামডা মানে কি? yes, ল্যামডার sir. ভ্যালু আবার 25, তাহলে 12 ইন্টু 25 ন্যানোমিটার ছিল। তাহলে এই আপনি যদি এই 1.5 ফেমটোফ্যারাড প্লাস মাইক্রোমিটার মাল্টিপ্লাইড বাই 12 ইন্টু 25 করেন, তাহলে কি টোটালটা পেয়ে যাবেন না? এই দেখেন, খেয়াল করেন, এই যে 1.8 মাল্টিপ্লাইড বাই 12 ইন্টু 25, দেখছেন? জি স্যার। খেয়াল করছেন? ওকে। এখন আপনার একটা কোশ্চেন আসবে যে স্যার এখানে তো ওরা এন লজিক নাম এটা ডাব্লিউ লজিক আসলে, খেয়াল করেন। আপনি আবার কনফিউজ হয়েন না যে এখানে এখানে 10⁻³ কেন দিচ্ছে বলুন তো? আপনি তো এটা ন্যানোমিটারে পাচ্ছেন, বাট এখানে ফেমটোফেরাড পার মাইক্রোমিটারে দেওয়া, তাহলে আপনার এই ন্যানোমিটারটাকে কিসে কনভার্ট করতে হবে? Micrometer. মাইক্রোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 12 ইন্টু 25 ইন্টু 10⁻³ ন্যানোমিটার যেহেতু ছোট ইউনিট, যেহেতু এটাকে মাইক্রোতে কনভার্ট করেছেন, তাই 1000 দিয়ে গুণ ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 10⁻³ দিয়ে ইয়ে করে। তাহলে এখান থেকে পাইলেন যে একটা ক্যাপাসিটরের, একটা লজিক ক্যাপাসিটরের টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে কত? 0.54 ফেমটোফ্যারাড পাইছেন। বুঝা গেছে এটা? এটা একটার জন্য পাইছেন। তাহলে বলেন তো টোটাল লজিক ট্রানজিস্টর কয়টা ছিল আপনার কাছে? উম, 50 So মিলিয়ন 50 ছিল। ছিল স্যার 50 million. 50 মিলিয়ন। 50 মিলিয়ন। ঠিক আছে, আগে আপাতত একটার জন্য ক্যাপাসিটর বের করছেন, এবার আমরা ওই যে সেম ভাবে কি করতে পারবো বলেন তো? মেমোরি ইউনিটের জন্য বের করতে পারবো কিনা? দেখেন এই যে গেট প্লাস ডিফিউশন 1.8, এটা ক্ষেত্রে বললাম না সেম ক্যাপাসিটেন্স দিয়ে রাখছে, ডিফিউশনের গেট ক্যাপাসিটেন্স একই দিয়ে রাখছে। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে 1.8 ডাব্লিউ অফ ডাব্লিউ অফ মেমোরি কত ছিল? 4 ল্যামডা ছিল, মানে 100। এখন এই যে গুণ করে দেখুন এখানে আবার 0.18 ফেমটোফ্যারাড পাচ্ছেন মনে হয়, বা 0.018 পাচ্ছেন কিনা। 0.018। এবার আসেন, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স হবে কত? একটার জন্য পাচ্ছিলেন 0.54 ফেমটোফ্যারাড, এটা হচ্ছে লজিক ইউনিট। আর টোটাল লজিক ইউনিট ছিল 50 মিলিয়ন, তাহলে এই যে 50 মিলিয়ন দিয়ে গুণ দিয়ে দিছি। আর টোটাল এখানে মেমোরির জন্য টোটাল ছিল 950 মিলিয়ন, আর সাথে ওই যে একটার জন্য ক্যাপাসিটেন্সটা পেয়ে গেছে সেটা। এবার দেখেন তো আমরা ওই যে পি সুইচিং এর ফর্মুলা কি পড়ে আসছিলাম? আলফা ক্লক ফ্রিকোয়েন্সি সিএল ভিডি স্কয়ার, মনে আছে? তাহলে আপনি আপনার লজিকের জন্য আলফা কত ছিল? 0.1 ছিল। লজিকের জন্য এগুলো সবগুলোর জন্য ফ্রিকোয়েন্সি কত ছিল? 55 মেগাহার্টজ ছিল না 5 গিগাহার্টজ ছিল? 1 গিগাহার্টজ ছিল, 1 তাই না? গিগাহার্টজ। 1 গিগাহার্টজ ছিল, ভেরি গুড। ওকে, তাহলে যে 1 গিগাহার্টজ, গিগাহার্টজ মানে কত করবেন বলেন? এই যে 1 গিগাহার্টজ, দেখেন এই যে স্যার লজিক আর মেমোরির দুইটার ক্যালকুলেশনই কি প্রায় সেম স্যার, মানে সেমই ওই ওই পাশ দিয়েও কি এইভাবে আগাইছে স্যার? সেম ভাবে আগাইছেন, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট, তাই না? মেমোরির জন্য উইথ একরকম, লজিকের জন্য উইথ আর একরকম। লজিকের জন্য আলফা অ্যাক্টিভিটি ফ্যাক্টর একরকম, মেমোরির আচ্ছা জন্য আচ্ছা আরেক রকম দিয়ে দিছে। লজিকের জন্য ট্রানজিস্টরের সংখ্যা একটা, মেমোরির জন্য ট্রানজিস্টরের সংখ্যা আরেকটা দিয়ে দিচ্ছে, ওকে তাই না? বুঝতে গেছেন? এবার দেখেন এই যে ফর্মুলা বসাইছে, দেখেন এই ফর্মুলাটাই আলটিমেটলি সুইচিং লজিকের জন্য করছে, যে আলফা হচ্ছে মানে অ্যাক্টিভিটি ফ্যাক্টর 0.1, তারপরে আপনার এই যে কি করছে যে সি লজিক কত, সি লজিক কত বলছেন? এই যে এন লজিক ইন্টু 0.54, এন লজিক হচ্ছে 50 মিলিয়ন, তাই 50 × 10⁻6 মিলিয়ন, 1 মিলিয়নের 10⁻6 গুণ দিলে হয়ে যায়। আর এই যে 0.54 × 10⁻15 ফেমটোফ্যারাড, তাই 10⁻50 লিখেন। এখন সবগুলো ভেঙে লিখবেন, ক্র্যাকডাউন করে লিখবেন। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি কত? 1 গিগাহার্টজ, এই 1 গিগাহার্টজকে হার্টজে কনভার্ট করবেন, ভিডিডি ইকুয়ালস টু 1, ঠিক আছে? তারপরে একইভাবে যে সুইচিং এর জন্য করছেন করে এখন এই টোটাল এই যে এখানে যেটা পাইছেন এটা হচ্ছে টোটাল কি লজিকের জন্য টোটাল সুইচিং পাওয়ার, আর এটা হচ্ছে মেমোরি ইউনিটের জন্য টোটাল সুইচিং পাওয়ার। এই দুটাকে যোগ করে দিলে টোটাল পুরো চিপের পাওয়ার পেয়ে যাবেন কিনা, সুইচিং পাওয়ার পেয়ে যাবেন কিনা? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। এতটুকু কি বুঝতে সমস্যা হচ্ছে কারণ? ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা অনেক। স্যার ভিডিডি স্কোয়ার যেটা স্যার লজিকের ক্ষেত্রে, এটা কি স্যার ওই যে উপরে ইন্টু 0.54 ইন্টু 10⁻15? এই যে হঠাৎ করে কোত্থেকে আসছেন আপনি বলেন তো? এতক্ষণ কি ক্লাস করছেন আপনি? জি স্যার ছিলাম স্যার, এটা এই জায়গাটা স্যার মিস করে মনে হয় না গেছি। ক্লাস ছিলেন না। এটা না হচ্ছে স্যার আপনার, ছিলাম স্যার। এটা হচ্ছে আপনার একটা মাত্র মানে একটা মাত্র লজিক ট্রানজিস্টরের জন্য আচ্ছা আচ্ছা ক্যাপাসিটেন্সটা যে এখানে বের করছি 1 পয়েন্ট। টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে আপনার গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স। গেট ক্যাপাসিটেন্স 1 দিয়ে দিয়েছিল, ডিফিউশন ক্যাপাসিটেন্স 0.8 দিয়ে দিয়েছিল, তো দুটাকে জি যোগ স্যার। করছেন টোটাল হচ্ছে 1.8 ক্যাপ। কিন্তু এটার ইউনিট কি দেওয়া? ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া। পার জি মাইক্রোমিটার স্যার। কেন? কারণ পার ইউনিট অফ ওয়েট দেওয়া।
এখন একটা লজিকের জন্য উইথ দিয়ে দিয়েছে 12 ল্যামডা হচ্ছে ল্যামডার ভ্যালু 25, তাহলে 12 ইন্টু 25 হচ্ছে টোটাল একটা লজিক ট্রানজিস্টরের উইথ। তাহলে একটা পার ইউনিট উইথ হচ্ছে 1.8 আছে, তাহলে টোটাল পুরা উইথতে কতটুকু হবে এটা দিয়ে গুণ করে দিতে হবে না, টোটাল উইথ দিয়ে গুণ করে দিলে টোটাল উইথটা পেয়ে যাবেন। তাই 1.8 femtofarad per micrometer into total width of the logic transistor this one. Logic transistor width হচ্ছে 12 lambda, 12 into 25 into 10 to the power -3 কেন ন্যানোমিটারকে ওই যে মাইক্রোর জন্য স্যার। জি স্যার। এটা গুণ করার পরে 0.54 femtofarad পাইছেন। এটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা লজিক ট্রানজিস্টরের একটা মাত্র লজিক জি ট্রানজিস্টর স্যার, জি টোটাল স্যার। ক্যাপাসিটেন্স। সেম প্রসিডিওরে একটা মাত্র মেমোরি ট্রানজিস্টরের জন্য টোটাল ক্যাপাসিটেন্স বের করছেন। এখন আপনার একটার জন্য বের করছেন, এখন লজিক ট্রানজিস্টর আছে 50 মিলিয়ন, মানে 50 into 10 to the power 6 জেন লজিক, আর টোটাল মেমোরি ট্রানজিস্টর আছে বাকি 950 মিলিয়ন। টোটাল 1000টা 1 বিলিয়ন ছিল, টোটাল 1 বিলিয়ন ট্রানজিস্টর ছিল, যার মধ্যে 50 মিলিয়ন লজিক আর বাকি 950 মিলিয়ন হচ্ছে মেমোরি ট্রানজিস্টর। তো টোটাল ক্যাপাসিটি সবগুলা মসফেট লজিকের জন্য ক্যাপাসিটর পাইছেন এটা, যেটা সবগুলা মেমোরির জন্য মেমোরি ট্রানজিস্টরের জন্য ক্যাপাসিটর পাইছেন এটা। তাহলে এবার হচ্ছে ওই যে আপনারা যে ফর্মুলা পড়ে আসছেন, সুইচিং ফর্মুলা যেটা পড়ে আসছেন, ওটা অ্যাপ্লাই করছেন বেসিক্যালি, আর কিছুই না। আচ্ছা 1 গিগাহার্টজ সমান কত হার্টজ বলেন তো? 10 টু দি পাওয়ার 9 না? ইয়েস 9 স্যার। হার্টজ। তো এই যে এখানে এই ফ্রিকোয়েন্সি আর ভিডিডি ভ্যালু বসাবেন, বসাইলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেওয়া আছে, এগুলো বসাই ক্যালকুলেশন করুন। আর যে এখানে একটা পাওয়ার পাবেন, এখানে একটা পাওয়ার পাবেন, এই দুটোটা যোগ করলেই তো টোটাল চিপের সুইচিং পাওয়ারটা পেয়ে যাবেন, কারণ না তাই না? কারণ টোটাল বলে দিচ্ছে আপনাকে, টোটাল চিপের বা টোটাল সিস্টেমের মধ্যে 1 বিলিয়ন ট্রানজিস্টর ছিল, যার মধ্যে 50 মিলিয়ন হচ্ছে লজিক আর 950 মিলিয়ন হচ্ছে মেমোরি। পাওয়ারের এই ম্যাথটা বুঝছেন সবাই? আমাকে একটু কনফার্ম করেন। স্যার লজিক আর মেমোরির জন্য কি ক্যাপাসিট্যান্স অফ গেট এন্ড ডিফিউশন ডিফারেন্ট হতে পারে? হইতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেম দিয়েছে, রাইট? তাহলে আপনারা আর কষ্ট করতেছেন, যদি ডিফারেন্ট হয় কোশ্চেনে বলে দিব, এটা একটু খেয়াল করলেই বুঝবেন কোশ্চেনে কোথায় কোথায় প্যাচ থাকতে পারে। কোশ্চেনে আপনাকে ল্যামডা দিবে, কোশ্চেনে কখনোই আপনাকে ডিরেক্ট এর লেন্থ বলে দিবে না, ডিরেক্ট উইডথ বলে দিবে না। উইডথ বললেও সেটা ল্যামডা থ্রুতে বলবে, ঠিক আছে? যদি বলে ইউনিট মসফেট, তাহলে বাই ডিফল্ট ধরে নেবেন ডাব্লিউ ইকুয়ালস টু 4 ল্যামডা, ঠিক আছে? আর লেন্থ ইকুয়ালস টু 2 ল্যামডা, ঠিক আছে? এই জিনিসগুলো একটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে এই ম্যাথগুলো আই গেস ধরতে পারছেন, রাইট? এবার এখন কথা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর আপনাকে এইভাবে 0.02 দিয়ে দিচ্ছে। অনেক সময় অ্যাক্টিভিটি ফ্যাক্টর এরকম দিয়ে দেয়। অ্যাক্টিভিটি ফ্যাক্টরের দুইটা একটা ফর্মুলা তো জানেনই, রাইট? সুইচিং ইয়েস স্যার, ফ্রিকোয়েন্সি এফ ডিভাইড সোর বাই, সুইচিং বাই এফ ব্লক। হ্যাঁ অনেক সময় আপনাকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর দিবে না। দেখেন তো অপারেটিং এট 1 গিগাহার্টজ দিয়ে দিচ্ছে, তো 1 গিগাহার্টজ থেকে তো আপনি এই এফটা পেয়ে গেলেন। তো অনেক সময় আলাদা করে আপনাকে জাস্ট সুইচিং ফ্রিকোয়েন্সি বলে দিতে পারে যে লজিক ট্রানজিস্টরের জন্য সুইচিং ফ্রিকোয়েন্সি এত, আর মেমোরি ট্রানজিস্টরের জন্য সুইচিং ফ্রিকোয়েন্সি এত। তাহলে দুটার জন্য যদি আলাদা করে সুইচিং ফ্রিকোয়েন্সি বলে দেয়, সেখান থেকে আলফাটা বের করতে পারবেন কিনা বলেন তো? অ্যাক্টিভিটি ফ্যাক্টর ডিরেক্ট এখানে বলে দিল 0.02 0.1, এটা না দিয়ে যদি আপনাকে লজিক ট্রানজিস্টরের জন্য সুইচিং ফ্রিকোয়েন্সি আর মেমোরি ট্রানজিস্টরের জন্য সুইচিং ফ্রিকোয়েন্সি বলে দেয়, সেখান থেকে কি বের করা সম্ভব আলফা অ্যাক্টিভিটি ফ্যাক্টর? জি স্যার। জি স্যার। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আপনাদের সেকশনে আব্দুল্লাহ আল শাফিন নামে কেউ আছেন? 460 আব্দুল্লাহ আল শাফিন। আব্দুল্লাহ আল শাফিন উনি আমাকে মেইল করছে, ওনাকে মেকআপ কুইজ দিতে সেকশন করে অলরেডি 5টা কুইজ নিয়েছি, তারপরে আবার কুইজ দিচ্ছি। ভেরি উইয়ার্ড। ঠিক আছে, তাহলে আচ্ছা এই পাওয়ারের যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাহলে আমাকে একটু কনফার্ম করেন, আমি সামনের দিকে মুভ ফরওয়ার্ড করবো, আরো একটা দুইটা ম্যাথ সলভ করাবো এই পাওয়ার রিলেটেড, ঠিক আছে? কারণ আপনাদেরকে ডিলেতে আমি প্রচুর ম্যাথ সলভ করাইছি, প্রচুর বলতে ভালোই ম্যাথ সলভ করাইছি, ধরে ধরে একটা জিনিস 2 বা 3বারও পড়াইছি। এই কারণে পাওয়ারটা পরে ধরতে হচ্ছে, কারণ ওই ডিলে যদি আপনি কনফিউজ থাকেন পাওয়ার বুঝবেন না অর্ধেক, এই জন্য ভালো করে টাইম নিয়ে পড়াইছি। আচ্ছা, তো বেসিক্যালি যেটা বললাম, অ্যাক্টিভিটি ফ্যাক্টর অনেক ভাবে থাকতে পারে। এক, আপনাকে ডিরেক্ট দিয়ে দিতে পারে, একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আরেকটা হচ্ছে ওই সুইচিং ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, বা সিস্টেম ফ্রিকোয়েন্সি দিবা, ক্লক ফ্রিকোয়েন্সি বা অপারেটিং এট এত ফ্রিকোয়েন্সি এটা বলে দিবে। তো ওইখান থেকে আপনি অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারবেন। আরেক ভাবে দিতে পারে যে একটা হচ্ছে অ্যাক্টিভ, আচ্ছা এভাবে দিতে পারে। এটা অনেক সময় অ্যাক্টিভিটি ফ্যাক্টর এই একটা ডিফারেন্ট একটা ফর্মুলা আছে যে নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টর ডিভাইড বাই টোটাল ট্রানজিস্টর, ঠিক আছে?
এটা দিয়েও অনেক সময় আপনাকে আলফা বের করতে বলতে পারে। আলফা ইকুয়ালস টু বেসিক্যালি অ্যাক্টিভিটি ফ্যাক্টর। তো অ্যাক্টিভ অ্যাক্টিভ কম্পোনেন্ট ডিভাইড বাই টোটাল কম্পোনেন্ট, বা অ্যাক্টিভ মসফেট ডিভাইড বাই টোটাল মসফেট, ওইটা দিয়েও মাঝে মাঝে আলফাটা বের করতে বলতে পারে। ডিরেক্ট আলফা দিবে না, বলে দিবে যে আপনার এতটা মসফেট আছে, তার মধ্যে হচ্ছে এতটা অ্যাক্টিভ। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দেখে আপনাকে, এই যে এই কোশ্চেনটাই খেয়াল করেন, আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দিয়েছিলাম আমি, খেয়াল করেন কি বলছে। দ্য চিপ ইউ আর ডিজাইনিং হ্যাজ 5 মিলিয়ন ট্রানজিস্টর অফ হুইচ 1 মিলিয়ন রিমেইনস অ্যাক্টিভ অ্যাট এ গিভেন টাইম। তাহলে এখানে অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি হবে? টোটাল কত? 5, অ্যাক্টিভ কত আছে? 1, মিলিয়ন মানে হচ্ছে 10⁶। তো 10⁶, 10⁶ উপর নিচে এমনি বাদ চলে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? 1/5 মানে কত? 0.2। তাই কি না বলেন? বুঝতে পারছেন এই কথাটা? এই কথাটা আবার এখানে বলেও দিছে যদিও কোশ্চেনে, দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইজ ডিফাইন্ড বাই দ্য ফ্র্যাকশন অফ টোটাল কম্পোনেন্টস হুইচ রিমেইনস অ্যাক্টিভ। ঠিক আছে, মানে টোটাল কম্পোনেন্টস ডিভাইড বাই টোটাল কম্পোনেন্টস, অ্যাক্টিভ কম্পোনেন্টস ডিভাইড টোটাল কম্পোনেন্টস করলে আপনি অ্যাক্টিভিটি ফ্যাক্টর পেয়ে যাবেন অনেক সময়। বুঝলেন? যদি এই ম্যাথটা ধরছি তাহলে এই ম্যাথটাই সলভ করি। তাহলে এই ম্যাথটা খেয়াল করেন, এই ম্যাথের ক্ষেত্রে আলফা তো এই ম্যাথটা একটু দেখেন তো কি হলো। এই ম্যাথটাতে কি করছে? এই ম্যাথটাতে বেসিক্যালি বলছে সাপোজ দ্য টেকনোলজি ইউ আর ইউজিং ডিজাইন এ ভিএলএসআই সিস্টেম হ্যাজ, লেমডা আসলে কত বলে দিচ্ছে? 80 ন্যানোমিটার বলে দিচ্ছে, রাইট? এই ক্লক ফ্রিকোয়েন্সি এখানে ডিরেক্ট ক্লক বলে দিচ্ছে, সিস্টেমও বলে নাই অপারেটিং এট এত ফ্রিকোয়েন্সি, ওটাও বলে নাই, ডিরেক্ট ক্লক ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে। তাহলে আপনি শিওর এফ ইকুয়ালস টু 5 মেগাহার্টজ। সাপ্লাই ভোল্টেজ ডিরেক্ট বলে দিছে, আগের মতো ট্রিক করে দেয় না, সোজা ডিরেক্ট বলে 5 ভোল্ট দিয়ে দিছে। বলছে দ্য চিপ ইউ আর অ্যাপ্লাইং, মানে এখান থেকে আলফা বের করতে বলছে আপনাকে, আলফা ইকুয়ালস টু 0.2। আচ্ছা, এবার বলেন তো আপনার 5 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি যখন সুইচিং পাওয়ার বের করবেন তখন কয়টার জন্য বের করবেন? 5 মিলিয়নের জন্য না 1 মিলিয়নের জন্য? 1 মিলিয়ন। 1 মিলিয়ন, কারণ এট এ টাইম 1 মিলিয়ন টোটাল আছে 5 মিলিয়ন, ঠিক আছে, কিন্তু এট এ টাইম অ্যাক্টিভ কয়টা? 1 মিলিয়ন। যেগুলো অ্যাক্টিভ সেগুলোর জন্যই তো সুইচিং বের করবেন, বাকিগুলোর জন্য সুইচিং বের করে লাভ আছে? লাভ নেই, রাইট? ঠিক আছে, এবার বলছি আপনাকে, তাহলে আপনি এতটুকু তাহলে নাম এন ইকুয়ালস টু কত হলো? 1 মিলিয়ন। এটা এটা তো বুঝে গেছে, ওয়ান মানে এন বা নাম্বার অফ এলিমেন্টস বা নাম্বার অফ লজিক ইকুয়ালস টু আপনার 1 মিলিয়ন। এটা কি বুঝে গেছে? ঠিক আছে, আমরা সবকিছু নোট ডাউন করে ফেললাম। এবার বলছে গেট এন্ড ডিফিউশন ক্যাপাসিটেন্সের আর 12 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার আর 5 ফেমটোফ্যারাড, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত হলো? সিএল ইকুয়ালস টু কত হলো? 12 প্লাস 5 ইকুয়ালস টু কত? 17 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ঠিক আছে, টোটালটা পেয়ে গেছেন না? বুঝতে পারছেন? সবার জন্য একই বলে দিচ্ছে, যে সবগুলোর জন্য একই। তা গেট উইথ ইজ 20 ল্যামডা, তাহলে গেটের উইথ বলে দিচ্ছে কত? আচ্ছা, গেটের উইথ আর ট্রানজিস্টরের উইথ কি এক কথা না? বলেন তো, গেটের উইথ আর ট্রানজিস্টরের উইথ কি একই কথা না? জি স্যার। গেটের উইথ আর ট্রানজিস্টর একই কথা না, সেটা তো 20 ল্যামডা। ল্যামডার ভ্যালু তো দিয়ে দিচ্ছে 80 ন্যানোমিটার, তাহলে গেটের উইথ কত পাবেন? 20 ইন্টু 80 ন্যানোমিটার। ওকে, এখান থেকে ক্যালকুলেট করবেন, সব দেওয়া আছে। এখন বলছে ও আপনাকে, দেখেন আমি বলছিলাম না আপনাকে শর্ট সার্কিট পাওয়ার দিয়ে দেবে, দেখেন শর্ট সার্কিট পাওয়ার দিয়ে দিচ্ছে, লিকেজ পাওয়ার দিয়ে দিচ্ছে, সাবথ্রেশোল্ড পাওয়ার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন বলছে দ্য অ্যাকসেপ্টেবল টোটাল পাওয়ার কনজাম্পশন অফ এ চিপ ইজ 3 ওয়াট। টোটাল পাওয়ার হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 300। আর প্রথমটা বলেন, ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর এন্ড লোড ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম ডিসক্রাইবড অ্যাবভ। বলেন অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত পাইছেন? কেউ রিপিট করেন আমার সাথে, অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত পাইছেন? 0.2 পাইছেন না? 0.2 কিভাবে পাইছেন? নাম্বার অফ অ্যাক্টিভ এলিমেন্টস ডিভাইড বাই টোটাল এলিমেন্টস 0.2, তাহলে আমরা অলরেডি বের করে রাখছি 0.2। আর লোড ক্যাপাসিটেন্স কত আসছে? লোড ক্যাপাসিটেন্স মানে টোটাল ক্যাপাসিটেন্স, লোড ক্যাপাসিটেন্স বলতে টোটাল ক্যাপাসিটেন্স বোঝাচ্ছে, সিএল 70। 17 এক্স্যাক্টলি, সিএল বা সি টোটাল। লোড ক্যাপাসিটেন্স বলতে টোটাল ক্যাপাসিটেন্স একই কথা বোঝাচ্ছে, এটা হচ্ছে সি ডিফিউশন প্লাস সি গেট, মানে 17 ফেমটোফ্যারাড পার ন্যানোমিটার, কিন্তু মাইক্রোমিটার, কিন্তু আপনাকে বলছে টোটালটা বের করতে, তাহলে কি উইথ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে? লাগবে তো, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি পাচ্ছেন 17 ফেমটোফ্যারাড মাল্টিপ্লাইড বাই এই যে 20 ইন্টু 80। 80 কোথেকে আসছে? এটি হচ্ছে 80 ন্যানোমিটার, ল্যামডা ইকুয়ালস টু 80 ন্যানোমিটার, আর উইথ হচ্ছে 20 ন্যানোমিটার, 20 ল্যামডা বলে দিয়েছে, ল্যামডার ভ্যালু 80 ন্যানোমিটার, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার -6, কেন -3 কেন দিচ্ছি? ন্যানো থেকে মাইক্রোতে কনভার্ট করতেছি, তাহলে এটা করলে আপনি টোটালটা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এখানে যেটা যেটা পাচ্ছেন, এই যে এটা কি কয়টার জন্য, কয়টা মসফেটের জন্য পাচ্ছেন? এটা এটা কয়টা মসফেটের জন্য? একটা।
ফর ওয়ান মসফেট, তাই না, বা ফর ওয়ান ট্রানজিস্টর। এরকম কয়টা আছে? 1 million. টোটাল আছে 5 মিলিয়ন, কিন্তু যেহেতু অ্যাক্টিভ 1 মিলিয়ন, তাহলে আপনি 1 মিলিয়নের জন্য হিসাব করবেন, ঠিক আছে। আচ্ছা আমি মুছে দিচ্ছি এগুলার, আই গেস আপনারা ধরে ফেলতে পারছেন। এরপরে দেখেন, এরপরে বলছে 2 নাম্বার বলছে ক্যালকুলেট দ্য সুইচিং পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ। তাহলে তো সুইচিং পাওয়ার কিভাবে বের করবেন এখানে বলেন? আলফা এফ সি এল ভিডি স্কোয়ার, তাই না? এই যে সিএল কত পাচ্ছিলেন মনে আছে? এন মাল্টিপ্লাইড বাই 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, কেন মাইনাস 15? ফেমটো ফেরাড ছিল, ফেরাডে আনছি, ইন্টু 20 ইন্টু 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কেন মাইনাস 3? ন্যানোমিটারে ছিল, মাইক্রোমিটারে আনছি, কারণ এটা 17 যেটা, এটা হচ্ছে ফেমটো ফেরাড পার মাইক্রোমিটার। তাহলে এই মাইক্রোমিটার আর এই যে উইথ দিয়ে, যেটা উইথটাকেও মাইক্রোমিটারে এনে যদি গুণ করে দেয়, তাহলে মাইক্রো মাইক্রো কাটা চলে যাবে। তাহলে এই পুরোটাই হচ্ছে আপনার সি এর ভ্যালু। তাহলে আপনি আলফার ভ্যালু 0.2 বের করছেন, এফ এর ভ্যালু কত? এই যে ডিরেক্ট দেওয়া আছে, ক্লক ফ্রিকোয়েন্সি 5 মেগাহার্টজ, আর সিএল এর ভ্যালু এখান থেকে পাবেন টোটাল না, ও এখানে এন এন এর ভ্যালু কত? 1 মিলিয়ন, মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর ভিডিডির ভ্যালু 5 ভোল্ট। এগুলো করলে কি টোটাল সুইচিং পাওয়ার পেয়ে যাবেন কিনা বলেন? পাবেন না বলেন তো? Yes, স্যার sir, কি পাবো। সব সময় ফ্যারাডে কনভার্ট করতে হবে? হ্যাঁ, ফাইনাল ক্যালকুলেশনে ফেরাডে করাই ভালো, নাহলে তো ওই যে আপনার ওই যে পাওয়ারের ইউনিটটা ওয়াটে আসবে না, তাই না? জি স্যার। পাওয়ারের ইউনিটটা ওয়াটে আনতে হলে সবকিছুকে একদম এসআই ইউনিটে নিয়ে আসাটাই সেফ আর কি, হ্যাঁ। মানে একদম বেসিক এসআই এসআই ইউনিটে নিয়ে আসুন, তাহলে ওয়াট যেহেতু এসআই ইউনিট, ঠিক আছে। তাহলে এইভাবে পাওয়ার কনজাম্পশন করবে। তারপর বলছে ক্যালকুলেট দ্য ডাইনামিক এন্ড স্ট্যাটিক পাওয়ার অফ দ্য চিপ, দেয়ার আফটার ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন। বলেন ডাইনামিক পাওয়ার কি হবে তাইলে? পি ডাইনামিক ইকুয়ালস টু কি? পি শর্ট সার্কিট প্লাস পি সুইচিং। তো পি সুইচিং তো এই বি নাম্বার থেকে ক্যালকুলেট করেই ফেলবেন, তাই না? আর পি শর্ট সার্কিট কত? এই যে 0.5 ওয়াট, দেখছেন? এই যে 0.5 ওয়াট প্লাস এই যে পি সুইচিং, যেটা ক্যালকুলেট করে পাবেন বি থেকে, সেটা যোগ করে দিলে পি ডাইনামিকটা হয়ে গেছে। তারপরে কি পি স্ট্যাটিক পাওয়ার? কি স্ট্যাটিক পাওয়ারে কি কি থাকে বলেন তো? অনেকগুলো থাকে না? পি সাবস্টেশন ছিল, পি লিকেজ ছিল, মানে পি গেট ছিল, তারপরে পি কি ছিল? জাংশন ছিল, তাই না? প্লাস পি কন্টেনশন ছিল। তো এখানের মধ্যে আপনাকে লিকেজটা দিছে, সাবস্টেশনটা দিছে, বাকিগুলো দেয় নাই। তো বাকিগুলো কি করবেন? ক্যালকুলেট করবেন না জিরো ধরবেন? 0 ধরবো স্যার। জিরো ধরবেন, যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করুন, বাকি বাকি দেয় নাই মানে এটা জিরো এর জন্য দেয়নি। তো লিকেজ আর থ্রেশহোল্ড দিয়ে রাখছে, তো লিকেজ আর থ্রেশহোল্ডের পাওয়ার দুটাকে যোগ করলে সেটাই কি স্ট্যাটিক পাওয়ার কিনা। হ্যাঁ, যদি বাকিগুলো দেওয়া থাকে সেগুলোও ধরবেন যদি দেওয়া থাকে। তো আপনার মনে রাখতে হবে এই জন্য যে স্ট্যাটিক পাওয়ার কোত্থেকে আসে, ওই টার্মগুলো অ্যাটলিস্ট মনে রাখতে হবে, নাহলে তো বুঝবেন না যে কোনটা ডাইনামিকের পার্ট কোনটা স্ট্যাটিকের পার্ট, রাইট? ডাইনামিকের পার্ট হচ্ছে সুইচিং, যেটা আপনি ক্যালকুলেট করে বের করবেন, আর আরেকটা পার্ট হচ্ছে শর্ট কারেন্ট পাওয়ার, যেটা সেটাও আপনাকে কোশ্চেনে দিয়ে দিবে, আর বাকি সবগুলো হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা টোটাল পাওয়ার পাবেন। আর আপনাকে টোটাল পাওয়ারটা দেখবেন, এখানে আপনার বলছে অ্যাকসেপ্টেবল টোটাল পাওয়ার হচ্ছে 3 ওয়াট। আপনি টোটাল পাওয়ার যেটা ক্যালকুলেট করবেন সেটা যদি 3 ওয়াটের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে বলবেন যে না, আপনি যেটা ক্যালকুলেট করছেন সেটা ম্যাক্স হয়ে গেছে। কি হয়ে গেছে এই কোশ্চেনটা খেয়াল করেন, ইফ ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। তো যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জ, মানে আপনার যে টোটাল ক্যালকুলেশন করছেন টোটাল পাওয়ারটা, সেটা যদি 3 ওয়াটের যদি বেশি হয়, তাহলে বলবেন যে না, অ্যাকসেপ্টেবল না। এখন কোশ্চেন করছে ইফ নট, যদি অ্যাকসেপ্টেবল না হয়, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি টু কিপ দ্য টোটাল পাওয়ার উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। তাহলে বলছে যদি আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জে না থাকে, তাহলে আপনার ক্লক ফ্রিকোয়েন্সিকে কত করলে বা চেঞ্জ করে কত করলে সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে আপনি যেটা করবেন, টোটাল পাওয়ার ক্যালকুলেট করে যেটা পাইছেন, হ্যাঁ, এটা ইকুয়ালস টু কত করবেন ওইখান থেকে। আছে, আমি এটা সলিউশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, নেক্সট পেজেই আছে। ওই অনুযায়ী আপনার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কোথায় গেল? এই যে এখান থেকে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করছে 0.2, এটা আমরা দেখে আসছি। তারপরে এই যে এখান থেকে 17, এটা আপনাদের গত বছরের মনে হয় ফাইনালের ছিল কোশ্চেন, একজন স্টুডেন্ট ফুল মার্কস পাইছিল, ওনার থেকে আমি স্ক্রিনশট নিয়ে ফেলেছি ছবি তুলে। 2.75 এরকম একটা ভ্যালু আসবে, ঠিক আছে। দেখেন উনি কি করছে, 17 12 প্লাস 5, 12 ছিল গেট ক্যাপাসিটেন্স, 5 ছিল ডিফিউশন ক্যাপাসিটেন্স, ইন্টু 20 ল্যাম্ডা উইথ ছিল, এই যে 20 ল্যাম্ডা ইয়ে করে উনি 80 যেটা সেম ভাবে থাকবে, পারফেক্ট অ্যান্সার আসছে ওনার। তারপর সি লোড বের করছে, সি লোড হচ্ছে কি A5 হচ্ছে কি ওনার যেটা ক্যালকুলেট করছে সেটা সি লোড ইউনিট, ঠিক আছে, পার ইউনিট করে ক্যালকুলেট করছে, যাই হোক। তারপরে আপনার পি সুইচিং বের করছেন এখান থেকে, যে আলফা সি টোটাল বিডি স্কোয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে, ঠিক আছে, 3.4 ওয়াট আসছে না, দেখেন 3.4 ওয়াট আসছে না। তো 3.4 ওয়াট যেটা আসছে, তাহলে পি ডাইনামিক যেটা সবকিছু মিলে আপনার এই যে সবগুলো যোগ করার পর পি ডাইনামিক আসছে 3.9, আর ইয়ে আসছে 0.03 ওয়াট, টোটাল আসছে 3.93 ওয়াট। দেখেন আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জ কত বলছে? 3 ওয়াট বলে দিছে না, কিন্তু আপনার আসছে কত?
অ্যাকসেপ্টেবল রেঞ্জ বলে দিয়েছে 3 ওয়াট, কিন্তু আপনার আসছে 3.93 ওয়াট। তাহলে আপনাকে বলছি কি করলে আপনার এই যে নট ইন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, কি করতে হবে? আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জে আনতে হলে আপনার পি সুইচিংটা বের করবেন। পি সুইচিং কিভাবে বের করবেন? পি অ্যাকসেপ্টেবল থেকে পি অ্যাকসেপ্টেবল ইকুয়ালস টু কি? পি ওয়াট পি সুইচিং, পি এসডব্লিউ প্লাস কি ছিল? প্লাস পি স্ট্যাটিক ছিল, তাই না? প্লাস পি কি ছিল? শর্ট সার্কিট। তাহলে এই পি শর্ট সার্কিট আর পি সুইচিং এই দুটো মিলে ডাইনামিক ছিল, তাই না? আমরা এখন ডাইনামিকটাকে ভেঙে পি সুইচিং আর পি শর্ট সার্কিট লিখছি। কেন লিখছি? সেখান থেকে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু পি সুইচিং এর জন্য লিখবো। তাহলে পি সুইচিং ইকুয়াল কি লিখতে পারেন বলেন তো? পি অ্যাকসেপ্টেবল মাইনাস পি স্ট্যাটিক মাইনাস পি শর্ট সার্কিট লেখা যায়? জি স্যার। মানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ থেকে ব্যাক ক্যালকুলেশন করে সুইচিং এর অ্যাকসেপ্টেবল সুইচিং পাওয়ারটা বের করছেন। একটা হচ্ছে অ্যাকচুয়াল সুইচিং পাওয়ার, ওই সুইচিংটা পাওয়ারটা কি আপনাকে যে ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে সেই ক্লক ফ্রিকোয়েন্সি ধরে যে সুইচিং পাওয়ার পাচ্ছেন সেটা। এখন বলছে সেটা এখন ওই আপনাকে গিভেন ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি যখন করছেন তখন দেখা গেল যে টোটাল পাওয়ারটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের বাইরে চলে গেছে। তো আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জে আনতে হলে অবভিয়াসলি কি সুইচিং পাওয়ারটা কমাইতে হবে, বাকিগুলো কমানোর তো কোনো রাস্তা নাই, তাই না? কারণ কি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কি করা যায়, কারটা কাকে চেঞ্জ করা যায়? সুইচিং পাওয়ারকে চেঞ্জ করা যায়। তাই আপনার হচ্ছে যদি এখন আপনার অ্যাকসেপ্টেবল রেঞ্জে আনতে চান তাহলে আপনার ওই যে বাকি যেগুলো আপনাকে কোশ্চেনে দিয়ে দিচ্ছে যে পি স্ট্যাটিক, এই যে পি লিকেজ পাওয়ার, পি থ্রেশহোল্ড, পি শর্ট সার্কিট, এগুলো তো চেঞ্জ করা যাচ্ছে না। চেঞ্জ করতে পারবেন কাকে তাইলে? কিন্তু পি সুইচিং কে। তাহলে অ্যাকসেপ্টেবল রেঞ্জ ছিল 3 ওয়াট টোটালটা। তো 3 ওয়াট ইকুয়ালস টু কি লিখবেন? 3 ওয়াট ইকুয়ালস টু সবগুলো যোগফল যা যা দেওয়া ছিল, যত রকমের পাওয়ার ছিল, পিএস, পি শর্ট সার্কিট, পি স্ট্যাটিক সব লিখে দিবেন। ওকে, সেখান থেকে পি সুইচিং এর অ্যাকসেপ্টেবল রেঞ্জটা বের করবেন। বের করে তাহলে 3 থেকে মানে ওই অ্যাকসেপ্টেবল পাওয়া যেটা ছিল 3 ওয়াট, সেখান থেকে বাকিগুলো বিয়োগ দিলে পেয়ে যাবেন না? পেয়ে গেলে যে 2.47 ওয়াট পাবেন। তাহলে আপনার সুইচিং এর অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? সুইচিং পাওয়ারের অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 2.47 ওয়াট। তাহলে এখান থেকে আবার আপনার কি আপনি জানেন সুইচিং এর ফর্মুলা কি জানেন? আলফা কি জানেন? ক্লক ফ্রিকোয়েন্সি ইন্টু সিভিডি স্কোয়ার, তাই না? তাহলে আলফার ভ্যালু আলফার মতো বসাবেন। এগুলো সব জাস্ট এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করবেন। তাহলে অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখতে হলে সুইচিং ফ্রিকোয়েন্সি কত হওয়া লাগবে সেটা বের করতে পারবেন কিনা বলেন? পারবেন না? জি স্যার। এতটুকু বুঝে গেছে পুরোটা? ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথগুলোতে? এভরিওয়ান? স্যার ম্যাথ গুলো একটু টাফ। আপনি টাফ বলতেন কেন? আপনি হয় বুঝছেন নাই, না হয় আপনার মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই, অথবা অন্য কিছু। ম্যাথগুলো খুবই সহজ, মানে পুরো এন্টায়ার টপিকে সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে পাওয়ারের। স্যার তাহলে লাস্টে এফ এর ভ্যালুটাকে আপডেট করে দেবো ওটাকে অ্যাকসেপ্টেবল বানানোর জন্য। হ্যাঁ, মানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ আনতে হলে তো অন্যগুলোকে তো চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে অবভিয়াসলি সুইচিংটাকে চেঞ্জ করতে হবে। এখন সুইচিংটাকে চেঞ্জ করে সুইচিং এর অ্যাকসেপ্টেবল রেঞ্জটা আনবেন, এনে সেখান থেকে ওই যে ফর্মুলা ইউজ করে ফ্রিকোয়েন্সিটাকে বের করে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা গেল আপনার। তাহলে এই হচ্ছে আপনাদের পাওয়ারের ম্যাথগুলো বেসিক্যালি। হ্যাঁ, তো পাওয়ারের টপিকটা মোটামুটি আপনার মানে খুবই মানে সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথগুলোর মধ্যে একটা। এই টপিক নর্মালি কেউ মিস করে না। আপনাকে দুটা ম্যাথ করাইছি, এই দুটা ম্যাথ মোর দেন এনাফ হওয়ার কথা আর কি। এখন স্যার এখান থেকে রিভার্স ওয়েতেও আসতে পারে না, লাইক এফ এর কোন ভ্যালুটার জন্য এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের বাইরে চলে যাবে? অনেক রকম আসতে পারে। আপনি এই জন্যই বললাম, আমি কনসেপ্টটা এত ডিটেলসে পড়াইছি এই জন্য যেন আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। নাহলে তো আমি জাস্ট একটা ম্যাথ করা দিলে ছেড়ে দিতাম শেষ আপনার পড়া। তো রেকর্ডেড থাকলো এটা, পাওয়ারের পুরো ক্লাস একটাতে চলে আসলো। এখন বেসিক্যালি আরেকটা ম্যাথ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করাইছিলাম, দিয়ে রাখছিলাম, করেনি বেসিক্যালি, যেটা খেয়াল করেন অ্যাসাইনমেন্টের এই ম্যাথটা, এটা দেওয়া ছিল না অ্যাসাইনমেন্ট আপনাদের? খেয়াল করেন তো, কোশ্চেন দেখতেছেন সবাই? স্ক্রিন কি শেয়ার হচ্ছে? ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। তো এই ম্যাথটা একটু দেখেন, এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, কখন চলে আসে বলা যাচ্ছে না। এটা বেসিক্যালি আপনার এখানে এটা আপনি খুব ইজিলি পারবেন। এখন কোশ্চেনটা পড়েন। কোশ্চেনে বলে দেওয়া আছে, কনসিডার দ্য ফলোইং লজিক সার্কিট হুইচ ইজ বিং ড্রিভেন বাই আ সিস্টেম ফ্রিকোয়েন্সি অফ 1 GHz। দেখেন সিস্টেম ফ্রিকোয়েন্সি মানে কোন ফ্রিকোয়েন্সি বলছিলাম? ক্লক ফ্রিকোয়েন্সি, তাই না? তো বলে দিচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি 1 GHz। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বলেছে 3.2 VDD। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে কি কোনোভাবে নিয়ে যাওয়া যায় কিনা দেখি, তাহলে আপনাদেরকে আমি এটা
স্লাইডে একটু এঁকে টেকে দেখাতে পারবো। কত হচ্ছে আমার পেছনে আমি ব্যাকগ্রাউন্ডে ওবিএস চালাচ্ছি, ওবিএস চালানোর পরে পিসি স্লো হয়ে যায়, which is very bad। আমার মাল্টিপল প্রোগ্রাম আছে, 12 থেকে 13টা প্রোগ্রাম রান করতে চাচ্ছি একসাথে প্যারালাল। ব্লাস্ট হয়ে যায় পেছনে। আপনারা রেকর্ড করতেছেন তো, রাইট? আমার রেকর্ডিংটা কেন জানি সন্দেহ হচ্ছে, কারণ আমার রেকর্ডিং হঠাৎ করে মেমোরি ইয়া হয়ে যায়, আমার রেকর্ডিংটা অফ হয়ে যায়। ইয়েস স্যার, রেকর্ড করতেছি। ঠিক, আপনি যারা রেকর্ড করবেন তারা আমাকে ড্রাইভে শেয়ার করেন, আমি আমার ইউটিউবে আপলোড করে দেবো। সামনে যদি ফিউচার সামনের বছরগুলোতে ইউজ করা যাবে। আমার অলরেডি আছে মনে হয় এই টপিকে, কিন্তু ওইটা সলভ সেশনের মতো বেসিক্যালি, ওইগুলো দিলে আপনারা নাও বুঝতে পারেন, এই জন্য আপনাদেরকে দিই নেই। বাট দিয়ে দেবো, দেখি রেকর্ডেড ভার্সন আছে একটা আমার কাছে অলরেডি কত বছরের। বাট ওইখানে আমার কিছু ফরেনার স্টুডেন্ট ছিল, ওনাদের জন্য আমার ইংলিশ বাংলা মিলেই বসি, ওইটা সুইটেবল নাও হতে পারে আপনাদের জন্য। বাংলা একবারে ইংলিশ বোরিং শুনেছি আর কি। অনেক টাইম কনজিউম হচ্ছে, একই কথা বারবার রিপিট করছি। আই হোপ আপনারা দেখতে পারতেছেন, আই গেস। জি স্যার। পুরো স্ক্রিন শেয়ার দিলে হয়তো দেখবেন আশা করি। আচ্ছা, এই ম্যাথটা খেয়াল করেন, এখানে আপনার বেসিক্যালি 10টা 12 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সমস্যা নেই তো না? আর যদি 5 থেকে 10 মিনিট নেই, আই গেস আপনাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে, 30-তে নেমে গেছে। তো সবাই পারে, সবাই আসলে পরীক্ষায় A+ হবে বোঝা যাচ্ছে, তাই ওনারা লিঙ্ক নিয়ে দিয়েছেন। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এখান থেকে জানি যে আপনার আবার আসতেছে না কেন, ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 1 গিগাহার্টজ, ঠিক আছে? তারপর আপনার ভিডিডি হচ্ছে আপনার কত, 3.2 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে আপনার ইনপুট এবিসিডি অনেক কিছু বলে দিচ্ছে। এখানে কয়টা নোড আছে বলুন তো? N1 একটা, N2 একটা, ABCD একটা, আর Y একটা, তাই না? বুঝতে পারছেন? আপনাকে বলে দিচ্ছে এগুলোর জন্য সিস্টেম অ্যাক্টিভিটি ফ্যাক্টর গুলো দিয়ে দেওয়া আছে। তো এক এক নোডের জন্য এক এক রকমের অ্যাক্টিভিটি ফ্যাক্টর এগুলো বলে দিচ্ছে। কোথায় বলে দিচ্ছে? পরে এখানে বলে দিচ্ছে, দেখেন এই যে নোড 1 এর জন্য আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 1.1/4, নোড 2 এর জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 1/4, নোড Y এর জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর 15/16। এখন বলে দিচ্ছে দুইটা গেট আছে, একটা NAND একটা NOR। এটা তো আপনি বুঝতে পারছেন তাই না? প্রথমটা হচ্ছে কি, দুইটা কি NOR, এটা কি NAND। তাহলে আমাকে একটা কথা বলেন, এই যে N1, যেখানে N1 এর টোটাল ক্যাপাসিটেন্স কি হবে? এই NOR এর আউটপুট প্লাস এই NAND এর ইনপুট, তাই কি? জি বলেন স্যার। তো। তাহলে N1 যে নোড, এই N1 নোডের টোটাল ক্যাপাসিটেন্স বা লোড ক্যাপাসিটেন্স হচ্ছে, মনে করেন আপনার এই NOR এর আউটপুট আর NAND এর ইনপুট। এই যে এই টেবিলটাতে দেখেন, এই NOR এর আউটপুট বলে দিচ্ছে 6 পিকোফ্যারাড আর NAND এর ইনপুট বলে দিচ্ছে 4 পিকোফ্যারাড। তাহলে N1 এ আপনার ভ্যালু কত হবে, টোটাল ক্যাপাসিটেন্স কত হবে এখানে? 4 + 6 পিকোফ্যারাড, তাই না? এই 4 কি, 4 পিকোফ্যারাড কোথা থেকে আসছে? NAND এর ইনপুট। দেখেন NAND এর ইনপুট, NAND হচ্ছে এটা, এই হচ্ছে NAND, এই NAND এর ইনপুট হচ্ছে এখানে, এই NAND এর ইনপুট হচ্ছে 4 পিকোফ্যারাড। আর এই যে 6 পিকোফ্যারাড কি, NOR এর আউটপুট। তাহলে এই NOR এর আউটপুট 6 পিকোফ্যারাড। তাহলে এই টোটাল এই দুটো যোগ হয়ে যাবে না এখানে এসে, তাহলে 4 + 6 পিকোফ্যারাড। তাহলে N1 এর টোটাল ক্যাপাসিটেন্স কত? 10 পিকোফ্যারাড কিনা বলেন? N2 তে কত? সেম না? N2 তো সেমই হবে ঘুরে ফিরে, এই NOR এর আউটপুট, এই NAND এর ইনপুট, ঘুরে ফিরে 10 পিকোফ্যারাড দিতে হবে, তাই না? এ বি সি ডি এই সবগুলোতে ক্যাপাসিটেন্স কত? সবগুলোই আসলে NOR এর ইনপুট, তাহলে সবগুলোর ক্যাপাসিটেন্স হচ্ছে 5। এ বি সি ডি এগুলো সবগুলো কি, যে দেখেন NOR গেটের ইনপুট, NOR গেটের ইনপুট কত? NOR গেটের ইনপুট হচ্ছে 5 পিকোফ্যারাড। এখানে সবগুলোই 5, এটাও 5, এটাও 5, এগুলো সব এই সবগুলো নোডের 5। Y হচ্ছে NAND গেটের আউটপুট, Y হচ্ছে NAND গেটের আউটপুট, আউটপুট 6 পিকোফ্যারাড। এই যে NAND গেটের আউটপুট, এই যে দেখেন NAND গেটের আউটপুট হচ্ছে এটা 6। তাহলে Y নোডের ক্যাপাসিটেন্স কত? 6 পিকোফ্যারাড।
তাহলে সবগুলা পয়েন্টের পিকোফ্যারাড পেয়ে গেছেন, সবগুলা নোডের জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেওয়া আছে। কোশ্চেন 1, ফাইন্ড আউট দ্য টোটাল ক্যাপাসিট্যান্স এট নোড n1 n2 y। বের করে ফেলছেন না? n1 আর n2 কত? 10 পিকোফ্যারাড, আর y তে কত? 6 পিকোফ্যারাড। বুঝে গেছে? বুঝতে পারতেছেন এটা? Yes, sir. জোবায়ের বুঝতে Yes, পারছেন? sir. অমিয় মালাকার আছেন? উনি যে জয়েন দিয়ে যে ভাগছে উনি আর নাই। কাজী ইফতিখারুল আদনান, আপনি কি আছেন? নাই। মাসুফ মাহমুদ, উনিও নাই। আবু হুসাইন, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আদনান স্যার আছি, মাইক কাজ করতেছিলাম। ওকে, ঠিক আছে। নোমান, আপনি কি আছেন? Yes, sir. ওকে। শুভ দত্ত, আপনি আছেন? Yes, sir. ঠিক আছে। তাহলে এটা পেয়ে বি নাম্বার দেখেন, কম্পিউট দ্য টোটাল সুইচিং পাওয়ার অফ দ্য লজিক সার্কিট অ্যাজিউমিং নো পাওয়ার ইজ বিং কনজিউমড অ্যাট নোড এবিসিডি। মানে এবিসিডি তে কোনো পাওয়ার কনজিউম হয়নি, বেসিক্যালি বলতেছে এবিসিডি কে নেগলেক্ট করতে বলতে থাকে, সোজা কথা। বেসিক্যালি এবিসিডি কে নেগলেক্ট করে আপনাকে বলে দিছে যে বাকি টোটাল ইন্টায়ার সিস্টেমটার সুইচিং পাওয়ার ক্যালকুলেট করতে। তাহলে বাকি ইন্টায়ার জিনিসের সুইচিং পাওয়ার ক্যালকুলেট করতে গেলে নোড আছে কয়টা এবিসিডি ছাড়া? আছেই তো 3টা, তাই না? তাহলে আপনি যে পি সুইচিং অফ n1 প্লাস পি সুইচিং অফ n2 প্লাস পি সুইচিং অফ y বের করবেন। এই পি সুইচিং অফ এটা কিভাবে বের করবেন? আলফা ক্লক ফ্রিকোয়েন্সি সি অফ n1 মাল্টিপ্লাইড বাই বিডি হোল স্কয়ার। একইভাবে n2 এর জন্য, একইভাবে y এর জন্য করবেন। এর জন্য আলফা কত? n1 এর জন্য আলফার ভ্যালু কত? এই যে দেখেন n1 এর জন্য আলফার ভ্যালু 1/4, n2 এর জন্য আলফার ভ্যালু 1.4। তাহলে এখানে যে 1/4 প্লাস এখানে 1 গিগাহার্টজ মানে 1 into 10 to the power 9। সিএন এর ভ্যালু আমরা কত পাচ্ছিলাম? 10 পিকোফ্যারাড। 1 পিকোফ্যারাড মানে কত ভাই? পিকোফ্যারাডের সমান কত বলেন? 10 to the power -12 না? ফ্যারাডে নিয়ে আসছি। ভিডিডি হচ্ছে কত? 3.2 ভোল্ট। তাহলে 3.2 হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করলে দেখুন এই পয়েন্টের নোড n1 এর জন্য টোটাল সুইচিং পাওয়ার পেয়ে গেছেন। সেম ভাবে টোটাল নোড n2 এর জন্য বের করবেন, নোড y এর জন্য বের করবেন। বের করার পরে যেটা সবগুলোকে যোগ করলে টোটাল সুইচিং পাওয়ার পেয়ে যাবেন। বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন এটা? Yes, sir. তারপরে লাস্টে বলছে কি প্রুফ দ্যাট এ পিমোস ট্রানজিস্টর ক্যান নট প্রপারলি পাস এ লো। এটা আর বলার দরকার নেই। এটা স্ট্রং লজিক 0 স্ট্রং লজিক 1 এর কথা জিজ্ঞেস করতেছে। স্ট্রং লজিক 0 স্ট্রং লজিক 1 এগুলো অনেক পুরাতন কালে পড়ে আসছে আপনাদের। এগুলা অ্যাসাইনমেন্টে দিছি এমনিতেই চেক করার জন্য আপনার কি অবস্থা, এই জন্য লিখে লিখছেন, না লিখলে সমস্যা নেই। এটা গেল একটা কোশ্চেন। তারপরে আরেকটা কোশ্চেন আপনাদের আমি অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, ওটা একটু দেখাই দিই। এটা দেখাই দিলে আমি মোটামুটি নিশ্চিত যাদের অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এই দেখেন গেট এ আর বি, এগুলা হচ্ছে ওই ডিলের ব্যাপার স্যাপার, এগুলা বলতে বলতে অনেক টাইম চলে গেছে এগুলো বলে বলে, আর পড়াচ্ছি না এগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছেন? এটা কি দেখা যায়? সবাই দেখা যায় এই কোশ্চেনটা? জি স্যার, দেখা যাচ্ছে। এই কোশ্চেনটা বেসিক্যালি একটা ডিলের কোশ্চেন আর পাওয়ারের কোশ্চেন একসাথে করে দেওয়া। লাস্টের কোশ্চেনটা খেয়াল করেন, বলছে ফাইন্ড দ্য সুইচিং পাওয়ার অফ দ্য ওয়াই নোড ইফ দ্য সিস্টেম হ্যাজ এ পাওয়ার সাপ্লাই ভোল্টেজ অফ 5 ভোল্ট। এখন বেসিক্যালি বলেন তো, এই যে এখানে আমি এটার একটা স্ক্রিনশট কি নিব? স্ক্রিনশট নিলে ভালো হবে, তাহলে একটু আঁকাআঁকি করে দেখানো যাবে। আঁকাআঁকি না করতে পারলে বেসিক্যালি বোঝানো যায় না ঠিক করে। পেস্ট করে দিই, দেখি কি অবস্থা। মোটামুটি আসছে, নট ব্যাড। এক সেট ফাঁকা রাখলাম যাতে করে আঁকাআঁকি করা যায়। আচ্ছা, তাহলে আপনাকে বলছে কোশ্চেনটা খেয়াল করেন, আপনাকে বলছে এখানে যে এই যে ওয়াই পয়েন্টে বলছেন এই যে ফাইন্ড দ্য সুইচিং, কি দেখা যায় আপনাদের এখানে লাস্টের কোশ্চেনটা দেখতেছেন? নিচের কোশ্চেনটা দেখা যাচ্ছে না? স্যার না, লাস্টটা দেখতে পাচ্ছি। এটাকে একটু ছোট করে দিলে দেখা যাবে। কাজটা সেটা হয়ে গেছে, এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে।
বলতে বেসিক্যালি যে এই ওয়াই পয়েন্টে বলছে এই ফাইন্ড পাওয়ার এট ওয়াই নোড। এখন আমাকে বলেন এই ওয়াই নোড হচ্ছে এই ওয়াই নোড, তাই না? এই ওয়াই নোডে ক্যাপাসিটেন্স কি হবে? এই নর গেট আর এই ইনভার্টারের 3 ইনপুট নর গেটের আউটপুট আর এই যে ইনভার্টারের ইনপুট যোগ হয়ে যাবে না এই ওয়াইতে এসে? জি স্যার। তাহলে আপনাকে বেসিক্যালি এই ওয়াই এর ক্যাপাসিটেন্স বের করতে হলে আগে এইটা হচ্ছে 3 ইনপুট নর গেটের সার্কিট, এই 3 ইনপুট নর গেটের আরসি মডেল রাখতে হবে। আরসি মডেলে কি এই যে এর ওইখানে একটা ক্যাপাসিটর আসবে, এইটা ক্যাপাসিটরটা বের করতে হবে, মনে হয় 12C এর মতো আসতে পারে এটা। হ্যাঁ, এটা আসবে। আর আরেকটা ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্সও আসবে, তাই না? সেটা একটা ইনভার্টারের ইনপুট ক্যাপাসিটেন্স কিভাবে বের করবেন মনে আছে? যে আর বাই কে এন ইকুয়ালস টু আর। তাহলে একটা ইনভার্টারের এর টাইম একটা পিমোস অন থাকে, তাই কে এন ইকুয়ালস টু 1 হবে। আর 2R বাই কেপি ইকুয়ালস টু আর, তাহলে কেপি ইকুয়ালস টু কত থাকবে? 2 থাকবে। তাহলে বেসিক্যালি একটা এই তাহলে ক্যাপাসিটেন্স কি কি হবে? 2C আর 1C হবে না? তাহলে এই দুটো যোগ হয়ে যাবে না ইনপুট এসে, তাহলে 3C হবে, তাই না? তাহলে বেসিক্যালি যে ওয়াই তে আপনার এই সার্কিটে কাটেন, ওয়াই তে বেসিক্যালি এই 3 ইনপুট নর গেটের আউটপুটটা আর এই ইনভার্টারের ইনপুটটা যোগ হয়ে যাবে ওয়াই তে এসে, যেটা যোগ করে তাহলে ওয়াই ক্যাপাসিটেন্স হয়ে যাবে, তাহলে সেটা হবে সিএল। সেটা করবেন। এবার বলেন এখানে এটা সিএল। এবার বলেন আপনার সুইচিং পাওয়ারের ফর্মুলা কি? আমি মোটামুটি পাওয়ার দিলে যত রকমের প্রবলেম পসিবল সব দেখাই দিচ্ছি একটা ভিডিওতে, যাতে আপনারা দেখে অ্যাটলিস্ট করতে পারেন। এর বাইরে অন্য কোনো টাইপ থাকার কথা না, কি ইউজুয়াল কেস আপনাদের আর কোনো মানে হাইস্ট ডিফিকাল্টিস হচ্ছে সবচেয়ে সিম্পল হতে শুরু করে সবচেয়ে সিম্পল মডেল সবই একটাতে দেখাই দিচ্ছি। এখানে জাস্ট একটু সামারি করে ডিলেটা দেখে দিলাম ইউনিট ইনভার্টারে, যাদের দরকার তারা দেখে নিন এখান থেকে কিভাবে আসছে, পাইটা কিভাবে বের করবেন। আচ্ছা, আপনি জানেন ফর্মুলা হচ্ছে আলফা ক্লক ফ্রিকোয়েন্সি ইনটু সিভিডি, তাই না? সি এর ভ্যালু তো কোথায় পাবেন? এই যে ওয়াই পয়েন্টের লাম্প আপ ক্যাপাসিটেন্সটা পাবেন, মানে নরের আউটপুট আর ইনভার্টারের ইনপুট যোগ করে এই সিটা পাবেন, ঠিক আছে? এটাকে আমি এখানে রান করে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন, এই যে এখানে পাবেন। হ্যাঁ, আর এখন আলফা অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি আপনাকে এখানে কোথাও বলেছে? পুরো কোশ্চেন খেয়াল করেন, কোথাও অ্যাক্টিভিটি ফ্যাক্টর নাই। আচ্ছা, ভি এর ভ্যালু জানেন, এই যে ভি এর ভ্যালু বলে দিয়েছে 5 ভোল্ট, কোশ্চেনের মধ্যে 5 ভোল্ট বলে দিয়েছে, সাপ্লাই ভোল্টেজ এই যে ই নাম্বার কোশ্চেনে বলে দিয়েছে 5 ভোল্ট। নিচে দিই, এখানে নিচে দিলে ইজিলি দেখতে পারবেন, এই যে 5 ভোল্ট বলে দিয়েছে। কি কথা পি সুইচিং প্লাস হচ্ছে আপনার আলফা ফ্রিকোয়েন্সি সি ভিডি। এখানে এই ভিডিটা হচ্ছে বেসিক্যালি এই 5 ভোল্টটা, আর এই সিটা হচ্ছে এই ওয়াই নোডের ক্যাপাসিটেন্সটা, যেটা কিনা আপনার এই যে ন্যান্ড নর গেটের আউটপুট আর ইনভার্টারের ইনপুট যোগ করলে পাবেন। আলফা কি আপনাকে কোথাও বলে দিচ্ছে? কোথাও বলে দেওয়া নেই, কিন্তু আপনারা অনেকে যারা ভুলটা করছেন, আমি গতবার দেখছিলাম, এটা ফাইনাল কোশ্চেন গতবারে অনেকে যারা করতে গেছে আমি দেখলাম যে আলফা নাই, তারা হাই উঠা শুরু করছে যে স্যার আলফা তো নাই। আলফা দেওয়ার কি দরকার? আপনাকে তো আলফা এফ যদি না পান তাহলে কি ইউজ করবেন? সুইচিং ফ্রিকোয়েন্সি আছে কিনা সেটা খুঁজবেন, তাই না? আলফা মাল্টিপ্লাইড বাই ক্লক ফ্রিকোয়েন্সি যে কথা, সুইচিং ফ্রিকোয়েন্সি তো একই কথা, কারণ আলফা ইকুয়ালস টু বা অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইকুয়ালস টু কি? সুইচিং ফ্রিকোয়েন্সি বাই ক্লক ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে আলফা মাল্টিপ্লাইড বাই ক্লক ফ্রিকোয়েন্সি যে যদি না থাকে তাহলে কাকে খুঁজবেন? সুইচিং ফ্রিকোয়েন্সি খুঁজবেন। এই যে দেখেন আপনাকে এখানে কি সুন্দর বলে দিচ্ছে, এই যে ওয়েভ ফর্ম এট নোড ওয়াই, দেখছেন ভোল্টেজ ওয়েভ ফর্ম এট নোড ওয়াই। তো ভোল্টেজ ওয়েভ ফর্ম এট নোড ওয়াই বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়াই নোডে ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করে আছে? আপনি সুইচিং কিভাবে করতেছেন সেটার উপরে তো ওয়াই নোডে আপনার ভোল্টেজটা আসবে, রাইট? এটা কি বুঝতে পারতেছেন আমার কথা সবাই? সবাই কি আছেন না? সব অ্যাটেনশন দিয়ে শেষ? স্যার এটা একটু আবার বলেন। আচ্ছা, বেসিক্যালি আপনি এই দেখেন এই যে আপনার ভোল্টেজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আসবে না? জি স্যার। তাহলে বেসিক্যালি ওয়াই তে যে আউটপুট পাচ্ছেন সেটা কি? সুইচিং ফ্রিকোয়েন্সি পাচ্ছেন, সুইচিং এর ওয়েভফর্ম পাচ্ছেন, তাই না? ভোল্টেজ ওয়েভফর্ম এট নোড ওয়াই বলতে আসলে কি দিচ্ছে আপনাকে? এটা
সুইচিং এর ফ্রিকোয়েন্সির মানে সুইচিং এর ওয়েভ ফর্মটা দিয়ে দিছে, তাই না? কারণ এবিসি টু সুইচ আপনার এবিসিটাকে কিভাবে সুইচিং করতেছেন তার উপর ডিপেন্ড করে ওয়াইতে আউটপুটটা পাবেন। তাহলে ওয়াই এর জন্য যে ওয়েভ ফর্ম দিয়েছেন সেটা বেসিক্যালি এবিসি এর সুইচিং এর জন্যই পাওয়া, তো তাই না? তাহলে ইনডিরেক্টলি আসলে ওয়াই এর ওয়েভ ফর্ম বলতে কি বোঝাচ্ছে? সুইচিং ওয়েভ ফর্মই বোঝাচ্ছে আপনাকে। বুঝতে পারছেন এটা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এবার বলেন এই ওয়েভ ফর্মের জন্য যদি আপনি টাইম পিরিয়ড বের করেন, এই যে এতটুকু থেকে এতটুকু কি টাইম পিরিয়ড নাই? রেড কালার দিয়ে দেখে এই যে এতটুকু থেকে এক্স্যাক্টলি যতটুকু থেকে ততটুকু এই যে এতটুকু থেকে মানে একটা একটা হাই ভোল্টেজের শুরু থেকে আরেকটা হাই ভোল্টেজের শুরু পর্যন্ত, তাহলে এতটুকু পর্যন্ত যদি নেন এতটুকুই কি টাইম কিনা বলেন তো? মানে এন্টায়ার ক্লক সাইকেল টাইম কিনা টি? পিরিয়ড তাহলে কত হলো 20 মাইনাস কি 10 মানে 10 ইউনিট কি ন্যানো সেকেন্ড। তাহলে আপনি জানেন ফ্রিকোয়েন্সি, তাহলে সুইচিং ফ্রিকোয়েন্সি কত হবে 1/t মানে 1/10 ন্যানো সেকেন্ড। তো এটাকে 1/10 সেকেন্ড করে এটা কিভাবে পেয়ে যাবেন না? সুইচিং পেয়ে গেছেন না? তো সেটা অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আলফা এফ তো লাগতেছে না, কারণ আপনাকে সুইচিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেছেন এই জায়গাটা থেকে। এটা কেন সুইচিং ফ্রিকোয়েন্সি নাকি ক্লক ফ্রিকোয়েন্সি কিভাবে বুঝবেন? ক্লক ফ্রিকোয়েন্সি লেখা থাকতো কি ক্লক ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকতো ফিগারের মধ্যে, কিন্তু এখানে দেওয়া আছে ভোল্টেজ ওয়েভ ফ্রম এট নোড ওয়াই, মানে নোড ওয়াই তে ভোল্টেজ কিরকম পাচ্ছেন সেটার একটা ওয়েভ ফ্রম। তো ভোল্টেজ ওয়াই নোডে ভোল্টেজ কিভাবে কিসের উপর ডিপেন্ড করে পাবেন? আপনি নর গেটটাকে কিভাবে সুইচিং করতেছেন সেটার উপরেই পাবেন। এবিসি গুলো তো সুইচ আপনার সুইচের ইনপুট, সেগুলো কিভাবে সুইচিং করতেন তার উপর ডিপেন্ড করে ওয়াই তে আউটপুটটা পাবেন। তো বেসিক্যালি আপনার ওয়াই এর আউটপুট ওয়েভফর্ম দিয়ে দেওয়া মানে সুইচিং এর ওয়েভফর্ম দেওয়া দেওয়া। তো সুইচিং এর একটা ফুল কমপ্লিট সাইকেল বের করবেন, সাইকেলের টাইম পিরিয়ড বের করে সেখান থেকে ফ্রিকোয়েন্সি বের করে দিবেন, তাইলে আপনার টোটাল সুইচিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেছেন। তাহলে সুইচিং ফ্রিকোয়েন্সি সিটা হচ্ছে ওয়াই ফর্ম ওয়াই জায়গাতে। তাহলে এটা হচ্ছে কোন টাইপের ম্যাথ? যখন পাওয়ার আর ডিলে একসাথে করে দিবে তখন এই টাইপের ম্যাথ দিতে পারে, তাই না? ডিলে এভাবে ডিলের জন্য এরকম সার্কিটটা কি দিয়ে দিবে, এই যে ড্রাইভার লোড, এই যে এটা খেয়াল করেন, এই যে এই সার্কিটটা যে দিলো আপনাকে, এটা কি ড্রাইভার আর লোডের হিসাব না? ড্রাইভার কে এখানে বলেন তো? এই কোশ্চেনে ড্রাইভার কে এখানে? নরগেট আর এই যে এখানে এটা হচ্ছে ড্রাইভার লোডের সম্পর্ক, যে এটা হচ্ছে আপনার নরগেট হচ্ছে ড্রাইভার, ইনভার্টার হচ্ছে একটা কি লোড। আপনাদেরকে এই কোশ্চেনে এই যে কুইজ 4 এর একটা কোশ্চেন, এই কুইজ 4 তো এটাই দিছি বেসিক্যালি, রাইট? কুইজ 4 এটাই দিছিলাম না? জাস্ট হচ্ছে আমি নর গেটটাকে একটু আপনাকে ঘুরাই দিছি, একটা সিনারিও দিয়ে দিছি। তো এরকম সিনারিও থাকতে পারে। আবার আপনাদেরকে অ্যাসাইনমেন্টে যেমন আমি ডিফারেন্ট ইয়ে দিয়েছি, যে কি বলে ট্রুথ টেবিল দিয়ে দিয়েছি, ট্রুথ টেবিল থেকে বের করতে বলছি গেটগুলো, ওইরকমও দেওয়া থাকতে পারে, তাই না? ঠিক আছে, তাহলে এই যে মোটামুটি এগুলো করলে তাহলে এই ম্যাথটা কি বুঝছেন বলেন তো? এরকম কোশ্চেন হচ্ছে যদি আপনার যে ডিলে আর পাওয়ার যদি একসাথে করে দেয় তখন এরকম কোশ্চেন আসবে। বেসিক্যালি ডিলের ফর্মুলা থেকে আরসি মডেল বের করবেন, আরসি মডেলকে বের করে আলটিমেটলি ড্রাইভার আর লোডের মাঝখানের কোন একটা নোডের টোটাল ক্যাপাসিটেন্সটা বের করবেন। সেই টোটাল ক্যাপাসিটেন্সটা হচ্ছে ওই ইউজ করে আপনি সুইচিং ডিলে সুইচিং পাওয়ার বের করবেন। এভরিবডি আপনারা কি এতটুকু বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে হোপফুলি আপনাদের পাওয়ারটা এতটুকুই। আপনারা পাওয়ার বুঝছেন। আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি এখন, দেখা যাক আমার রেকর্ডিংটা লোড হয় কিনা। যদি লোড হয় বা সাউন্ড কোয়ালিটি ঠিকমতো আসে তাহলে তো ভালোই, আপনাদেরকে আমি ইউটিউবে আপলোড করে দিতে পারবো। তো লেটস সি। তাহলে আই গেস আপনাদের কারো কোনো সমস্যা নাই, রাইট? টিল আচ্ছা, এখানে চ্যাট বক্সে তো অনেকেই চ্যাট করে ফেলছেন। আচ্ছা না, আমি দেখছি অলরেডি যারা আই করছেন কিনা। তাহলে আপাতত আপনাদের সিলেবাস এখানেই শেষ। হ্যাঁ, সিলেবাস এতটুকুই, আর সিলেবাস আর নাই। আপনাদের যদি রিভিউ ক্লাস লাগে, আমাকে একজন দুজন রিকোয়েস্ট করছেন ডিলের উপরে যে রিভিউ ক্লাস নেওয়ার জন্য, তো যদি দরকার হয় আমি রিভিউ ক্লাস নিব। টাইম ডেট আপনারা আমি দেখি, আমি ডিলের উপর একটা রিভিউ ক্লাস নিব, সেটা হয়তো পরশুদিন মোস্ট প্রবাবলি। ঠিক আছে, পরশুদিন একটা ডিলে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, পরশু অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। তো পাওয়ার আপনাদের শেষ। তো এই যা যা টপিক পাইছি রেকর্ডিং যারা দেখছেন তারা তো দেখছেন, যারা মনে করছেন যে একবার শুনে হচ্ছে না তারা আরেকবার রেকর্ডিংটা গো থ্রু করবেন, আমি দিয়ে দিব আজকের মধ্যেই আশা করি। ওকে, তাহলে আর তো কোনো সমস্যা নেই, রাইট? আই হোপ না। ওকে ওকে, বেস্ট অফ লাক। সবাই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। অ্যাসাইনমেন্টের তাহলে আজকে 5 তারিখ, অ্যাসাইনমেন্টের ডেডলাইন আমি 7 তারিখ করে দিচ্ছি। 7 তারিখের পরে আমি স্ট্রিক্টলি অ্যাসাইনমেন্ট আর অ্যাকসেপ্ট করব না, এটা 100% শিওর থাকেন। অ্যাসাইনমেন্ট 1 2 আমি স্যার প্রজেক্ট ডেমনস্ট্রেশন আছে, আরেকটু ডেডলাইন একটু বাড়িয়ে দিলে